বাংলা ইংলিশ মিলিয়ে বলছি যাতে আমরা কি আমি I could have expected you guys to understand me in Bengali, but then again we're trying to learn English, right? So why not just put in a few words of English here and there? তাতে কি হবে? তাতে আপনি একটু গেস করবেন আর কি ভাইয়া কি বলা ট্রাই করলো, যে যদি এরকম গেস করেন or মানে ধরুন যে মানে একটু let's get on track, we're trying to learn English, but এর পরেও আমি যদি এমন কিছু বলে ফেলি যেটা আপনার কাছে মনে হচ্ছে যে আপনি বুঝতে পারেননি, প্লিজ নক ইন্টারফিয়ার করুন সাথে সাথেই যে ভাই আপনি কি বললেন বুঝি নাই। আমি আপনাদের ছোট বড় অনেকেরই বড়, জাস্ট কল মি মিস বা কল মি ভাইয়া, হোয়াটএভার ইউ লাইক। ঠিক আছে, ইন্টারফিয়ার when you're not understanding things. So this is why IELTS is needed. কেন? কারণ আমরা সবাই জানি IELTS needed, আমরা মোটামুটি সবার লাগতেছে কিসের জন্য? বাইরে পড়াশোনা করতে যাওয়ার জন্য। সবাই এটাই ভাবতেছে, বাট বাইরে পড়াশোনা করতে যাওয়ার জন্য IELTS টা কেন রিকোয়ারমেন্ট? তারা চাচ্ছে যে আপনি ইংলিশে কথা বলেন। ইংলিশে কথা বলাটা কেন রিকোয়ারমেন্ট? যাতে কমিউনিকেট করতে পারেন। এখন কমিউনিকেশন কতটুকু কি করলে তারা বুঝবে যে হ্যাঁ আপনি কমিউনিকেট করে এখানে বেঁচে থাকতে পারবেন? কি করতে হবে? তো আপনার বলতে হবে, আপনি যেটা চান সেটা আপনার বলতে হবে, আপনি এমন ভাবে বলতে হবে যেটা কিনা ওরা বুঝবে। সো হিয়ার কামস কি স্পিকিং, রাইট? কি চলে আসে? তারপরে চলে আসে যে আপনি আপনাকে কেউ কিছু বলছে, যে আপনাকে বলছে রাস্তা থেকে একটু সরে দাঁড়ান। আপনি রাস্তা থেকে সরলেন না কারণ আপনি জানেন না যে উনি কি বলছে, আপনি বুঝতে পারছেন না। ঠিক আছে, ইংলিশ আপনি বুঝেন না, তখন কি হবে? তখন হচ্ছে গিয়ে আপনি হয়তো বা দেখা যাবে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল। উই ডোন্ট ওয়ান্ট দ্যাট। এরকম ভাবে আপনি চাচ্ছেন যে কিছু অনেকে যে পড়াশোনার জন্য যাচ্ছে অথবা বিজনেসের জন্য কোনো পারপাসে যাচ্ছে, আপনি কি চান? আপনি চান যে একটু লিখে কোনো একটা নোট রাখতে, বাট আপনি লিখতে পারছেন না কারণ সে যে কথাটা বলছে সেটা আপনি নোট করার মতো ক্যাপাবিলিটি আপনার নেই। সো রাইটিং ও আপনি ফেল করছেন, অথবা আপনি আপনার একটা বিজনেস আইডিয়া আছে, আপনি সেটা হচ্ছে চাচ্ছেন যে লিখে তাদেরকে বুঝাতে, সেটাও আপনি দিতে পারছেন না কারণ ক্যাপাবিলিটি নেই। অথবা তাদের একটা বিজনেস আইডিয়া আপনার সাথে শেয়ার করার চেষ্টা করছে, আপনি সেটা বুঝতে পারছেন। So in all these cases আমরা কি লিখতে পাচ্ছি? কথা বলা, কথা শোনা, লিখা, পড়া। এই ৪ টা জিনিস নিয়ে আসলে IELTS, এবং এই ৪ টা জিনিসের মধ্যে আপনি কতটুকু পটু সেটার উপর ডিপেন্ড করে আসলে আপনাকে জাজ করা হয় IELTS এর মধ্যে। IELTS এর জিনিসগুলো ইংলিশ, আবার কথা বলার ব্যাপার আছে এখানে, শোনার ব্যাপার আছে। এইসব বিষয় নিয়ে আমরা অনেক ভয়ে থাকি। Let's break it down. Why take the IELTS? আমরা বুঝে ফেলছি আসলে কেন IELTS এর দরকার। IELTS এর কয়টা মডিউল? ৪ টা মডিউল। কেন ৪ টা মডিউল? কারণ এই ৪ টা মডিউলে যদি আপনাকে টেস্ট করে বোঝা যায় যে আপনি ভালো করতেছেন, তাহলেই তারা বুঝতে পারবে যে আপনাকে যদি আপনার কোনো বন্ধু-বান্ধব যে ইংলিশ ভালো বলে তাকে ছাড়া যদি আপনাকে এমন একটা জায়গায় রেখে দেওয়া হয় যেখানে সবাই অন্যান্য ল্যাঙ্গুয়েজ ইউজ করে এবং the only common language between you and others is English, এবং আপনি ইংলিশটা বলে বেঁচে থাকতে পারবেন কিনা, টিকে থাকতে পারবেন কিনা, অথবা কোলাবোরেট, কোঅপারেট, কমিউনিকেট করতে পারবেন কিনা, সেটা বোঝার জন্য হচ্ছে এই ৪ টা মডিউল ইম্পর্টেন্ট। এই ৪ টা মডিউল থেকে তারা একটা স্কোর নেয়। কত স্কোর? কেউ কি জানেন IELTS এ কত স্কোর হয় আসলে? 9 9, রাইট। এই 9 টা আসলে কিভাবে হয়? 9 টা হয় লিসেনিং এ 3, তারপরে স্পিকিং এ 3, তারপর রাইটিং এ 2, তারপর রিডিং এ 2, এরকম কিছু না, রাইট? না এগুলো হচ্ছে, হ্যাঁ, রাইট। সো যেটা বেসিক থিংস আমি শেয়ার করবো, যারা অলরেডি জানে তাদের কাছে একটু বোরিং লাগবে। তো IELTS এ যেটা হয়, স্পিকিং এও আপনাকে মানে 9 স্কোর করে, 1 থেকে 9 এর মধ্যে আপনি আসলে কত পেলেন, ঠিক আছে? লিসনিং এও সেম 1 থেকে 9, রাইটিং এও 9, রিডিং এও 9। তো এই 4 টাতেই আলাদা আলাদা ভাবে আপনাকে 9 এর মধ্যে স্কোর করে তারপর আপনার মার্কস গুলো এভারেজ করা হয়, ঠিক আছে? তো আপনি দেখবেন যে আমরা সিজিপিএ বা জিপিএ তে অনেকেই কি পাই, 3.84 পাই, ঠিক আছে? ধরেন আউট অফ 4, রাইট? সো IELTS এর মধ্যে আপনি কি পাবেন? আউট অফ 9 পাবেন কিছু একটা। এবং এই আউট অফ 9 কি আপনি ধরুন যে 8.7 এরকম কিছু কি পাওয়ার চান্স আছে? নাই। কেন নাই? কারণ IELTS এর স্কোর গুলো এমন হয় যে 5, 5.5, 5, 6, 6.5, 7, মানে 0.5 করে করে আপনি ইনক্রিমেন্টালি যান। একটা লোয়ার ব্যান্ড আছে, ওদিকে আমরা না যাই, আমরা সবাই চাই কি হায়ার ব্যান্ডে থাকতে। সবার একটা কমন রিকোয়ারমেন্ট থাকে যে 6 থাকে একদম একটা কমন রিকোয়ারমেন্ট, যে 6 না পেলে আপনি বাইরে হয়তো বা অ্যাপ্লাই করতে পারবেন না, বা আপনাকে ধরে নেওয়া হবে না যে আপনি ইনাফ এলিজিবল ওখানে বসবাস করার জন্য আর কি, বা ওখানে টিকে থাকার জন্য। এখন আপনি কাজ করতে যাবেন, আপনার তো বেঁচে থাকতে হবে কথাবার্তা বলে, তাই না? দ্যাটস ওয়াই ইংলিশ ইজ নিডেড। অফকোর্স সব জবের জন্য লাগে না, বাট মোস্ট অফ দ্য হোয়াইট কলার জবস। তো আমরা জেনে ফেললাম আসলে কয়টা মডিউল থাকে, কি কি। আবার যে একটু কথা বলা, কথা শোনা, যেটা বলতে চাচ্ছেন লিখে প্রকাশ করা,
এবং আরেকজনের লিখে জিনিসটাকে পড়ে বুঝা। তো এই চারটাতেই আপনাকে জাজ করা হবে। এবার আমরা বুঝে নেই মাস্টার ক্লাসের বেনিফিট কি, ওটা আসলে করে ফেললে আমরা বুঝে ফেলবো কি বেনিফিট। চলে আসি রিডিং এ। রাইট, রিডিং যে মডিউল বলতেছি, মানে আপনার ধরেন যে 4টা পার্ট ধরে নেন। আমরা বললাম না, এটা দেখবেন খুবই কমন কিছু ওয়ার্ডস আছে এই আইএলটিএস এর দুনিয়ায়, যে কথায় কথায় সবাই বললো যে কোন মডিউলে কত পেলে। তো কোন মডিউলগুলো আসলে কি কি? রিডিং, রাইটিং, স্পিকিং, লিসনিং। তো আপনি ধরেন যে রিডিং এ 6.5 পেলেন, রাইটিং এ আপনি 7.5ও পেতে পারেন, স্পিকিং এ আপনি একদম 9 পেলেন, 9 ঠিক আছে। আবার আরেকটাতে ধরুন যে একদম 5 পেলেন, তখন আপনার কি অ্যাভারেজ করে যত হয় সেটা হচ্ছে গিয়ে একদম 7.5 হলে 7.5, 7 হলে 7, মাঝখানে কিছু দিবে না কিন্তু। এবার ওখানে একটা ম্যাথমেটিক্স আছে, সেটা আমরা পরে বুঝে নেবো। লাইক এই সেট, আমাদের দরকার হচ্ছে ভাই 6.5, 7, 6 এগুলো পেয়ে যাব। এগুলো পেয়ে গেলে কি আমরা এলিজেবল, তাই তো? আবার কেউ কেউ আমাদের মধ্যে কারা আছে যারা চায় 8.5 পেতে, 9 পেতে। এভরিওয়ানস ওয়েলকাম, সবাই। এটাও তো একটা এক্সাম, এটাও তো হচ্ছে নিজেকে প্রুভ করে দেখানোর একটা জিনিস, রাইট? তো ওটা ম্যাটার করে। রিডিং এ চলে আসি, রিডিং এ কি ধরনের প্রশ্ন থাকে? এখন তো জাজ করবে আমাকে, প্রশ্ন তো নিশ্চয়ই থাকবে। কি ধরনের প্রশ্ন থাকে? আসলে রিডিংটা পরীক্ষাটা হয় আপনার 60 মিনিটে, ঠিক আছে? 60 মিনিটে পরীক্ষাটা হয়, প্রশ্নটা থাকে 40টা, 3টা থাকে সেকশন, ঠিক আছে? তো কতক্ষণে হচ্ছে রিডিং এর পরীক্ষাটা? 60 মিনিটে। কোয়েশ্চেন কয়টা? 40টা। সেকশন কয়টা? 3টা। এই ইনফরমেশনটাকে আমাদের একদম, মানে কি বলবো, মুখস্থ তটস্থ করে ফেলতে হবে, এরকম কিছু না। আইএলটিএস এর অনেক কিছু হচ্ছে গিয়ে আসলে আপনার খুব বেশি সিরিয়াসলি নিতে হবে এমন না, বাট এগুলো হচ্ছে গিয়ে স্ট্রাকচার, এটা আপনি প্র্যাকটিস করতে করতে আপনার চলে আসবে। এগুলাকে মুখস্থ করতে গিয়ে আসল জিনিসের সময় কম দিবেন, তা যাতে না হয়। তো আমরা জানার জন্য জেনে নিলাম কি আইএলটিএস রিডিং এ 60 মিনিটই থাকে, 1 মিনিট আপনাকে বাড়তি দিবে না। 40টা প্রশ্ন অ্যান্সার করতে হবে, 40টা প্রশ্নের অ্যান্সারের ভিত্তিতে আপনাকে 9 বা 8.5 বা 8 এরকম ব্যান্ডে আপনাকে মার্ক করা হবে। কত 40-এর মধ্যে আপনি 35 পেলে আপনাকে ব্যান্ড স্কোর কত দেয়া হলো সেটার একটা পরিমাপ আছে। আপনি 40-এ 40 পেলে আপনাকে কত দেওয়া হবে? 9 দেওয়া হবে। আপনি 40-এ 37 পেলে আপনাকে 8.5 দেওয়া হচ্ছে। তো এই যে একটা পরিমাপ, ঠিক আছে, এই পরিমাপটা আপনারা পাবেন। একটা জিনিস আপনাদের খুব ক্লিয়ারলি বলে দিতে চাই যে দিস ইজ মানে আইএলটিএস ট্রেক যে কোর্স আপনাদেরকে প্রোভাইড করতেছে, এটা হচ্ছে একদম কমপ্লিটলি একটা অনলাইন কোর্স, রাইট? তো অনলাইন কোর্স যেহেতু আমি করাচ্ছি, তার মানে কি আপনি এটা অফকোর্স এক্সপেক্ট করতে পারেন না যে আমি আপনাকে কি দিব, অফলাইন ম্যাটেরিয়াল গাদা গাদা বই দিয়ে দিব। না, আই ডোন্ট ওয়ান্ট দ্যাট। কারণ কি, আপনি গাদা গাদা বই কিনতে আপনার প্রথমে একদিকে দৌড়াইতে হবে। থাকলে ভালো, ম্যানেজ করেন, বুকস আর অলওয়েজ বেটার। বাট আমি কি বলবো, আমি বলবো যে আপনার চারপাশে সবচেয়ে বেশি কাছে থাকে কি? ফোনের মধ্যেই তো টাইম ওয়েস্ট করি আমরা এখন সবচেয়ে বেশি। এখন টাইম ওয়েস্ট না করে আইএলটিএস পড়বো। এখন আইএলটিএস এর ম্যাটেরিয়ালস গুলো কিভাবে, কোথায় কোথায় কি খুঁজে পাবো? আমি আছি, আই উইল হেল্প ইউ গাইস। আমি আপনাদেরকে লিঙ্কস টিঙ্কস যা লাগে সব প্রোভাইড করে দিব। কোথায় পাবেন, কোন জায়গায় গেলে আসলে আপনার ওই ইনফরমেশনটাই পাবেন, কিভাবে প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস ম্যাটেরিয়ালস গুলো অথবা পড়াশোনার ম্যাটেরিয়ালস গুলো, মুখস্থ করার ম্যাটেরিয়ালস গুলো কোথায় পাওয়া যায়। সো এই আর কি। সো লেটস কি করলাম, সার্চ করুন আইএলটিএস ব্যান্ড স্কোর ক্যালকুলেটর। সিম্পল একটা জিনিস, বুঝে ফেলবো কিভাবে। এখানে কিছু বলা আছে যে রিডিং এর ব্যান্ড স্কোর আপনি কত থেকে, এই যে যেমন 9 পাবেন, কি 39 থেকে 40টা কারেক্ট করলে 9 পাবেন, 37 থেকে মানে 38টা কারেক্ট করলে 8 পাবেন, 15 থেকে 18টা কারেক্ট করলে 5 পাবেন। এরকম ভাবে হচ্ছে গিয়ে আপনাকে স্কোর গুলো দেওয়া হবে। তো ডান, কি করলাম আমরা? সার্চ করলাম, সার্চ করে জেনে নিলাম। ইটস দ্যাট সিম্পল। আমাদের অনলাইন কোর্সের মধ্যে আমরা অনেক কিছু আপনাকে বলবো কি, জাস্ট এইভাবে সার্চ করে আপনি পুরোটা জেনে নিন। ইজি, খুঁজে খুঁজে জান প্রাণ মানে হয়রান করার কোনো মানে নেই। চলে যাই এবার, রিডিং এর মধ্যে আসলে প্যাসেজ থাকে, ঠিক আছে? তিনটা প্যাসেজ দিবে আপনাকে, এবং তিনটা প্যাসেজের মধ্যে প্রত্যেকটা প্যাসেজের মধ্যে বেশ কিছু প্রশ্ন থাকবে। এর উদ্দেশ্যটা কি আসলে? আপনাকে টেস্ট করবে যে আপনি এই যে এই প্যাসেজটা পড়লেন, ঠিক আছে, তো প্যাসেজ ইউ জাস্ট রেড, what did you understand from it, what ideas grew in your mind from it, right? So what could you recall from it in the fastest manner possible? আপনি কত দ্রুত আসলে বুঝতে, মানে মনে করতে পারতেছেন ওখানে কি পড়ছেন। তো এটা যদি বুঝে থাকেন, বুঝে পড়ে থাকেন অথবা খেয়াল করতে পারেন, তাহলেই তো আপনি বুঝতে পারবেন না যে কি পড়ে আসছেন, ওটার অ্যান্সারটা কি হতে পারে। ধরুন আপনাকে আমি বললাম যে অ্যালবার্ট আইনস্টাইনের জীবনী নিয়ে আমি একটা বড় প্যাসেজ দিয়ে দিচ্ছি, ওখানে তো অনেকগুলো তথ্য দেওয়া আছে। এর মধ্যে একটা তথ্য দেওয়া ছিল যে অ্যালবার্ট আইনস্টাইন কত সালে নোবেল প্রাইজ পায়। তা আমি এরপরে যদি আপনি রিডিংটা, যদি আপনি যদি ইংলিশ পড়তে পেরে থাকেন, যদি ভালোভাবে ইংলিশ পড়তে পারেন, তাহলে আমি আপনাকে কি বলবো যে আপনাকে যে কোনো একটা কোয়েশ্চেনের মধ্যে মানে বলবো যে অ্যালবার্ট আইনস্টাইন নোবেল পেয়েছেন ড্যাশ সালে। তাহলে আপনি কি ওখানে বসিয়ে দিতে পারবেন না যে হ্যাঁ এত সালে অ্যালবার্ট আইনস্টাইন নোবেলটা পেয়েছে? সেই সালটা কোথায় পাবেন? রিডিং এর প্যাসেজের ভেতর চলে আসবেন। এখানে এটা বলতে গিয়ে না একটা কথা না বলেই পারছি না, সেটা হচ্ছে আপনি যদি জেনে থাকেন, ঠিক আছে, অ্যালবার্ট আইনস্টাইন কত সালে নোবেল পেয়েছে, সেটা নিজের উদ্যোগে গিয়ে লিখে ফেলবেন না। আইন মানে আইএলটিএস ডাজন্ট ওয়ান্ট ইউ টু বি ব্রিলিয়েন্ট।
IELTS doesn't want you to come up with unique ideas. IELTS doesn't want you to use your previous ideas on that particular matter. ঠিক আছে? IELTS wants you to perform the questions in front of you. সেটার জন্য সে হচ্ছে কিছু ম্যাটেরিয়াল আপনাকে দিয়ে দিবে। রিডিং এর জন্য সে এই ক্ষেত্রে রিডিং এর জন্য কতগুলো প্যাসেজ দিয়ে দিচ্ছে, ওখানে যে অ্যান্সারটা আছে ওটাই আপনাকে বসাতে হবে। তো আমরা কি বুঝে নিলাম, কতগুলো প্যাসেজ দেওয়া থাকবে, ওই প্যাসেজ পড়ে যা ইনফরমেশন মাথায় ঢুকলো সেগুলোকে কোয়েশ্চেনের মধ্যে দিয়ে দিই। এখন প্যাসেজ গুলো কয় টাইপের হইতে পারে? প্যাসেজ গুলো আসলে এই যে এখানে দেয়া আছে যে ডেসক্রিপটিভ প্যাসেজ হতে পারে, ন্যারেটিভ প্যাসেজ হতে পারে, আর্গুমেন্টেটিভ প্যাসেজ হতে পারে। খুবই ফ্যান্সি ওয়ার্ড ডেসক্রিপটিভ মানে কি নাকি, আর্গুমেন্টেটিভ কি নাকি, এগুলো নিয়ে প্যারা খাওয়ার কোনো কারণ নাই। ডেসক্রিপটিভ মানে হচ্ছে একটা জিনিসকে বিচার বিশ্লেষণ করতেছে, বর্ণনা করতেছে একটা জিনিস, ঠিক আছে? যে যেমন এখানে একটা উদাহরণ দেওয়া আছে যে অ্যামাজন রেইন ফরেস্ট। এখন অ্যামাজন রেইন ফরেস্টটা কোথায়, কি হয়, এখানে কি কি প্রাণী আছে, এটা কত কিলোমিটার জুড়ে আছে, এটা কি এখন বিপন্ন হয়ে যাচ্ছে কিনা, এই ধরনের ধরুন যে এটা নিয়ে কিছু বর্ণনা দেওয়া আছে, এটা এক ধরনের প্যাসেজ হতে পারে, রাইট? আর একটা প্যাসেজ হতে পারে কি, যে আপনার ঘটনা, কোনো একটা ধরেন যে আলেকজান্ডার দ্য গ্রেট, ওকে নিয়ে একটা ঘটনা আছে। বা এখানে যেমন দেখেন রাইট ব্রাদার্স এন্ড দ্য ইনভেনশন অফ দ্য এয়ারপ্লেন, ওই রাইট ব্রাদার্স যারা হচ্ছে এয়ারপ্লেন ইনভেন্ট করেছে তাদেরকে নিয়ে। সো এটা ধরনের আরেকটা প্যাসেজ হতে পারে। এই ধরনেরও প্যাসেজ হতে পারে। আর্গুমেন্টেটিভ প্যাসেজ হতে পারে, মানে হচ্ছে এখানের মধ্যে আপনি কি বলবেন যে একটা ঘটনা মানে এখন ওয়ার্ল্ডের কিছু ফ্যাক্টস নিয়ে ওরা আলাপ আলোচনা করবে, যে গ্লোবাল ওয়ার্মিং হইতেছে, এই গ্লোবাল ওয়ার্মিং এর জন্য কারা দায়ী, কারা কিছু করতেছে এটা তো কমানোর জন্য, কারা কিছু করতেছে না, এর ফলে কি হইতেছে। সো এই যে এখানে কি আপনাকে একটু পারসুয়েট করার, মানে আপনাকে একটু ম্যানিপুলেট করার ট্রাই করতেছে, অথবা হচ্ছে কি আপনাকে একটা নির্দিষ্ট আইডিয়ার দিকে নিয়ে যাওয়ার ট্রাই করতেছে। তো প্যাসেজ এই তিনটা টাইপের হয় আসলে। কিছু হচ্ছে কি আপনার মধ্যে একটা আইডিয়া জেনারেট করার ট্রাই করবে, আপনাকে ম্যানিপুলেট করে, ঠিক আছে? অথবা হইতে পারে কোনো একটা গল্প আকারে কিছু একটা হইতে পারে, অথবা কোনো কিছু সম্পর্কে বর্ণনা, এবার সেটা বস্তু, ব্যক্তি, যে কোনো কিছু হইতে পারে, ঠিক আছে? এই ধরনের প্যাসেজ থাকবে। এখন কোয়েশ্চেনের প্যাসেজটা কেমন থাকবে সেগুলা মুখস্থ করতে হবে এমন কোনো কথা আছে না, নাই। জাস্ট আপনাকে বলার জন্য যে প্যাসেজ গুলো কেমন থাকে আসলে। তো এই প্যাসেজের মধ্যে দিয়ে এবার চলে আসি আসলে মেইন জাজমেন্টের কথা আসে, যে জাজমেন্টটা কিভাবে করবে আপনাকে লিস্ট অফ হেডিং, সেন্টেন্স ম্যাচিং, মাল্টিপল চয়েস, এই ব্লা 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 অনেকগুলো টাইপের কোয়েশ্চেন দিবে। সবগুলো কোয়েশ্চেনই কি সব সময় থাকে না, মানে আপনাকে বিভিন্ন ধরনের প্রশ্ন দিতে পারে। আপনাকে আমি একটা প্যাসেজ দিয়ে বললাম যে এখানের মধ্যে কোন কোন তথ্যগুলো সত্য, কোনগুলো মিথ্যা, এরকম 5টা প্রশ্ন দিলাম। তারপর আমি আপনাকে আরো 5টা প্রশ্ন দিলাম কি, যে এই কয়েকটা লাইন হচ্ছে গিয়ে আপনি শূন্যস্থান পূরণ করেন বেসড অন কি ওই প্যাসেজ যেটা পড়ে আসছেন। এগুলো আমরা পড়ে আসছি না স্কুল কলেজেই, তো আমরা এই রিডিং রাইটিং কম্প্রিহেনশন গুলো করে আসছি, তাই না? যে পড়ে প্যাসেজ পড়ে আমরা অ্যান্সার করছি। সো IELTS ইজ নাথিং ফ্যান্সি, ইটস সামথিং ইউ অলওয়েজ ডান। ইটস জাস্ট সবগুলো জিনিসকে এক জায়গায় নিয়ে আসতেছে। রিডিং হচ্ছে 4টা মডিউলের একটা মডিউল, তাই পড়াশোনা করে মানে পড়বেন, পড়ে ওটার উপর কিছু কোয়েশ্চেন অ্যান্সার দিবেন। এখন আমরা কি পড়তেছি, এখন আমরা কোন স্লাইডে আছি, যে স্লাইড আপনাকে বলতেছে যে কি কি ধরনের কোয়েশ্চেন আসে আসলে। এই যে একটা জিনিস তো পড়তে দিবে আপনাকে, যে পড়েন আমার মানে যে আলেকজান্ডার দ্য গ্রেটের কাহিনী পড়েন, পড়ার পরে বলবে যে কি পড়ছেন এবার দেখি তো, চেক করে আপনি বুঝছেন কিনা, বুঝলে হচ্ছে এই কোয়েশ্চেন গুলো অ্যান্সার দেন। মানে কোয়েশ্চেনটা কি কি টাইপের হইতে পারে সেগুলো নিয়ে এবার আমরা একটু আলাপ আলোচনা করবো। আবার চলে আসলাম কোয়েশ্চেন টাইপস এর। এবার কি কোয়েশ্চেনের টাইপ গুলা কি কি থাকে, এগুলো আমাদের মুখস্থ থাকা খুব জরুরি না, ফানি, এগুলো আমাদের মুখস্থ থাকতে হবে না। আমাদের কি, আমরা জাস্ট নিজেকে ফ্যামিলিয়ার করবো যে এই টাইপের কোয়েশ্চেন আসে এবং এটাকে অ্যান্সার দেয় এইভাবে। এবার একটু দেখি আসলে কোয়েশ্চেনের টাইপ গুলো কেমন। এই যে লিস্ট অফ হেডিং, তারপর হচ্ছে সেন্টেন্স ম্যাচিং, অনেক অনেক লিখা, এটাতে একটু পরে আসি, বেশি লিখা মানে হচ্ছে মাথা ঘুরে। চলেন মাল্টিপল চয়েস দেখি, আজীবন যেটা করে আসছি স্কুল কলেজের মধ্যে। আপনাকে একটা প্যারাগ্রাফ দিল, মানে আপনাকে ওই যে কি বলে একটা প্যাসেজ দিচ্ছে, প্যাসেজের মধ্যে মাল্টিপল প্যারাগ্রাফ থাকে না? ধরেন 5টা লাইন লিখলাম, এরপর একটা স্পেস দিলাম, তারপর আরো 5টা লাইন লিখলাম বা 6টা লাইন লিখলাম, এই প্রত্যেকটা লাইনের গুচ্ছ হচ্ছে একটা প্যারাগ্রাফ, তাই না? তো এই প্যারাগ্রাফ 5-6টা ধরেন যে আপনার প্যারাগ্রাফ ছিল একটা প্যাসেজে। একটা প্যাসেজ হচ্ছে গিয়ে আলেকজান্ডার দ্য গ্রেট কে নিয়ে, অথবা ধরুন সুন্দরবনকে নিয়ে। কারণ সুন্দরবনকে নিয়ে ধরুন যে প্রথম প্যারাগ্রাফে বলা হচ্ছে সুন্দরবন জিনিসটা আসলে কি, আমি আপনি চিনি, আফ্রিকার কেউ তো নাও চিনতে পারে। তারপরে বলতেছে যে সুন্দরবনটা আসলে জীববৈচিত্র্যের দিক থেকে কেমন। তারপরে বলতেছে সুন্দরবনটা আসলে মানে প্রকৃতির মধ্যে কিভাবে একটা ওয়ান্ডার। তারপরে বলতেছে এটা কিভাবে লোকালয়কে বাঁচিয়ে রাখে। এরপরে বলতেছে কিভাবে এটা বিপন্নের মুখে। এরপর বলতেছে সবাই এটা রক্ষার্থে কি করতেছে। এক একটা যে মানে ভাগ, এক একটা ভাগে যে আমরা 4-5টা 7-8টা লাইন করে বলতেছি, সেই প্রত্যেকটা ভাগ হচ্ছে একটা প্যারাগ্রাফ। তো ধরেন যে এখানে একটা প্রশ্ন বলছে যে আপনি ধরেন সুন্দরবনকে নিয়ে একটা প্যাসেজ দেওয়া ছিল, সেখানে 7-8টা প্যারাগ্রাফ ছিল। ওই 7-8টা প্যারাগ্রাফের মধ্যে 3 নাম্বার প্যারাগ্রাফের মধ্যে আপনাকে একটা প্রশ্ন করছে, ঠিক আছে? ধরেন যে এখানের এই প্রশ্নটা ছিল এনার্জি রিলেটেড কিছু একটা, কোন একটা প্যাসেজের। তো এই প্রশ্নের মধ্যে বলছে যে মেইন আইডিয়াটা কি, প্যারাগ্রাফ 3 এর মেইন আইডিয়াটা কি। যদি আপনি প্যারাগ্রাফ 3টা পড়ে থাকেন 7-8টা লাইন, ওই 7-8টা লাইন পড়ে ফেললে আপনার একটা আইডিয়া হওয়া উচিত যে আচ্ছা প্যারাগ্রাফ 3টা এখানে বলছে যে
সোলার এনার্জি ইউজ করতে গেলে অনেক ঝামেলা আছে, এখানে অনেক বৃষ্টি টিষ্টি হয়, টিনের চাল থেকে পড়ে যায় স্লিপ কেটে, তারপরে টিনের চালে লাগাইতে গেলে টিনের চালে পা লেগে পা পড়ে যায়, এই ধরনের অনেক অনেক ঘটনা। এগুলো কি আসলে চ্যালেঞ্জেস টাইপের কিছু না? যদি এই ধরনের একটা প্যারাগ্রাফ দেয়া থাকে আপনার রিডিং প্যাসেজে, তাহলে কি বুঝে ফেলবেন যে এই প্যারাগ্রাফটার মেইন আইডিয়া আসলে হচ্ছে দ্য চ্যালেঞ্জেস অফ ইউজিং সোলার এনার্জি। আমি আর বাকিগুলোতে না গেলাম, যেমন বাকিগুলো কি বলছে, দ্য বেনিফিটস অফ ইউজিং সোলার এনার্জি। এটা নিয়ে আমি মাত্র যে 7-8টা লাইন বললাম, এখানে কি একটা কথাও বলা আছে বেনিফিট অফ সোলার এনার্জি? নাই। আমি তো চ্যালেঞ্জ নিয়ে আমি কথা বলছি, হিস্ট্রি নিয়ে তো কথা বলি নাই। কত ধরনের সোলার টাইপ আছে, লাল নীল সাদা কালো, কিছুই বলি নাই। বলছি যে এটা লাগানো বা ইউজ করার মধ্যে চ্যালেঞ্জ আছে। সো আপনি যখন মেইন আইডিয়াটা বুঝে ফেলছেন, আপনি কি তাহলে অ্যান্সারের মধ্যে বলবেন না এটার অ্যান্সার হচ্ছে বি? সো মাল্টিপল চয়েস নিয়ে আর কারো কোনো প্রশ্ন কি আসলে আছে? এনিওয়ান? ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল। প্লিজ। এই ধরনের কোশ্চেনে দুইটা অপশন থাকে খুব কাছাকাছি, প্রায় বলতে গেলে -0.00% পার্থক্য থাকে। সেক্ষেত্রে মানে আসল জিনিসটা আমরা চুজ করব কেমনে? দুইটাই হইতে পারে, যেমন ধরেন একটা প্যাসেজ আমি করলাম, এটাতে দুইটা মিনিংই হইতে পারে। যদি আমাকে দেওয়া হয় প্যাসেজটা যে না তুমি এটা হেডিং করো বা তুমি এটা সামারাইজ করো, তোমার কি মনে হচ্ছে? আমার কাছে দুইটাই সঠিক মনে হচ্ছে। সেক্ষেত্রে এটা কেমনে আমি আইডেন্টিফাই করবো কোনটা ক্যামব্রিজের উত্তর বা ওরা কোনটা চাচ্ছে? এই ধরনের বিষয়গুলো খুবই কনফিউজিং কখন হয় জানেন? যখন হচ্ছে কি আপনার একটা প্যারাগ্রাফের দিক থেকে আপনি চিন্তা করা শুরু করেন। ঠিক আছে, আপনি যে প্রশ্নটা করেছেন সেটা আসলে মাল্টিপল চয়েসের ক্ষেত্রে নট সো মাচ, ইটস মোর লাইক আ হেডিং টাইপ অফ কোয়েশ্চেন। তো এটার ক্ষেত্রে যেটা হয়, এটা আসলে মানে গোয়িং অফ ট্র্যাক, জাস্ট এক মিনিটে বলে ফেলবো আপনার কোয়েশ্চেনটা। আমরা আবার ব্যাক করবো এখানে, ঠিক আছে? বাকিদেরও বুঝার দরকার আছে। মানে বিষয়টা এমন থাকে যে আপনি যখন একটা প্যারাগ্রাফ পড়ছেন না, তখন আপনার মনে হয় আরে এই প্যারাগ্রাফটাকে তো আমি এভাবেও ডিফাইন করতে পারি, এই হেডিং দিয়েও ডিফাইন করতে পারি, এই হেডিং দিয়েও ডিফাইন করতে পারি। দ্যাটস ওয়েন দ্য প্রবলেম। ও আচ্ছা আপনি তখনই আচ্ছা আসলে আচ্ছা। সমস্যায় পড়েন। সমস্যাটা কখন সলভ হবে জানেন? যখন আপনি আরেকটা হেডিং এর জন্য যে আরেকটা প্যারাগ্রাফ ডেডিকেটেড আছে, ওই প্যারাগ্রাফটাও যখন আপনার মাথার মধ্যে থাকবে, তখন আপনি আর কনফিউজড হবেন না। সো ইম্পর্টেন্ট থিং আচ্ছা ইজ আচ্ছা। ইউ রিড এন্ড গেট দ্য আইডিয়া অফ অল দ্য প্যারাগ্রাফস। এন্ড আমরা এখানে যাবো আসলে কিভাবে এতগুলো প্যারাগ্রাফের আইডিয়া কিভাবে মাথার মধ্যে নিব, মাথাকে কিভাবে সুপার কম্পিউটার বানাই ফেলতে হবে সেদিকে আমরা যাবো। কিডিং, আমরা বানাবো না সুপার ঠিক আছে। কম্পিউটার, ঠিক আছে? দেয়ার আর জাস্ট সিম্পল কিছু জি না। টিপস এন্ড ট্রিক্স, নাথিং এলস। ওকে, কুল। আমরা আবার ব্যাক করি। চয়েসের ক্ষেত্রে যেটা হয় যে আপনাকে বলতেছে যে এখানে বলতেছে মেইন আইডিয়াটা প্যারাগ্রাফ 3 এর মধ্যে কি আছে, অথবা আপনাকে এটাও বলতে পারে, দেখেন আইএলটিএস ক্যান সামটাইমস গো ক্রেজি। কারণ ওরা আপনাকে মানে আপনি যদি ধরেন যে এই 10 টাইপের কোশ্চেনই থাকে, লাইক এই স্যার আমি একটু মজা করলাম না একটু আগে, কি যাবো, আপনি দেখবেন যেটা আপনি হেড করেন ওখান থেকে বেশি কোশ্চেন চলে আসছে। মানে আপনার আরো একটু ফ্যামিলিয়ার করার জন্য বলতেছি, যেমন ধরেন যে ওই যে ভাইয়াটা একটা কোশ্চেন করছে যে হেডিং নিয়ে একটা কোশ্চেন। তো ধরেন যে ভাইয়া বা আপুর মানে এটা টেনশন হচ্ছে হেডিং রিলেটেড কোশ্চেন আমি অ্যান্সার করবো না, বা করলেও খুব কম করবো, এগুলোতে সময় খুব কম দিব, কারণ এগুলো হচ্ছে খুবই পেইনফুল একটা মানে কোশ্চেন। পরে আইএলটিএস পরীক্ষা দিতে গিয়ে দেখবেন কি জানেন, রিডিং পরীক্ষা দিতে গিয়ে দেখবেন লিস্ট অফ হেডিং এর মধ্যেই 7-8টা দিয়ে দিচ্ছে আপনাকে। 7-8 পয়েন্ট কি আপনি খোয়াতে চান? চান না। ইউ ডোন্ট ওয়ান্ট দ্যাট। দ্যাটস ওয়াই ইউ নিড টু বিল্ড এক্সপার্টাইজ ইন all kind of questions. And for that to happen, you have to stop thinking inside a box. Nothing is inside a box. কমিউনিকেশন কখনো একটা বক্সে হয় না। আপনি কখনোই ওই যে আপেল কিনতে যাবেন, আপেল কিনে ঘরে চলে আসবেন, বা হোটেল বুক করতে যাবেন, হোটেল বুক করে ঘরে চলে আসবেন, বা হোটেল বুক করে 2 দিন পরে হোটেলে যাবেন, অথবা ওনার কাছ থেকে হচ্ছে গিয়ে ফ্যাসিলিটি সম্পর্কে জানতে চাবেন। এই ধরনের প্যাসেজ কখনোই থাকে না সবসময়। সবসময় এই ধরনের জিনিসপত্র নিয়ে আলাপ আলোচনা আমরা করি না। কোয়েশ্চেন সবসময় সেম থাকে না। কমিউনিকেশন কিভাবে করতে হয়, কোন কোন সিচুয়েশনে কখন, মানে ইমপ্রম্পটু সিচুয়েশন, মানে অপ্রস্তুত সিচুয়েশনে আপনাকে ফেলে দিবে আইএলটিএস কেন? Because they want to know if you have the capability, eligibility to survive in that situation. And সেটা যদি আপনি মুখস্থ বিদ্যা দিয়ে সার্ভাইভ করে ফেলেন, তাহলে তো আপনাকে আসলে ওই সিচুয়েশনে ফেললে আপনি মরে যাবেন ভাই। সো বুঝার চেষ্টা করেন why this is important. আপনি মুখস্থ করে কোন কিছু উতরাতে পারবেন না এখানে। হ্যাঁ, কিছু জিনিস আছে যেমন ফ্রেজাল ভার্বস, we'll get to that. Now coming back to multiple choice, multiple choice এর মধ্যে অনেকগুলো চয়েস দেওয়া থাকতেছে। আপনাকে বলতেছে কি যে এখানের মধ্যে ধরুন 3 নম্বর প্যারাগ্রাফে, 3 নম্বর প্যারাগ্রাফে কি কি মেনশন ছিল, নিচের কোন দুটা জিনিস মেনশন ছিল, এরকম বলে আপনাকে বলতে পারে, কোশ্চেনটা দিতে পারে। তখন আপনি কি এও সিলেক্ট করলেন, সিও সিলেক্ট করলেন। এই ধরনের কোশ্চেনও আসতে পারে। জাস্ট আমরা ধরে নিচ্ছি কি, আমরা আমাদের মাথার মধ্যে কি রাখবো, আমরা যে একটা কোশ্চেন করে ওখান থেকে মাল্টিপল অপশন, মাল্টিপল চয়েস, বিভিন্ন চয়েস দিতে পারে, সেখানের মধ্যে একটা চয়েসও আমার সিলেক্ট করতে হতে পারে, মাল্টিপল চয়েসও আমার সিলেক্ট করতে হতে পারে। এবার মাল্টিপল চয়েস যদি আমি সিলেক্ট করার জিনিস থাকে, সেক্ষেত্রে আমি কিভাবে বুঝবো যে আমি এখানে একটাও অ্যান্সার হতে পারে, দুইটাও অ্যান্সার হতে পারে? Read the instructions. That is the first and foremost trick. Again, trick and tip. Trick and tip. Right? Tip and trick. Anyways, so that is the first step. কোয়েশ্চেনের ইনস্ট্রাকশন না পড়ে আপনি কোথাও যেতে পারবেন না। আপনার ফার্স্ট এন্ড ফরমোস্ট কোয়েশ্চেনের ইনস্ট্রাকশন পড়বেন। যত আপনার সময় নষ্ট হোক, মানে সময় নষ্ট অবশ্যই করবেন না। আপনি কখনোই ভাববেন না আরে ইনস্ট্রাকশন পড়বো না, নিজের মতো করে কোয়েশ্চেন তো আমি চিনি, আমি কোয়েশ্চেনের মধ্যে এক্ষুনি গিয়ে কোয়েশ্চেনটা অ্যান্সার করে তাড়াতাড়ি শেষ করে ফেলবো।
আইএলটিএস পরীক্ষা হচ্ছে কি আপনার ক্লাস 9-10 এর ওই পরীক্ষার মজাটা না যে তাড়াতাড়ি পরীক্ষা দিয়ে বেরোতে পারলেই আপনি হিরো। ইট ডাজন্ট ওয়ার্ক লাইক দ্যাট। ইউ হ্যাভ মানে ইটস বেস্ট ইফ ইউ ইউজ এভরি সেকেন্ড পসিবল, মানে ইউজ এভরি সিঙ্গল সেকেন্ড। তো এখানে কোনো রকমের তাড়াতাড়ি বের হয়ে আপনাকে কেউ কোনো প্রাইজ দিবে না, আপনার ব্যান্ড স্কোর বাড়বে না। সো এটার জন্য কি করবেন, ইনস্ট্রাকশন গুলো পড়বেন। ইনস্ট্রাকশন পড়লে আপনি বুঝতে পারবেন যে কোশ্চেন টাইপটা একটু চেঞ্জ হয়ে গেছে হয়তো। এখন আপনি বলতে পারেন ভাই কোশ্চেন টাইপটা কেন চেঞ্জ হবে, ইটস বিন চেঞ্জিং, এটা হয়ে আসতেছে, দ্যাটস এটা বলতেছি। আবার চলে আসি ট্রু ফলস নট গিভেন কোশ্চেনের মধ্যে। এটা কি ধরনের প্রশ্ন, ধরনের প্যাসেজ আপনার থেকে থাকে। তো একটা প্যাসেজের মধ্যে ধরুন না আপনাকে বলতে যে, ধরুন অ্যামাজন নিয়ে বলতেছেন, অ্যামাজন নিয়ে বলতে বলতে বললো যে অ্যামাজন হচ্ছে মানে 7,000 হেক্টরের একটা, কি বলে অ্যামাজন বনটা হচ্ছে 7,000 হেক্টর। আই ডোন্ট নো ফর শিওর, আমি জাস্ট মানে একটা নাম্বার দিচ্ছি আর কি। এখন এটা ধরেন যে ওখানে বলছে, আর আপনাকে কোশ্চেনের মধ্যে বলছে যে অ্যামাজন বনটা হচ্ছে 9,000 হেক্টর। এটা এরপরে আপনাকে নিচে বলবে যে এটা কি ট্রু ফলস নাকি নট গিভেন। এখন ট্রু ফলস এটা তো আমরা বুঝতেছি যে আপনার প্যাসেজে একটা তথ্য দেয়া আছে 7,000 হেক্টর, এখানে আপনাকে বলছে যে 9,000 হেক্টর। তাহলে আপনি প্যাসেজের মধ্যে পড়ে যদি বুঝে থাকতেন যে এরিয়া নিয়ে কথা বলছে একটা জায়গায়, সেই এরিয়া নিয়ে কথা বলা জায়গাটার মধ্যে আপনাকে 7,000 মেনশন করছে হেক্টরে, তখন আপনি বুঝে পাচ্ছেন ঠিক আছে অ্যান্সারটা 7,000 হবে। কিন্তু এখানে এসে দেখতেছেন ওই একই এরিয়ার কথা বলতেছে বা পেরিমিটারের কথা বলতেছে, কিন্তু আপনাকে বলতেছে কি 9,000। 9,000 বলছে, এখন আপনি বুঝতেছেন না 7,000 আর 9,000 তো মিলে না, দুইটাই তো এটা আয়তন নিয়েই কথা বলতেছে, তাহলে হচ্ছে কি এটা ফলস। এর দূর আপনি বুঝছেন। সো ট্রু যদি দুটাতেই 7,000 দেখা থাকতো বা দুটাতেই সেম ইনফরমেশন দেওয়া থাকলে, মানে প্যাসেজ আর কোয়েশ্চেনে, প্যাসেজের মধ্যে দেওয়া আছে যে রহিমের বাবার নাম করি, কোয়েশ্চেনের মধ্যে দেওয়া আছে রহিমের বাবার নাম জলিল, তার মানে কি এটা ফলস, বুঝে ফেলছি। যদি রহিমের বাবার নাম করিমই দেওয়া থাকতো তাহলে ট্রু, এটা বুঝে ফেলছি। ঝামেলাটা কোথায় বাঁধাবেন, ঝামেলাটা বাঁধাবেন যেখানে বলবে নট গিভেন। এখন আমি যদি আপনাকে বলি যে গীতাঞ্জলি লিখছে রবীন্দ্রনাথ ঠাকুর, ঠিক আছে, এখন আমি একটা প্যাসেজ হচ্ছে গিয়ে আমি আপনাকে আপনার রিডিং প্যাসেজের মধ্যে দেয়া আছে কি রবীন্দ্রনাথ অনেক অনেক ধরনের বই লিখেছেন, তার বইগুলো অনেক ভালো, এগুলো বলতেছে, ঠিক আছে। তো এইখানের মধ্যে এসে আপনাকে কোশ্চেনের মধ্যে বলতেছে গীতাঞ্জলি একটি কবিতার বই, ঠিক আছে। এখন আপনি জানেন গীতাঞ্জলি হচ্ছে কবিতার বই, কিন্তু প্যাসেজের মধ্যে কিন্তু গীতাঞ্জলি কবিতার বই এটা কোথাও দেওয়া নাই। সো লাইক আই সেড, আপনি প্রিভিয়াস কোনো নলেজ নিয়ে আপনি সুপার নলেজেবল পারসন, আপনার মানে আইকিউ 100 আপনি হচ্ছে সাধারণ জ্ঞান, আপনার কোনো কিছু মিস যাবে না, আপনি কালকে বিশেষ দিলে পরশু আপনার হয়ে যাবে, ঠিক আছে। কিন্তু আপনি ওই নলেজ আসলে কাজে লাগাতে পারবেন না। IELTS wants you to use the knowledge from the passages and implement it so that you can answer the questions given. প্যাসেজ বুঝছেন, বুঝে আনন্দে একটা প্যাসেজ পড়ছেন 1 ঘন্টা লাগায়, কোশ্চেন অ্যান্সার করছেন মাত্র 20টা, লাভ নাই কিন্তু। প্রত্যেকটা প্যাসেজের জন্য 17-18 মিনিট বা সর্বোচ্চ 20 মিনিটের বেশি সময় কাটাবেন না, ঠিক আছে। 17-18 মিনিট বলছি কেন, কারণ আপনি 17-18 মিনিট প্রথম 2-একটা স্লাইডের প্যাসেজে কাটায় দেখবেন, পরের প্যাসেজটা হয়তো একটু বেশি লম্বা, সেখানে একটু বেশি টাইম দিতে পারবেন। বা একটা প্যাসেজের ভাই মধ্যে ধরুন যে 22 মিনিট লেগে গেল, ঠিক আছে। এখন কোনো প্যাসেজের টোটাল জন্য প্যাসেজ স্পেসিফিক কয়টা থাকে? 3টা প্যাসেজ দেওয়া থাকবে ভাইয়া, 3টা প্যাসেজ দেওয়া থাকবে, 3টা প্যাসেজ অ্যান্সার করার টাইম আপনার 60 মিনিটস। এখন এই 3টা প্যাসেজের মধ্যে একটা প্যাসেজ আপনি অ্যান্সার করলেন 40 মিনিট ধরে, আপনি বাকি 2টা প্যাসেজ অ্যান্সার করলেন বা করলেন না এটা আপনার ব্যাপার, ঠিক আছে। কিন্তু আপনাকে ব্যান্ডস করে কি আপনি দেখবেন যে কম পেয়ে গেছেন, বা আপনাকে আপনার মার্কস অনেক কমে গেছে। কেন? কারণ আপনি কোশ্চেন অ্যান্সার করেন, আপনাকে মার্ক দিবে কেন? সো আপনি কি চান, আপনি চান যে প্রত্যেকটা কোশ্চেন যাতে অ্যান্সার হয়, সেটার জন্য আপনি নিজের উদ্যোগেই প্রত্যেকটা প্যাসেজের জন্য কিছু মানে প্রত্যেকটা প্যাসেজের জন্য একটা পার্টিকুলার টাইম ফ্রেম বেঁধে নিবেন মাথায়, যে আমি প্রত্যেকটা প্যাসেজে কোনো প্যাসেজই অ্যান্সার করতে, একটা প্যাসেজের সাথে হয়তো বা আপনার দেখা যাবে 13 থেকে 14টা কোশ্চেন থাকতেছে। তো 13-14টা কোশ্চেন থাকলে কি 3 × 39 এরকম একটা ধরনের নাম্বার চলে আসে, একটাতে হয়তো 14টা, একটাতে 13টা, বা একটাতে 12টা, এরকম মানে কোনো লিমিট নাই আর কি, কোনো পার্টিকুলার লিমিট নাই, কাছাকাছি এই ধরনেরই একটা নাম্বার থাকে, পার প্যাসেজে এতগুলো কোশ্চেন অ্যান্সার করতে হয়। তো যেটা বলছিলাম আপনাকে, যে আপনি প্রিভিয়াস কোনো নলেজ এখানে ইমপ্লিমেন্ট করতে পারবেন না। গীতাঞ্জলি যে একটা কবিতার বই, এটা যদি না দেয়া থাকে তাহলে আপনি অ্যান্সারের মধ্যে ট্রু ফলস নট গিভেন এর অ্যান্সারের মধ্যে কোনটা সিলেক্ট করবেন? নট গিভেন সিলেক্ট করবেন, কারণ এই অ্যান্সারটা তো এখানে দেয়া নাই, এই তথ্যটা এটা দেয়া নাই, মানে নট গিভেন, প্রিভিয়াস নলেজ ইউজ করবো না। যান পরে চলে যাই, শর্ট অ্যান্সার কোয়েশ্চেন। কিছু একটা কোয়েশ্চেন এখানে বলা আছে, ওটার অ্যান্সারটা আপনি প্যাসেজে পড়লেই পাবেন, সিম্পল অ্যাজ দ্যাট, একদম সিম্পল, এখানে কোয়েশ্চেন বাড়তি বলার কিছুই নেই। সেন্টেন্স কমপ্লিশন মানে কি, আপনাকে একটা সেন্টেন্স বলা হয়েছে প্যাসেজের মধ্যে, সেটা হচ্ছে কি আপনাকে কোয়েশ্চেনের মধ্যে একই রকমের সেন্টেন্সটা বলেছে, একটু দেয়ারস এ ক্যাচ, রাইট? আমি বললাম কি একই রকম, আমি কিন্তু বলি না একই সেন্টেন্স, একই সেন্টেন্স দিবে না তো অবশ্যই, কারণ কি বলে যে ইংলিশ পড়তেও পারে না সে হচ্ছে কি ওই বর্ণগুলো দেখে বুঝতে পারবো আচ্ছা এই সেন্টেন্স আর এই সেন্টেন্সে মিল আছে, তার মানে এটা হবে, বাট তারা তো আপনাকে এই সুযোগটা নিতে দিবে না। সো হোয়াট দে আর গোনা ডু ইজ দে আর গোনা ট্রিক ইউ, they're gonna play with your mind using synonyms.
অর প্যারাফ্রেজিং কি ফ্যান্সি ওয়ার্ড। প্যারাফ্রেজিং মানে কি একটা কথার একটু উল্টাপাল্টা করে বলছে আর কি, ঠিক আছে। মানে আপনি বলছে কি যে রহিম হচ্ছে করিমের বাবা, হ্যাঁ, তারপর এরপরে হয়তো বা বলতে পারে যে করিম রহিমের ছেলে, এই ধরনের কিছু একটা বলতে পারে, ঠিক আছে। সো একটু ঘুরে পেঁচায় বলতেছে, অথবা দুই চারটা ওয়ার্ড বাড়ায় বলতেছে, যেমন এখানে বলতেছে দ্য ফিউচার, দ্য অথর বিলিভস দ্যাট দ্য ফিউচার অফ এনার্জি ইজ। এখানে ধরেন যে এটার প্যাসেজ পড়লে আপনি দেখতে পারবেন যে দ্য অথর থিংস দ্যাট, এখানে হয়তো অথরের জায়গায় থিংস দেয়া আছে, অথবা দ্য অথর হ্যাজ স্ট্রং কনভিকশন দ্যাট দ্য ফিউচার অফ এনার্জি ইজ রিনিউ। তো এই ধরনের কি মানে ওরা একটু পরিবর্তন করে দিতে পারে। আমি একটু কি মানে একটু যদি আপনাদেরকে দেখে, ধরেন এই জিনিসটা, এই ওয়ার্ডটা একটু পরিবর্তন করে দিচ্ছে, ঠিক আছে। এই অথরের জায়গায় হয়তো রাইট, আচ্ছা রাইটটা দিয়ে লাভ নেই। অথর কে আসলে? অথর হচ্ছে গিয়ে যে প্যাসেজটা লিখছে, ঠিক আছে। ধরেন যে আচ্ছা এটার মধ্যে বেশ কিছু আর জিনিস চেঞ্জ করার মতো নাই আর কি। তো ধরেন যে বিলিভস এর জায়গায় ওরা কি দিল, ওরা বিলিভস এর পরিবর্তে লিখলো যে হ্যাজ হ্যাজ ফেথ ইন দ্য ফ্যাক্ট দ্যাট দ্য ফিউচার অফ এনার্জি ইজ রিনিউয়েবল। এই যে বিষয়গুলো, তো একটু পরিবর্তন করে দিয়ে আপনাকে একটু ট্রিক করে দিবে, ট্রিক করার পরে আপনি হয়তো বা মিলাতে পারবেন না, ও আচ্ছা এখানে রিনিউয়েবল হবে, যদি রিনিউয়েবল দেয়া থাকে রিনিউয়েবলই হবে, আপনাকে রিনিউয়েবলের পরিবর্তে রিইউজেবল আপনি ইউজ করতে পারবেন না। Cool? চলে যাই টেবল ডায়াগ্রাম, সেম জিনিস, প্যাসেজ পড়বেন, প্যাসেজের মধ্যে দেয়া থাকবে যে কস্ট, সোলার এনার্জিতে কস্ট কত, ফসিল ফুয়েলে কস্ট কত, হয়তো এখানে মধ্যে আপনাকে বলে দিবে যে $30, এখানে ধরেন যে আপনাকে বলে দিল $30, ঠিক আছে। আর আপনার প্যাসেজ পড়ে আপনার বুঝতে হলে যে ফসিল ফুয়েলের মধ্যে আপনার খরচ হচ্ছে $90, তো এটা আপনার হচ্ছে লিখতে হলো। তো এই ধরনের মানে কোয়েশ্চেন অ্যান্সার গুলো কোথায় যাবো? একটা কোশ্চেন আছে। প্যাসেজে, ইয়া প্লিজ গো অন। প্যাসেজে $90 এটা কি নাম্বারেই লেখা থাকবে নাকি হচ্ছে নাম্বারও লেখা থাকতে পারে, ওয়ার্ডেও আপনাকে থাকতে পারে? হ্যাঁ এটা ওয়ার্ডেও থাকতে পারে, নাম্বারও থাকতে পারে, মানে আপনাকে এখানের মধ্যে আপনাকে কিছু অপশনসও দেয়া থাকতে পারে, এখানে কিছু ক্লুজ দেয়া থাকতে পারে, অথবা যদি আপনি এখানে দেখেন কি যে $30 দেয়া আছে, তখন কি আপনার এখানে $90 লিখতে হবে, বুঝছেন। কোহেরেন্স রাখার চেষ্টা করবেন, বুঝতে পারছি? হ্যালো, হ্যাঁ, মেক সেন্স। রাইট, কোহেরেন্স রাখতে হবে এখানে। হ্যাঁ, একটা ভেরি গুড কোয়েশ্চেন, এগুলো হচ্ছে টিপস এন্ড ট্রিক্সে আসতাম। সেটা হচ্ছে আপনাকে যদি 30 দেয়া থাকে, যে 30 30 দেয়া থাকে, আপনি কোনোভাবে ভুলেও এখানে 30 লিখতে যাবেন না, ঠিক আছে। কিন্তু কিছু কিছু জায়গায়, যেমন এই ধরনের জায়গাটা যেখানে কোহেরেন্স মেইনটেইন করার জায়গা থাকে, সেই জায়গার মধ্যে কোহেরেন্স মেইনটেইন করবে। অফকোর্স আপনি দেখবেন এখানে ডলারে দেয়া আছে, আপনি এখানে কেন এটাকে NINTY দেখবেন, সেই কোহেরেন্সে মেইনটেইন করবেন। আদার দেন দ্যাট সব জায়গার মধ্যে দিবেন কি, যেটা প্যাসেজে দেয়া আছে ঠিক সেম টু সেম ওটাই দিবেন, এক চুলও পরিবর্তন করবেন না। গট ইট এভরিওয়ান? প্যাসেজে যেটা দেয়া আছে সেটাই দিবেন। মোস্ট অফ দ্য টাইমস এমনই থাকে যে আপনার ইভেন মানে ভার্বের ফর্মটাও চেঞ্জ করতে হচ্ছে না, তারা লাইন মানে তারা সেন্টেন্সটার ফরমেশন এমন ভাবেই রাখছে যাতে আপনি প্যাসেজ থেকে তুলে ওখানে জাস্ট বসাই দিতে পারেন। গুড, গেল। তো এরপরে চলে আসি মেইন জিনিসে। মেইন জিনিসগুলো হচ্ছে লিস্ট অফ হেডিং। প্যারাগ্রাফ পড়েন, এই প্যারাগ্রাফটা পড়েন, পড়ে দেখবেন যে আচ্ছা এটার অ্যান্সারটা কি হয় আসলে। মানে এই প্যারাগ্রাফটা পড়ে আপনি এই প্যারাগ্রাফটা পড়লেন, এই প্যারাগ্রাফটা পড়লেন, এই প্যারাগ্রাফটা পড়লেন, সবার আগে যেটা দিয়ে শুরু করবেন সেটা হচ্ছে টাইটেল দিয়ে। টাইটেল না পড়ে কেউ রিডিং কোনোভাবেই শুরু করবেন না। তো টাইটেল পড়লে আমরা বুঝে ফেলবো যে আসলে এগুলো, এই প্যারাগ্রাফ গুলো কি নিয়ে। আমরা বুঝতে পারছি কি, আরবান গ্রিন স্পেসেস, হ্যাঁ এই সবুজ জায়গাগুলো নিয়ে, বা হচ্ছে গিয়ে যে মানে বাগান টাগান, এই ধরনের জিনিসগুলোর হচ্ছে কি সুযোগ সুবিধাগুলো কি আসলে। এখন সেটা রিলেটেড হচ্ছে কি, এখানে 3টা প্যারাগ্রাফ দিয়ে আছে, এক একটা প্যারাগ্রাফ এক এক জিনিস নিয়ে হইতে পারে। এখন কোয়েশ্চেনটা কি, আমার কোয়েশ্চেনটা হচ্ছে গিয়ে এই প্রত্যেকটা প্যারাগ্রাফের এক একটা যদি হেডিং থাকতো, হেডিং গুলো কেমন হইতো। তো ওরা কিছু হচ্ছে লিস্ট দিছে, একটা লিস্ট দিছে হেডিং এর, বলছে যে এই হেডিং এর লিস্ট থেকে আপনি কোন প্যারাগ্রাফের হেডিং কোনটা হবে, সেটা কোনটা অ্যাপ্রোপ্রিয়েট বলে মনে করেন। তো তাদের প্রশ্নটা হচ্ছে এটা, ম্যাচ দ্য প্যারাগ্রাফস টু দ্য অ্যাপ্রোপ্রিয়েট হেডিংস। মানে প্যারাগ্রাফ এ এর সাথে কোন হেডিংটা যায়, সেটা যদি এটা যায় তাহলে প্যারাগ্রাফ এর সাথে এটা লিখবেন, ঠিক আছে। এখানে দেখি তো আসলে কি মানে এটা একটু পড়লে আমরা বুঝতে পারবো আসলে এখানে কোনটার সাথে হেডিংটা যায়, ঠিক আছে। আমরা এগুলোতে আরেকটু ডিপে যাব, একটু পড়লেই আমরা বুঝতে পারবো। এখানে যদি দেয়া থাকে যে আপনাকে হেলথ রিলেটেড কথা যদি এখানে বলা থাকে, তাহলে আপনার এখানে প্যারাগ্রাফ বি তে যদি হেলথ রিলেটেড কথা থাকে, তাহলে এখানে আমরা বসাবো কি, যে ওয়ান বসাই দিব, রাইট, অ্যান্সার হয়ে গেল। ঠিক এরকম ভাবে হচ্ছে গিয়ে অ্যান্সার গুলো আমরা করে ফেলবো, যে আমরা আমাকে
আমি প্যাসেজটা পড়লাম, প্যাসেজের অনেকগুলো প্যারাগ্রাফ পড়লে আমি বুঝলাম কি যে এগুলো সম্পর্কে আমার একটা আইডিয়া হয়েছে। আইডিয়া হওয়ার পর আমি দেখলাম কি আমাকে কয়েকটা হেডিং দিয়ে বলছে যে কোন প্যারাগ্রাফটার সাথে কোন টাইটেলটা যায় বা কোন হেডিংটা যায়। ঠিক আছে, যেমন আমি বলতে পারি কি অ্যামাজনের অবস্থান, অবস্থান নিয়ে একটা জায়গা বলছে, আরেকটা বলছে অ্যামাজনের গুরুত্ব। এই যে অ্যামাজনের গুরুত্ব এটাই তো একটা হেডিং, সেটা কোন প্যারাগ্রাফের উপর যাবে সেটা আপনার ডিসাইড করতে হবে পড়ে। যে এই প্যারাগ্রাফটা যেহেতু গুরুত্ব নিয়ে কথাবার্তা বলতেছে, তার মানে এটার হেডিংটা হওয়া উচিত অ্যামাজনের গুরুত্ব। গুড, ডান। এগুলো নিয়ে আমরা আর একটু মানে প্র্যাকটিস করলে আরো ডিপে যাওয়ার সুযোগ আছে। সেন্টেন্স ম্যাচিংটা কি আসলে? এখানে দেখেন, এখানে 3টা প্যারাগ্রাফ দেওয়া আছে, তারপর এই 3টা প্যারাগ্রাফকে সামারাইজ করে এই 3টা জিনিসের মধ্যে হচ্ছে গিয়ে দেখেন 3টা সেন্টেন্সের মধ্যে বলছে, 3টা সেন্টেন্সে বলছে। এরপরে বলতেছে যে কোন সেন্টেন্সটার সাথে আসলে কোন প্যারাগ্রাফটা যায়। তো ব্যাপারটা একদম ইজি। একটা বড় একটা প্যারাগ্রাফ থাকে, আপনার ওটাকে সামারাইজ করে এক লাইনে যদি সামারাইজ করেন, সেই প্যারাগ্রাফটাকে এই লাইনটাই রিপ্রেজেন্ট করে না? তাহলে আমরা সেন্টেন্স ম্যাচিং এর ক্ষেত্রে কি বুঝবো যে এই লাইনটা যে মানে বৃহৎ অর্থে এই লাইনটাকে চিন্তা করলে যেই প্যারাগ্রাফটা আসে, অথবা যেই প্যারাগ্রাফটাকে খুব মানে সামারাইজ করে চিন্তা করলে যেই লাইন দিয়ে প্রকাশ করা যায়, এই দুটোর মধ্যে মিল পেয়ে গেলেই কি আমার অ্যান্সারটা চলে আসছে, তাই তো? এই ধরনের প্রশ্ন থাকে আপনার সেন্টেন্স ম্যাচিং এ। তো মূলত রিডিং এ আপনাকে এই কয়েকটা টাইপের কোয়েশ্চেনিং করা হবে। এরপরে হচ্ছে একটু যদি যাই যে এই কোয়েশ্চেন গুলোর অ্যান্সারটা কিভাবে আমরা করি, বা আসলে প্যাসেজ গুলো আমরা কিভাবে পড়ি। প্যাসেজ গুলো স্কিমিং করি, স্ক্যানিং করি, শব্দ দুটো একদম কমন ইন দি ওয়ার্ল্ড অফ আইএলটিএস। আমি আবার একটু যাই, আপনাদের একটু খোঁজ খবর নিয়ে আসি। কি অবস্থা আপনাদের? সবাই কি আছি আমরা? আরো কোন প্রশ্ন আছে এখন পর্যন্ত? প্রতিটা প্যারাগ্রাফেই কি আমি প্যাসেজ যে 3টা ডিফারেন্ট প্যাসেজ হবে, সবগুলাতেই কি এরকম 6-7টা করে আপনি যে একটা কোশ্চেন দেখাইলেন, কোশ্চেন প্যাটার্ন, সবগুলা প্যাসেজের জন্য কি এরকম ডিফারেন্ট ডিফারেন্ট কোশ্চেন থাকবে? সেম টাইপের কোশ্চেন রিপিট পেতে পারেন। ধরেন যে আপনার ফার্স্ট প্যারাগ্রাফের মধ্যে আপনার মাল্টিপল চয়েস, ফার্স্ট প্যাসেজের মধ্যে প্যাসেজের বেসিসে যে কোশ্চেনগুলো অ্যান্সার করবেন, সেই কোশ্চেনের মধ্যে ধরেন 4টা বা 5টা কোশ্চেন ছিল মাল্টিপল চয়েস। সেকেন্ড প্যাসেজে গিয়েও আপনি মাল্টিপল চয়েস পাওয়ার সম্ভাবনা আছে। ঠিক আছে, ফার্স্ট প্যাসেজে আপনি পেলেন যে ট্রু ফলস দুইটা, সেকেন্ড থার্ড প্যাসেজের মধ্যে আপনি ট্রু ফলস নাও পাওয়ার সম্ভাবনা আছে। তো সেম টাইপের কোশ্চেন মাল্টিপল প্যাসেজে পাওয়ার সম্ভাবনা আছে, আবার নাই। Does that answer it? হ্যাঁ, জি ভাই। So অনেক ফ্লেক্সিবল আর কি। লাইক আই সেড, IELTS won't let you feel free with your কি বলে memorized preparation, রাইট? চলে যাই স্কিমিং এন্ড স্ক্যানিং। স্কিমিং জিনিসটা কি? স্কিমিং জিনিসটা হচ্ছে আপনি খুব দ্রুত পড়ে যাবেন, দ্রুত পড়ে গিয়ে একটা জেনারেল আইডিয়া নেবেন, রাইট? ধরুন যে আপনাকে বলা হয়েছে কি বেগম রোকেয়ার জীবনী সম্পর্কে, তো প্রথম প্যারাগ্রাফ আপনাকে এটা বলা হচ্ছে বেগম রোকেয়ার ছোটবেলা। তো এই যে একটা ধারণা পেয়ে গেলেন, আপনি দেখলেন যে বললো যে বেগম রোকেয়ার জন্ম হয় এত সালে, বেড়ে হলো ওঠা হচ্ছে এই গ্রামে, সে স্কুলে যায় এই জায়গায়, সে তারপরে তার দুটো ভাই বোন ছিল, তাদের সাথে সে খেলা করতো। এই ধরনের যে কোশ্চেন মানে এই ধরনের কথাগুলো যদি বলা থাকে, আপনি ইজিলি বুঝে ফেলতে পারবেন না এটা। এই পার্টটুকুতে, এই প্যারাগ্রাফটুকুতে হচ্ছে বেগম রোকেয়ার ছেলেবেলা নিয়ে বলা। এরপরে বললেন যে বেগম রোকেয়ার বিয়ে নিয়ে সাখাওয়াত হোসেনকে নিয়ে ধরেন কিছু কথা বলা আছে। তো বেগম রোকেয়ার বিয়ে নিয়ে এটা বলা আছে। এই যে কয়েকটা লাইন পড়লে যে আপনার একটা আইডিয়া হয়ে যাচ্ছে, দ্যাট ইজ স্কিমিং। খুব দ্রুত পড়ে যাব টু গেট অ্যান আইডিয়া। আন্ডারস্ট্যান্ডেবল? নাথিং এলস। স্কিমিং, বাবারে বাবা, স্কিমিং কি নাকি এরকম কিচ্ছু না। স্ক্যানিং কি? স্ক্যানিং হচ্ছে মানে স্ক্যান করব আমি পার্টিকুলার জিনিসটা খুঁজে বের করার জন্য, ছান মারা যেটাকে বলে আর কি। একদম খুঁজে বের মানে খুব দ্রুত তাকাবো যে এখানে ডেটটা দেয়া আছে, এখানে এই কিওয়ার্ডটা দেয়া আছে, ওখানে ওর নামটা দেয়া আছে। এই যে স্পেসিফিক কয়েকটা ইনফরমেশনকে তাড়াতাড়ি তাকায় হচ্ছে বের করে ফেলবো। আমরা একটা প্যারাগ্রাফের মধ্যে তাকালে এই সালগুলো খুব দ্রুত চোখে পড়ে না? তো এই যে সালগুলো যেভাবে খুব দ্রুত চোখে পড়ে, নামগুলো যেভাবে খুব দ্রুত চোখে পড়ে, এইভাবে জিনিসগুলো কিছু স্পেসিফিক জিনিসকে দ্রুত চোখে ফেলানো হচ্ছে স্ক্যানিং। এরপর হচ্ছে এই দুটো জিনিস দিয়ে কি আমরা খুব দ্রুত প্যাসেজ গুলো পড়ে ফেলবো, এবং প্যাসেজ সম্পর্কে আইডিয়া নিয়ে ফেলবো। স্কিমিংটা দরকার কেন? স্কিমিংটা দরকার সবগুলো সম্পর্কে একটা বেসিক আইডিয়া নেওয়ার দরকার। বেসিক আইডিয়া নেওয়ার জন্য স্ক্যানিংটা দরকার স্পেসিফিক অ্যান্সারটা খুঁজে বের করার জন্য। ধরুন আপনাকে বললো যে হিরোশিমা নাগাসাকিতে কয়টি বোম ফেলা হয়েছে। ঠিক আছে, লাইক এই স্যার আপনি দুইটা ভাবলে কিন্তু বলতে পারবেন না। আপনার কি প্যাসেজে যেটা আছে ওটাই, প্যাসেজে যাবেন, প্যাসেজে গিয়ে কি দেখবেন হিরোশিমা নাগাসাকি কোথায় মেনশন করা, ওটার পাশে দেখবেন বম আছে কিনা, বম থাকলে ওখানে কয়টা দেয়া আছে। যদি দুইটা দেয়া থাকে তাহলে অ্যান্সার হচ্ছে 2। আন্ডারস্টুড? তো দ্যাট ইজ হোয়াট উই আর গোইং টু ইউজ। তো স্ক্যানিংটা কখন হবে? স্ক্যানিংটা মূলত আসলে স্কিমিং করব শুরুতে, প্যাসেজ পড়ে ফেলার সময় স্ক্যানিং করব। কোয়েশ্চেনটা পড়ে যখন একটা জিনিস আমি পাচ্ছি না বা কোথায় আছে স্পেসিফিক্যালি সেটা খুঁজে বের করার জন্য আমি স্ক্যানিংটা করব। ঠিক আছে, এই দুটো জিনিস একটু মাথায় রাখবো। ইটস মোর লাইক এ প্র্যাকটিস কাইন্ড অফ থিং। এটা স্কিমিং কি স্ক্যানিং কি এটা মুখস্থ করার চাইতে বরঞ্চ স্কিমিং স্ক্যানিং এর সাথে
ভলেন্টারিলি আপনার ইয়ে হয়ে যাওয়া, ইউজ টু হয়ে যাওয়া খুবই বেশি জরুরি। এরপরে আরেকটা জিনিস দরকার, একটা সেটা হচ্ছে কোশ্চেন প্রেডিক্ট। আছে, গো হেড প্লিজ। স্ক্রিনিং করতে আইডিয়ালি কতটুকুন টাইম নেওয়া উচিত একটা প্যাসেজের জন্য? মানে এটা হচ্ছে মোর লাইক আপনার যদি একটা প্যাসেজের ধরেন যে 7-8টা ধরেন আপনার প্যারাগ্রাফ আছে, এই প্যাসেজটা খুব বড়, কারণ এই প্যাসেজটা থেকে আপনাকে 16টা জিনিস অ্যান্সার করতে হবে, ঠিক আছে? যদি এমন হয়ে থাকে, অথবা 14টা জিনিস আপনাকে অ্যান্সার করতে হবে, 14টা জিনিস অ্যান্সার করতে গিয়ে আপনার ধরেন এই 14টা জিনিস খুবই ট্রিকি, কোয়েশ্চেন গুলো অনেক হার্ড। তো সেই ক্ষেত্রে আপনার আপনার হয়তো এটার পিছনে খরচ চলবে, মানে সময় চলে যাবে। যদি প্যাসেজটা পড়তে আপনার হয়তো বা 6 থেকে 7 মিনিট সময় চলে যাবে, বা সর্বোচ্চ 8 মিনিট সময় চলে যাবে। বাকি টাইমটা আপনি কি স্ক্যানিং করে কোয়েশ্চেন গুলো বের করে করে অ্যান্সারটা দিবেন। তো এটা ডিপেন্ড করে আর কি, যে আপনার আসলে ওই প্যাসেজটা কতটুকু ইজি, কতটুকু ইজি টু আন্ডারস্ট্যান্ড, অথবা ওই প্যাসেজের উপর বেস করে কতগুলো কোয়েশ্চেন দেওয়া আছে। আমি আপনাদের কাউকেই বলবো না যে গো টু দ্য কোয়েশ্চেন্স ফার্স্ট, এটা সবাই বলে বা মোস্ট অফ দ্য পিপল বলে, বাট এটা কি, এটা হচ্ছে নট দি স্ট্যান্ডার্ড প্র্যাকটিস। দ্য স্ট্যান্ডার্ড প্র্যাকটিস ইজ ইউ, আপনি বলেন কোয়েশ্চেনটা কিভাবে সেট করতেছে। কোয়েশ্চেনটা সেট করতেছে যে আপনি হচ্ছে ইয়ে পড়বেন, আপনি একটা প্যাসেজ পড়বেন, প্যাসেজ পড়ে তারপর ওটার বেসিস হচ্ছে অ্যান্সার করবেন। কোয়েশ্চেনটা তো আপনাকে এভাবে দেয় না যে আপনি কোয়েশ্চেন পড়ে তারপর প্যাসেজ পড়ে তারপর হচ্ছে অ্যান্সার করবেন। এই ধরনের কি তারা দিয়ে রাখছে? সেটাই যদি হইতো, আইএলটিএস এর পরীক্ষাটা বা এক্সামিনাররা যদি সেভাবেই থিঙ্ক করতো, তাহলে তারা কি করতো? ফার্স্টে কোয়েশ্চেনটা দিত, দিয়ে তারপর হচ্ছে কি প্যাসেজ দিত। যারা আইএলটিএস দিচ্ছেন তারা কেউ কি বলতে পারবেন যে প্রথমে কোয়েশ্চেন দেওয়া আছে এরপরে প্যাসেজ দেয়, এরকম কোনো মডিউল পাইছেন আপনারা? তার মানে আমাদের স্ট্যান্ডার্ড প্র্যাকটিস হচ্ছে ইউ আর এক্সপেক্টেড, মানে স্ট্যান্ডার্ড প্র্যাকটিস ইউ আর এক্সপেক্টেড টু রিড দ্য প্যাসেজ ফার্স্ট, then go to the questions. If you don't find the exact answer to the questions, get back to the passage. And like যে ভাইয়াটা এখন মাত্র প্রশ্ন করলেন, প্রত্যেকটা প্যাসেজ পড়তে কখনোই 6 to 9 মিনিটস এর সময়, বেশি সময় নিবেন না, ঠিক আছে? এরপরে 10-11 মিনিট সময় যায় কিসে আপনার অ্যান্সার করতে। আবার 9 মিনিট যদি আপনার সময় লাগে বা 10 মিনিটই সময় লাগতেছে, বিকজ দ্য প্যাসেজ ইজ হার্ড টু আন্ডারস্ট্যান্ড, যখন এরকম হয়, গুড নিউজ ফর ইউ, দ্য কোয়েশ্চেনস আর ইজি। যখন আপনার প্যাসেজটা বুঝতে অনেক কষ্ট হচ্ছে, তার মানে কি আপনি এক্সপেক্ট করবেন যে দ্য কোয়েশ্চেনস আর ইজি। ইফ দ্য প্যাসেজ ইজ টু ইজি টু আন্ডারস্ট্যান্ড, তার মানে দ্য কোয়েশ্চেনস আর গোইং টু বি হার্ড। সো কোনোটাই একটু মাঝে মাঝে এমন হইতে পারে যে আপনার প্যাসেজ পড়তেই 12 মিনিট চলে গেছে, এবং আপনি জানেন আপনি প্রত্যেকটা প্যাসেজের বেসিসে কোয়েশ্চেন করতে, প্রত্যেকটা পার্টে, একটা পার্টের মধ্যে একটা প্যাসেজ 10-12টা প্রশ্ন, এই জিনিসগুলো অ্যান্সার করতে আপনি জানেন আপনার হাতে 20 মিনিটের বেশি সময় নাই, কিন্তু আপনি দেখলেন যে আপনার 12 মিনিট চলে গেল শুধু প্যাসেজটাই পড়তে। তখন আপনি ভয় পেয়ে যাবেন না, তখন আপনি কি ভাববেন? তখন আপনি ভাববেন যে অ্যান্সার গুলো হচ্ছে কি, কোয়েশ্চেন গুলো অ্যান্সার করা সহজ হয়ে যাবে, এবং যে আমি যে অনেকক্ষণ ব্যয় করলাম প্যাসেজটা পড়তে, তার মানে হচ্ছে গিয়ে আমার বারবার ফিরে যেতে হবে না কোয়েশ্চেনের মধ্যে স্ক্যান করার জন্য, অ্যান্সারটা খোঁজার জন্য। আমার মাথার মধ্যে অ্যান্সার গুলো অলরেডি সেট হয়ে আছে। সো ভয় পাওয়ার কারণ নেই, বাট মানে আমরা বলবো যে নিজের সুবিধার জন্য 6 থেকে 9 মিনিটের বেশি সময় নিবেন না একটা প্যাসেজ পড়তে। এবার আপনি বলতে পারেন, ভাইয়া 9 মিনিটের মধ্যে তো আমি জীবনও একটা প্যাসেজের 6-7টা হচ্ছে প্যারাগ্রাফ থাকে, 6-7টা প্যারাগ্রাফ সম্পর্কে আমার জীবন হচ্ছে আইডিয়া হবে না, এখন আমি কিভাবে আইডিয়াটা আনতে পারি? ওয়েল, leave that to us. We'll teach you how to do that. Of course, there, মানে it's all you need to practice, but we'll guide you. ঠিক আছে? সো এবার একটু যাই আবার মানে কোয়েশ্চেন প্যাটার্নে, যে প্রিডিক্টিং এর একটা ব্যাপার আছে, এই যে স্ট্র্যাটেজি। প্রেডিক্টিংটা কি আসলে, মানে প্যাসেজের মধ্যে আপনাকে কি বলতে পারে সেটা কি, প্যাসেজটার টাইটেলটা দেখলে আপনি যেমন বলতে পারতেছেন, অথবা প্রথম ওই প্যাসেজের ভিতরে থাকা প্যারাগ্রাফ গুলো প্রথম লাইনটা পড়ে বুঝতে পারতেছেন, অথবা প্রথম বা মাঝখানের 2-3টা সিমিলার কিওয়ার্ড পড়ে আপনি বুঝতে পারতেছেন। সো এই যে অনেক কিছু ধারণা করে ফেলা, এই একটা ধারণা রাখাও কিন্তু ভালো, কারণ এমন অনেক সময় হবে যে আপনার হাতে সময় কম, ঠিক আছে? অনেকে কি করে আবার স্ক্যান দিয়ে স্টার্ট করে, মানে প্রথমে প্রশ্নটা পড়ে তারপর প্যাসেজে গিয়ে স্ক্যান করে করে অ্যান্সারটা বের করে। তাদের জন্য প্রিডিক্টিং জিনিসটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। তারা হচ্ছে খুব দ্রুত একবার মানে পড়ে খুব ফাস্ট স্কিমিং করে তারা প্রিডিক্ট করতে থাকে নিজের মাথায়, দেন হচ্ছে গিয়ে অ্যান্সারিং এর টাইমে হচ্ছে তারা স্ক্যান করতে গেলে খুব দ্রুত স্ক্যানটা করে ফেলতে পারে। প্রিডিক্টিংটা কি তাহলে এক কথা যদি বলি, কি হইতে পারে এটার অ্যান্সার, বা এই জিনিসটা কোথায় থাকতে পারে, অথবা এই ওয়ার্ডটা যেহেতু একটা প্যারাগ্রাফের মধ্যে আছে, সেই প্যারাগ্রাফটা মিনিংটা, সেই প্যারাগ্রাফ কি ধরনের মিনিং রাখতে পারে। তো দিস ইজ প্রেডিক্টিং। আর প্যারাফ্রেজিং হচ্ছে কি মানে আপনার এটা হচ্ছে কি, আমি এখানে যেমন বলছি আন্ডারস্ট্যান্ডিং দ্য মিনিং অফ ইউর ওন ওয়ার্ডস, নিজের কথাগুলোকেই অন্যভাবে বোঝার চেষ্টা করেন। এটা হার্ড লাগতেছে, দরকার নেই। আপনাকে প্যাসেজের মধ্যে যে জিনিসটা দেয়া আছে না, সেটা আপনি দেখবেন যে ঘুরায় পেঁচায় হচ্ছে কোশ্চেনের মধ্যে দেয়া আছে। প্যাসেজের মধ্যেই এক্সাক্ট অ্যান্সারটা দেয়া আছে, কিন্তু ওই এক্সাক্ট অ্যান্সারের আশেপাশে সেন্টেন্স যেটা,
সেই সেন্টেন্সটাকে এমন ভাবে ঘুরানো যে আপনি এখান থেকে অ্যান্সারটা যে নিতে হবে সেটা আপনি বুঝতে পারবেন না, ডিস্ট্রাক্ট হয়ে যাবেন। সো প্যারাফ্রেজটা হচ্ছে এই জন্য ওরা করে, প্যারাফ্রেজ মানে হচ্ছে যেভাবে সেন্টেন্সটাকে সাজানোটাকে অন্যরকম করে ফেলছে, যার কারণে আপনি বুঝে উঠতে পারতেছেন না এটাই কি সেই একই কথা বলার চেষ্টা করতেছে কিনা। তো প্যারাফ্রেজটাতে ভালো করবো কিভাবে, আমরা সিমিলার ওয়ার্ডস জানতে হবে, আমাদের একটু সিনোনিম প্র্যাকটিস করতে হবে। সিনোনিম প্র্যাকটিস করলে কি আমাদের প্যারাফ্রেজিং এ অনেক বেটার রেজাল্ট আসবে। এরপরে চলে যাই প্রেফার্ড স্টেপস ফর অ্যান্সারিং। স্কিম এন্ড স্ক্যান করবেন। প্রথমে স্কিমিং করবেন, ঠিক আছে। তারপরে কি কোয়েশ্চেন গুলো পড়বেন, তারপরে কিওয়ার্ড গুলো আইডেন্টিফাই করবেন। কিওয়ার্ড আইডেন্টিফাই করবেন কিভাবে, যারা কম্পিউটার বেস দিবেন তাদের জন্য হাইলাইটার নামের একটা অপশনই থাকবে পিসিতে, আর যারা পেপার বেস দিবেন তারা হচ্ছে কি একটা পেন্সিল নিয়ে যান, পেন্সিল দিয়ে হচ্ছে গিয়ে কিওয়ার্ডের নিচের মধ্যে। কিওয়ার্ড মানে কি, যেমন মাদার তেরেসা হচ্ছে একটা কিওয়ার্ড, ঠিক আছে। ধরেন একটা বেল ল্যাবরেটরি, এটা হচ্ছে একটা কিওয়ার্ড। অথবা এত এত সাল, এটা হচ্ছে একটা কিওয়ার্ড। অথবা হচ্ছে গিয়ে কি বলে একটা কাজের নাম, এটা একটা কিওয়ার্ড। একটা জায়গার নাম, এগুলো হচ্ছে একটা কিওয়ার্ড হতে পারে। একটা ঘটনার বর্ণনার শুরুর দিকে যেটা দিয়ে বর্ণনা করা হচ্ছে সেগুলো একটা কিওয়ার্ড হতে পারে, ঠিক আছে। তো কিওয়ার্ড গুলো আপনি দেখলেই বুঝতে পারবেন যে এগুলো আসলে এটা দিয়েই মূলত এটাকে ঘিরেই বাকি আইডিয়াটা সাজানো হচ্ছে। ওই কিওয়ার্ডটাকে যদি আন্ডারলাইন করে ফেলেন, তখন ওই কিওয়ার্ড রিলেটেড যখন আপনাকে একটা প্রশ্ন আসবে, আপনার খুঁজতে হবে না যে কোন প্যারাগ্রাফে জানি এই রিলেটেড কথা বলা হয়েছে। আপনি কিওয়ার্ডটার দিকে তাকাই বুঝুন, আছে এটা এই প্যারাগ্রাফে আছে, তার মানে এখান থেকেই আমি অ্যান্সারটা পেয়ে যাবো। আন্ডারস্ট্যান্ড কোয়েশ্চেন টাইপস, এটা তো আমরা দেখলাম, ঠিক আছে। টাইম ম্যানেজমেন্ট, অফকোর্স লাইক আই সেড 20-20-20 এরকম ভাবে ভাগ করবেন। মাঝে মাঝে একটাতে 18 মিনিটস, আরটাতে 22 মিনিটস লাগতে পারে, ঠিক আছে। ঘাবড়ে যাবেন না। বাট কোনোভাবেই এমন করা যাবে না যে কোনো একটা মডিউলে, মানে কোনো একটা পার্টের মধ্যে সেকশনে আপনি 20 মিনিটস এর বেশি সময় অতিক্রম করে ফেলছেন, বা 25 মিনিটস এর বেশি সময় অতিক্রম করে ফেলছেন। ইন দ্যাট কেস শিওর থাকেন যে আপনার কিছু অ্যান্সার মিস চলে যাবে, আপনার আন্দাজে কিছু অ্যান্সার দিতে হবে। ডোন্ট ডু দ্যাট, ঠিক আছে। কি ইনফরমেশন হাইলাইট করা, এটা হচ্ছে কিওয়ার্ড আইডেন্টিফাই করার মতোই একই জিনিস। ইউজ I ফর have a question, অ্যান্সারিং। sir. প্লিজ গো অ্যাহেড। Okay, then if someone is stuck in 6 and 6.5, then how he will overcome with this situation and how will achieve his desired band? Desired band, And I mean to say that, if I were to understand your question, I mean to say that I am stuck in 6 and 6.5, and it will continue it within 2 months. I have experienced 2 or 3 mocks and I got the similar results. And I mean stuck in that position. And how can I get the desired band? I mean, my desired band is 7 on overall, and I'm struggling to get this. okay, so I get this a lot. I get this question a lot. Like people are telling me all the time, hey bro Mizba, I'm trying to answer in the same fashion, the same manners, following the same tips and tricks, but not scoring more than 6.5, or not scoring not really crossing the limit of a particular band score, right? Says হচ্ছে 7-এর কোটাটা পার হয়ে যেতে পারতেছে না, কেউ একজন 7ই পাচ্ছে, খালি 7ই পাচ্ছে, 7-এর কম পাচ্ছে, বাট 7-এর বেশি পাচ্ছে না। আপনি যেই কোটাতেই থাকেন না কেন, আপনি ধরেন যে 6 পাচ্ছেন, 6ই পাচ্ছেন বারবার, ঠিক আছে। what you need to do is you need to go back to the core. আপনার জন্য সাজেশন হচ্ছে গো ব্যাক টু দ্য কোর। আপনার কোরে সমস্যা আছে, ঠিক আছে। কোরে মানে আপনি আপনার বেসিক আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য মডিউল, ওখানে একটু সমস্যা আছে। বেসিক আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য মডিউল, লাইক মানে এটা হচ্ছে কমন উদাহরণ না, যে আপনি একটা বিল্ডিং করতেছেন, নিচে তালায় যদি ঝামেলা থাকে, দেয়ার ইজ অনলি সো ফার ইউ ক্যান গো। আপনি 2-3টে তালার বেশি আসলে করতে পারবেন না, এভাবে ভেঙে পড়ে, রাইট। সো দিস ইজ হোয়াটস হ্যাপেনিং টু ইউ অর এভরিওয়ান এলস, যাদের হচ্ছে কি মকের মধ্যে মক দিলে আপনারা দেখতে পাবেন কি 6ই পাচ্ছেন বা 5.5ই পাচ্ছেন, 6.5ই পাচ্ছেন, কিন্তু আপনি দেখছেন যে আপনার একটা মডিউল আপনি অনেক ভালো করতেছেন, বাকি মডিউলগুলোতে কোনোভাবেই ভালো করতে পারতেছেন না, এক সেম ব্যান্ড স্কোর পাচ্ছেন। তাহলে কি করতে হবে, কোরে চলে যেতে হবে, ভুলে যেতে হবে আপনি যে আইএলটিএস সম্পর্কে কিছু জানেন, কোর থেকে হচ্ছে গিয়ে পড়াশোনা আবার শুরু করেন। তখন আপনি দেখবেন যে কিছু নতুন ডিটেল আপনি পাচ্ছেন, নোটিস করছেন, যেগুলো হচ্ছে গিয়ে এবার আপনার ফাউন্ডেশনটা অনেক স্ট্রং করে ফেলবে। এতে কি আপনার অনেক সময় চলে যাবে, একটু বেশি সময় যাবে দেন জাস্ট প্র্যাকটিসিং, বাট অনেক সময় যাবে না। টেক 1 উইক, ইফ ইউ হ্যাভ 1 উইক, টেক দ্যাট উইক, কোর থেকে শুরু করেন, একদম বেসিক্স থেকে শুরু করেন। বেসিক্স থেকে শুরু করার পরে নাও দেন বেসিক থেকে শুরু করার পরে হচ্ছে গিয়ে এই বাড়তি টিপস এন্ড ট্রিক্স গুলো উপরে স্ট্যাক করা শুরু করেন। আন্ডারস্ট্যান্ড, নাথিং ইজ বেটার দ্যান দ্য স্ট্যান্ডার্ড প্রসিজার অফ কমপ্লিটিং দ্য সেন্টেন্সেস, অ্যান্সারিং দ্য সেন্টেন্সেস। যতই টিপস শিখেন, যতই ট্রিক্স শিখেন, এগুলো সব হচ্ছে শর্টকাট, এন্ড শর্টকাট হ্যাভ দেয়ার পার্কস, বাট শর্টকাটস হচ্ছে আসলে সব জায়গায় অ্যাপ্লাই করা যায়। সো দ্যাট ইজ দ্য মানে মোস্ট ট্রমেটিক থিং দ্যাট ইউল ফেস। আপনার মনে হবে যে এটা দিয়ে এটা সলভ করে ফেলবো, হোয়াট ইফ এটা না থাকে, এই প্রশ্নটাই যদি না থাকে, বা এই ধরনের প্রবলেমটাই যদি আপনি না পান, তখন কি হবে, ঠিক আছে। সো একটা প্রশ্নকে এক ধরনেরই করা হয় এরকম তো না, কিছু চেঞ্জেসও চলে আসে হয়তো। তো এই জন্য হচ্ছে কি করে ফিরে যাওয়া দরকার।
স্পেসিফিক্যালি কোন জিনিসটাতে কাজ করলে হচ্ছে কি আপনি ইউল গেট বেটার, দ্যাট উইল গেট ইন ডেপথ, উই উইল স্টাডি ইন ডেপথ। ঠিক আছে, আমি কি আপনার কোয়েশ্চেনটার অ্যান্সার করতে পারছি একটু করে? Yes, sir. Yes, sir. I'm got it. I'm got your point, and you define very well. I got your point. Thank you so much. Okay. The Thank fact you, that sir. he tried to speak in English, that is very commendable. I admire you, brother. You speak in a very good manner. Of course, there are always betterments to be found, but the fact that you tried, Yes, I sir. would have just easily given you +10 for trying, right? So trying is Thanks. everything. If you keep on trying, you're gonna get better, and it's defined. You will get better. Let's get back to a few things, a few tips and tricks, right? So you have to get yourself familiar with a few synonyms, right? Synonyms of what? Synonyms of a few, say, verbs, a few actions, a few things. Say, আপনি আমি আপনাদেরকে একটা লিস্ট অফ সিনোনিম প্রোভাইড করব। সেই সিনোনিমস গুলো হচ্ছে মানে সেই ওয়ার্ডস গুলো যদি আপনি পড়েন, ওই সিনোনিমস গুলো যদি দেখেন, দেখবেন যে আইএলস, জিআরই না কিন্তু আইএলস আপনাকে হাড্ডি ভেঙে যাবে, দাঁত ভেঙে যাবে, এই ধরনের কোশ্চেন মানে ইয়ে ভোকাব কিন্তু আপনাকে দেয় না। তো ভয় পেয়ে কে পেয়ে আপনি হচ্ছে জ্বর চলে আসবে, এই ধরনের কিছুই আপনি পাবেন না। সিনোনিম পড়বেন, বাংলা টাংলা একটু দেখবেন, দেখলে আপনি দেখবেন যে একই রকমের জিনিস এগুলো আসলে ইউজ করেন, আপনি করেন না হয়তো আপনার সামনের জন করতেছে, ঠিক আছে? সো দিজ আর ইজি ওয়ার্ডস। ভোক্যাবস আবার একই জিনিস, সিনোনিম মানে কি একটা ওয়ার্ডটাকে মাল্টিপল ওয়েতে বলা যায়। সো এই একই ওয়ার্ডের মাল্টিপল ফর্মস গুলো হচ্ছে মানে ওই ওয়ার্ডটার সিনোনিম। ভোক্যাব পারলে সিনোনিমটা বেড়ে যায়। একটা ভোক্যাব মানে ভোক্যাবুলারিজ আর কি। ধরেন আপনি 10টা ওয়ার্ড শিখলেন, এই 10টা ওয়ার্ডকে আরো কত ভাবে বলা যায়? ধরেন প্রত্যেকটা ওয়ার্ডকে আরো 3 ভাবে বলা যায়। তার মানে কি ওই 3 ভাবে প্রত্যেকটা ভাব হচ্ছে গিয়ে এক একটা সিনোনিম। তার মানে আপনি যদি 10টা ওয়ার্ড শিখেন এবং প্রত্যেকটা ওয়ার্ডে 3টা করে সিনোনিম শিখেন, তার মানে আপনি টোটাল 30টা ওয়ার্ড আপনার হয়ে গেল, তাই না? ইজিলি আপনার 30টা ওয়ার্ড শেখা হয়ে গেল। এমনি আর কি, মানে ভোকাব শেখার আসলে জুড়ি নাই। বাট দেন এগেন আইএলটিএস এর মধ্যে ভোকাবে এত প্রেসার দিব, সারাদিন 100 করে ভোকাব শিখবো, অন্য কিছু প্র্যাকটিসের টাইম নাই, এরকম করলে কিন্তু আপনি খুবই বাজে করবেন। আমার শেখানোর একটাই সিস্টেম, সেটা হচ্ছে যা আছে আপনার কাছে, মানে মানে কি জানি ডায়লগ ছিল না যে আপনার হাতের কাছে যা আছে ওটা দিয়ে নেমে পড়েন। আমার এটাই হচ্ছে কি আমার শেখানোর সিস্টেম। আপনার মধ্যে অলরেডি যে আছে যা আছে ওটা দিয়ে আপনি নেমে পড়েন, বাকিটা আপনি প্র্যাকটিস করে আপনার বেটার হবে। হুট করে যে কোনো একটা ফিল্ডের মধ্যে এক্সেল করে আপনি আরেকটা ফিল্ডের মধ্যে একদম 9 হয়ে যাবেন। আপনাকে তো এমন ভাবে করতেছে না যে যেকোনো একটাতে 9 পেলে আপনি 9, বা যেকোনো একটাতে 8 7.5 পেলে আপনি 7.5, এরকম ভাবে করতেছে না, অ্যাভারেজ করতেছে কিন্তু। সো ট্রাই করেন। আপনি অফকোর্স আপনার ধরেন যে কিছু মডিউল থাকতে পারে যেগুলোতে আপনি আসলেই 9 পাইছেন বা 8.5 পাইছেন, আবার কিছু মডিউল থাকতে পারে যেখানে আপনি 7.5 পাইছেন, 6 পাইছেন, থাকতে পারে। কিন্তু এমন যাতে না হয় যে ডিসপ্যারিটিটা অনেক, একটাতে অনেক বেশি সময় দিচ্ছেন, আরেকটাতে সময় দিতে পারেন না। এটা সবাই করে ফেলে কোথায়? ভোক্যাবে। ভোক্যাব মুখস্থ করতে করতে তাদের কাছে মনে হয় আইএলটিএস না জানি কি, অ্যাজ নট দ্যাট হার্ড, বাট ভোক্যাব পড়ার একটা গুরুত্ব আছে। কিওয়ার্ড গুলা কি এটা একটু দেখতে হবে। নেমস গুলা আসলে কিভাবে, নেম দেখলে কিভাবে বুঝে ফেলবো ডেট, প্লেস, টেকনিক্যাল টার্ম, এই লাইনটাই না, এটা ইট ইটসেলফ ইজ এ টেম। কিওয়ার্ড হচ্ছে আপনি নাম, ডেট, প্লেস, টেকনিক্যাল টার্ম, এই কয়েকটা জিনিসই যদি আপনি একটা ইয়ের মধ্যে আন্ডারলাইন করে ফেলেন না, আন্ডারলাইন করলে কি হয়, আপনি মাসল মেমোরির কথা চিন্তা করেন, কিন্তু আপনার 4টা সেন্স, 5টা সেন্স আছে, এর মধ্যে আপনি কি করতেছেন? চোখ দিয়ে তাকাইতেছেন, চোখ দিয়ে তাকানোর পরে হাত দিয়ে হচ্ছে গিয়ে আপনি আবার যখন দাগাচ্ছেন, ঠিক আছে, তখন আপনার এটা তো ওই সেন্সে পড়ে না, রাইট? টাচিং, এনিওয়েজ আপনার একটা মাসল মেমোরিতে হচ্ছে গিয়ে এটা রিলেট করে। মাসল মেমোরিতে যখন আপনি অ্যাসোসিয়েট হয়ে যায় এটা, তখন আপনি এটাকে মনে রাখতে পারেন বেটার, তাই না? আপনি সাইকেল চালানো, যেমন আমরা বলি না বই পড়ে কেউ সাইকেল চালানো শিখে না, সাইকেলে বসলে আপনার মাসল মেমোরিতে আপনি মনে রাখতে পারবেন সাইকেলে কিভাবে চালাতে হয়। সেম ভাবে আপনি যখন একটা প্যারাগ্রাফ পড়তেছেন, ওটার কিওয়ার্ড গুলো নিচে নাম, ডেট, প্লেস, টেকনিক্যাল টার্মের নিচে যদি হাইলাইট করে ফেলেন, তাহলে দেখবেন যে আপনারা প্যারা হচ্ছে না এই জিনিসটা নিয়ে কোশ্চেন, এই প্যারাগ্রাফের কোশ্চেন ভিতরে থাকা কোশ্চেন গুলো খুঁজে বের করতে। নট মোর দ্যান 2 ওয়ার্ডস, নট মোর দ্যান 2 ওয়ার্ডস অর এ নাম্বার এন্ড এ নাম্বার, এটা একটু বোঝার চেষ্টা করতে হবে। যদি বলে আপনাকে নট মোর দ্যান 2 ওয়ার্ডস, মানে আপনি হচ্ছে কি দুইটা শব্দের বেশি কোনো কিছুই ইউজ করতে পারবেন না। সেই দুটো শব্দের মধ্যে আপনার একটা শব্দ, একটা নাম্বার থাকতে পারে, বা দুটো নাম্বার থাকতে পারে, বা দুইটাই শব্দ থাকতে পারে, বাট কখনোই এমন হবে না যে দুইটা শব্দ একটা নাম্বার, এমন কখনোই হবে না, মানে 3টা জিনিস হবেই না। আবার কোশ্চেনের মধ্যে মানে এটা ইনস্ট্রাকশনে দেয়া থাকে আর কি, আমি আপনাদেরকে বললাম না, ইনস্ট্রাকশনটা হচ্ছে কি মোস্ট ইম্পর্টেন্ট। ইনস্ট্রাকশন পড়তে হবে, কারণ কোশ্চেন হচ্ছে আইএলটিএস টাইম টু টাইম একটু একটু করে চেঞ্জ করতে থাকে, আর বিশেষ করে এই সময়টাতে এরকম হচ্ছে। তো ইনস্ট্রাকশনে যদি আপনাকে বলা থাকে নট মোর দ্যান 2 ওয়ার্ডস অর আ নাম্বার, যদি এটা বলে অর এ নাম্বার বলে, তার মানে কি দুইটা শব্দ অথবা হচ্ছে গিয়ে দুইটা নাম্বার হইতে পারে, 2 এর বেশি যাবে না। যদি এমন বলে নট মোর দ্যান 2 ওয়ার্ডস এন্ড আ নাম্বার,
তার মানে কি দুইটা শব্দ এবং একটা নাম্বার, এই তিনটা জিনিসের সংমিশ্রণে আপনি লিখতে পারবেন। বাট এমন করতে পারবেন না যে দুইটা শব্দ দুইটা নাম্বার বা তিনটা শব্দ একটা নাম্বার, চারটা জিনিস হইতে পারবে না। আমি কি বুঝাতে পারছি? কেউ কি কনফিউজ এটা নিয়ে? বলেন তো আমাকে যে আপনি কনফিউজ হয়ে গেছেন এটা নিয়ে। x3 হইতে পারে, নরমালি 2টা করে হয়, 4টা না, কখনোই ম্যাক্স হবে 3 না। না। নো 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 নো, ইউ গট মি রং। ভেরি ওয়েল, আপনি যে ভুল বুঝছেন এটাতেই হচ্ছে গিয়ে বাকিটা হচ্ছে বুঝে সহজ ইয়ে পাবেন। সেটা হচ্ছে, চলুন আমরা একটু কি করি, একদম নিতে চলে যাব আর কি, নট মোর দেন 2 words and or a number। দেখুন, দেখছেন চলে আসছে ডিরেক্টলি, ইমেজে চলে যাই। দেখুন এই দেখতে পাচ্ছি আমরা, এই যে একটা কোশ্চেনের মধ্যে কি দেওয়া আছে, নট মোর দেন 2 words and or a number for each answer। এর মানে কি দাঁড়ায় জানেন? দুইটা শব্দ এবং অথবা একটা নাম্বার, এর মানে হচ্ছে গিয়ে টোটাল জিনিস হতে পারবে 3। কিন্তু যদি আপনাকে বলা থাকতো শুধু নো মোর দেন 2 words, যদি শুধু নো মোর দেন 2 words বলা থাকতো, সেক্ষেত্রে আপনি তিনটা জিনিস কোনোভাবেই লিখতে পারবেন না। সিম্পল অ্যাজ দ্যাট। আমি কি বুঝাতে পারছি? হ্যাঁ ভাই, এটাই আমি বলতে চাচ্ছি যে 3টাও হইতে পারে, মানে যদি অর থাকে। হ্যাঁ, মানে এই যে এই কোশ্চেনটাতেই তো 3টা or হইতে পারে and যদি থাকে, আমি অর এই থাকে। এই হ্যাঁ, or and, ঠিক আছে, দুইটা থাকলেই এখানটাতে কি and থাকলে হচ্ছে কি আপনার তিনটা হয়ে যেতে পারতেছে। এখানে or থাকলে কি দুইটা, একটা ওয়ার্ডের পরিবর্তে একটা নাম্বার বসতে পারে, একটু ওই আচ্ছা যে আচ্ছা, হ্যাঁ, ম্যাথমেটিক্যাল and জিনিসটার মতো থাকলে আর কি। হচ্ছে 3টা হবে। হ্যাঁ, and থাকলে হচ্ছে কি তিনটা হবে। এখন আমার প্রশ্ন সেটা না, আমার প্রশ্ন হচ্ছে কি আপনি and এর পরের পার্টটা ভুলে যান। যদি এখানে আপনাকে বলা থাকতো নো মোর দেন 3 words, তখন আপনি কয়টা ওয়ার্ড লিখতে পারতেন? তিনটা ওয়ার্ড লিখতে পারতেন, রাইট? যদি আমার এখানে জি। বলা থাকতো নো মোর দেন 4 words, তখন আপনি কয়টা লিখতে পারতেন? চারটা ওয়ার্ড লিখতে পারতেন, রাইট? তো বুঝার চেষ্টা করেন, মুখস্থ করে ফেললে হবে না যে এইটাতে তিনটা হচ্ছে ম্যাক্স, দুইটার বেশি লেখা যাবে না, এই ধরনের কোনো কিছুতে ফিক্সড থাকবেন না। ইনস্ট্রাকশনটা পড়ুন, ইনস্ট্রাকশনটা বলছে নো মোর দেন 2 words and এ নাম্বার। যদি এভাবে বলি and এ নাম্বার মানে দুইটা শব্দ এবং একটি সংখ্যার বেশি নয়। তার মানে আপনার অ্যান্সারের মধ্যে আপনি কি লিখতে পারবেন? যদি আমরা আবার স্লাইডে ফিরে যাই, ধরি আমরা slide এ। স্যার আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ, বলুন না। আচ্ছা আচ্ছা, সেক্ষেত্রে আপনার এই যে বলছিলেন যে নো মোর দেন 2 words, আমি একটু আগে একটা রিডিং করছিলাম, ওখানে গ্যাপ ছিল এরকম যে নো মোর দেন 2 words, কিন্তু আমার অ্যান্সারটা এরকম যে 3 weeks। নো নো, সেক্ষেত্রে আমি কি ওই কথায় অঙ্কে 3 লিখে উইকস লেখার দরকার আছে তাইলে? সরি, নো মোর দেন 2 words অর এ নাম্বার, নো মোর দেন 2 words অর এ নাম্বার, সেক্ষেত্রে কি আমার শুধু 3 লিখলেই তো হয়ে যাচ্ছে? আমার কি আর পরে উইকস লেখার দরকার আছে যদি আমি 3 নাম্বারে লিখি? হ্যাঁ, এটাতে 3 লিখলেই আপনার এটা অ্যান্সারটা। হ্যালো? ইয়েস স্যার, ইয়েস স্যার, আই গট মাই পয়েন্ট, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, রাইট, ঠিক আছে। একটু আমরা এটার কয়েকটা ভালো, এই যে ভাইয়া একটা ভালো পয়েন্ট তুলে ধরছেন। ধরেন যে আমি যদি এখানটায় যদি এখানে লিখি যে নো মোর দেন 2 words and a number, যদি এটা দেই, আমার যদি অ্যান্সারে এটা দেয়া থাকে, মানে কোশ্চেনে যদি এটা দেয়া থাকে, সেক্ষেত্রে আমি এরকম ভাবে লিখতে পারবো যে এই যে দুইটা ওয়ার্ড আছে এখানে, আওয়ার্স, তারপর হচ্ছে লং, এটা দুইটা ওয়ার্ড দেয়া আছে এবং এখানে কি একটা নাম্বারও আছে, ঠিক আছে? সো তিনটা জিনিস হয়ে মিলায় তিনটা জিনিস হইলো না, ঠিক আছে? এইটা হচ্ছে কি এটার অ্যান্সার হইতে পারে। আমরা একই জিনিস যদি ফলো করি, অর এ নাম্বার, সেক্ষেত্রে যদি আপনার হচ্ছে গিয়ে কোয়েশ্চেনের মধ্যে যদি দেয়া থাকে আওয়ার্স লং, তা আপনি আওয়ার্স লং লিখবেন। অথবা আপনার কোয়েশ্চেনের মধ্যে এভাবে দেয়া, লংটা এখানে দেয়া, আওয়ার্স লং এখানে দেয়া, তখন আপনি এখানে কি লিখবেন? লং ধরেন যে দেয়া নেই, তখন আপনি এখানে কি লিখবেন? জাস্ট 3 দিয়ে দিবেন। আন্ডারস্টুড? কারো কি এখানে কোনো প্রবলেম আছে? ঠিক আছে। হ্যাঁ, গুড, ঠিক আছে। আর যদি আপনাকে এখানে বলা থাকতো ধরেন যে অর এন্ড নাম্বার, এগুলো কিছুই দেয়া নাই, ঠিক আছে, তখন তখন কি আপনি এখানে একটা নাম্বারও আপনি ইউজ করতে পারেন। 2 ওয়ার্ডস দিলে আপনি ওখানে নাম্বারটা ইউজ করতে পারেন যদি কোশ্চেনটা নাম্বারে থাকে, ঠিক আছে, সমস্যা নাই। কিন্তু আপনি এখানে কি অবশ্যই দুইটা ওয়ার্ড দিয়ে, যেমন আপনি এখানে অ্যান্সার এটা দিতে পারবেন না,
দিস ইজ নট অ্যালাউড হিয়ার। এই যে 5 years লং, এই অ্যান্সারটা এখানে দিতে পারবেন না। বুঝছেন? এটা কিন্তু ভুল হয়ে যাবে, কারণ আপনাকে 2টার বেশি শব্দ লিখতে বারণ করা হয়েছে। সো এরকম ভাবে কিছু জিনিস আমরা ফলো করবো। এগুলো কিভাবে বুঝবো? মুখস্থ করে ফেলবো নাকি এক্ষুনি? এক্ষুনি কেন বুঝতেছি না, মাথায় কেন থাকতেছে না? টেনশন নাই, প্র্যাকটিস করতে হবে। চলো আমরা একটু লিসনিং এ চলে যাই, ঠিক আছে? খুব বেশি কথা আসলে লিসনিং এ বলার নাই, কারণ লিসনিং সবার কাছে সোজা লাগে। কার কার কাছে লিসনিং সোজা লাগে একটু দেখি তো, হাত তুলেন তো, কার কার কাছে লিসনিং সোজা লাগে? It's quite easy, but the thing is, we struggle in multiple choice. রাইট, তো মাল্টিপল চয়েস ইজ সামথিং অলমোস্ট এভরিওয়ান স্ট্রাগলস উইথ। কেন? কারণ হচ্ছে কি অনেকে মানে যে স্পিকার সে হচ্ছে অনেকগুলো তথ্য অনেক ফাস্ট দিয়ে ফেলে, যার কারণে আমরা একটা তথ্য ধরতে 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 দেখা যায় যে আরেকটা তথ্য হাত থেকে চলে গেছে, তাই না ভাইয়া? এরকম কিছুই তো নাকি? Yes, sir. Yes, sir. রাইট, তো রাইট। ওকে, ঠিক আছে, যদি অ্যান্সার আপনারা পেয়ে যান, ইন্টারফেয়ার করতে কোনো সমস্যা নেই, এঙ্গেজিং রাখি আমরা জিনিসটাকে, একদম শেষের দিকেও কোশ্চেনটা করতে পারেন। লিসনিং এ চলে আসি। ঠিক যেমন রিডিং লাগে তেমনি লিসনিং লাগে, রাইটিং লাগে, স্পিকিং লাগে। লিসনিং এর পরীক্ষাটা কেমন হয়? লিসনিং এর পরীক্ষাটা হয় আপনার 30 মিনিটের, 40টা প্রশ্ন থাকে, 4টা সেকশন থাকে। রিডিং এ কয়টা সেকশন ছিল? এনিওয়ান? 3. 3টা। ঠিক আছে, যে বলতেছেন ভাইয়া আপনি আর বললেন না, বাকিদের বলার সুযোগ দেন। বাকিরা যেমন এখানে হচ্ছে আরাফাত ভাই আছেন। আরাফাত ভাই আপনি একটু বলেন তো দেখি কয়টা ছিল লিসনিং এ, রিডিং এ? রিডিং এর 3টা থাকে। তিনটা প্যাসেজ থাকে, মানে 3টা পার্টের মধ্যে রিডিং এর এন্টার কোশ্চেন মানে পরীক্ষাটা হয়ে যায়, ঠিক আছে? আর লিসনিং এর ক্ষেত্রে সেটা লাগে 4টা পার্ট। 4টা। ওকে, মনে থাকবে আমাদের? ওকে, এইবার চলে আসি আমরা, দেখি তো এবার যে কি জানা যায় আর লিসনিং সম্পর্কে। লিসনিং এর মধ্যে এই 4টা পার্টের মধ্যে কোশ্চেন গুলো কি কি থাকে? মাল্টিপল চয়েস টাইপের কোশ্চেন থাকে, ফর্ম ফিল আপ, ফ্লো চার্ট মেলানো, ম্যাচ করানো, সেন্টেন্স কমপ্লিট করানো, ম্যাপ দেখে দেখে কোন ম্যাপের কোন জায়গায় কোনটা বসবে সেটা মিলানো, লিস্ট থেকে একটা জিনিস নিয়ে তারপর হচ্ছে গিয়ে খালি ঘরে বা অন্য কোনো কিছুর সাথে মিলানো বা দেয়া। এগুলোও লাইক আই সেড, এই বিভিন্ন টাইপের কোশ্চেন হচ্ছে গিয়ে এন্টায়ার লিসনিং পরীক্ষাটার মধ্যে আপনারা পাবেন। চলে আসি একটা উদাহরণ দেখি মাল্টিপল চয়েসটা কেমন। যেমন এখানে বলছে, ধরেন আপনাকে লিসনিং এর মধ্যে আপনাকে বলবে এমন কিছু, the meeting was originally set for 10 a.m. but it was rescheduled to 10:30 a.m. ধরুন যে আপনাকে এই ধরনের একটা কথা বললো, ঠিক আছে? এটা বলার পর পরে আপনাকে এবার আপনি কানে শুনলেন, এটা কানের মধ্যে হেডফোন থাকবে, হেডফোনে শুনলেন। হেডফোনে শোনার পরে দেখলেন আপনাকে এখন কোয়েশ্চেনটা অ্যান্সার করতে বলতেছে। আপনি এই কোয়েশ্চেনটা কি অ্যান্সার করবেন এখানে? আমরা যারা জানি না আমরা একটু একটু বুঝে নেই। আপনাকে একটা কি বলবে, আপনাকে বলবে যে লিসনিং এর ক্ষেত্রে আপনাকে প্রথমে বলবে যে আপনাকে এখন একটা লিসেনিং প্রম্পট দেওয়া হবে। প্রম্পট মানে হচ্ছে গিয়ে একটা লাইন, মানে কয়েকটা লাইন আপনাকে বলে শোনানো হবে লিসনিং এর, হ্যাঁ? এর ভিত্তিতে আপনাকে 1 থেকে 5 পর্যন্ত অ্যান্সার করতে হবে। কেউ না বুঝলে আমাকে একটু বললেন, ঠিক আছে? এটা একদম যারা জানে না তাদের জন্য। লিসনিং এর কোয়েশ্চেনটা এমন থাকে যে আপনাকে বলবে যে আপনি এখন একটা অডিও শুনবেন, সেই অডিওর ভিত্তিতে আপনাকে প্রশ্ন 1 থেকে 5 পর্যন্ত অ্যান্সার করতে হবে, ঠিক আছে? বুঝলাম আমরা? তো আপনাকে এরপরে বলবে যে আপনি কিছুক্ষণ সময় পাবেন এই প্রশ্ন 1 থেকে 5 পর্যন্ত দেখার জন্য। তখন আপনি কি করবেন? দৌড় দিয়ে গিয়ে প্রশ্ন 1 থেকে 5 একটু চোখ বুলায় নিন। লাইক আই সেড, এখানে একটু টিপস এন্ড ট্রিক্স এর ব্যাপার থাকে, বাট মানে কাজটা কি, অপশনস গুলো দেখা খুব জরুরি না, শুধু প্রশ্নগুলো দেখবেন যে কি প্রশ্নটা কি। প্রশ্নটা পুরোটা পড়ার টাইম মানে দরকার নাই। যেমন হোয়াট টাইম ইজ দ্য মিটিং শিডিউল ফর, নিজেকে একটু ট্রেন করে ফেলো। মিটিং শিডিউল একটু দেখলেই যাতে আপনি বুঝতে পারবেন, আচ্ছা তাহলে মিটিং শিডিউলের একটা টাইম এখান থেকে এক্সপেক্ট করতে হবে। এক্সপেকটেশন, প্রেডিকশন কথা বলছিলাম আগে রিডিং এর বেলাতেও, মনে আছে? মানে আমি সামনের অডিও যেটা শুনবো সেখানে আছে মিটিং এর শিডিউল কখন হবে সেটা সম্পর্কে একটা আইডিয়া আমি পাবো, যাতে এই কিওয়ার্ডটা দেখে আপনি বুঝছেন। এরকম আরো 5-7টা প্রশ্ন হয়তো বা ধরেন যে আপনাকে বলছে যে এই অডিওটা থেকে আরো 2-3টা প্রশ্নের অ্যান্সার দিতে হবে। ওই 2-3টার প্রশ্নের কিওয়ার্ড গুলো দেখে আপনি মাথার মধ্যে ধরে নেবেন কি কি ধরনের অ্যান্সার আপনি আসলে অডিও থেকে এক্সপেক্ট করতেছেন। তারপরে যখনই তারা অডিওটা প্লে করা শুরু করবে তখনই আপনি কি অ্যান্সারটা হচ্ছে টিক মার্ক দিয়ে ফেলবেন, আপনার খাতার মধ্যে টিক মার্ক দিয়ে ফেলবেন, তারপর হচ্ছে কি মেইন জায়গার মধ্যে তুলে ফেলবেন। ঠিক আছে, আইডিয়া কি পাচ্ছি একটু লিসনিং এর অ্যান্সারটা কিভাবে করবো? জি ভাইয়া। আবারও যদি না পাই আমরা কি করব? আবার আমরা চলে যাব হচ্ছে কি ইন্টারনেটে। লাইক আই সেড, ইন্টারনেট ইজ দ্য বিগেস্ট হেল্প ফর ইউ, ইউ জাস্ট নিড টু আস্ক ইট। কি বলবো যে লিসেনিং টেস্ট ইংলিশ অন, ধরেন যে এখানে যাই, ঠিক আছে? এই যে দেখো, ঠিক আছে, এখানে কি বলছে? বলছে যে এখানে একটা লাইন থাকতো হয়তো বা, বলতো যে লিসেন টু দ্য অডিও অ্যান্ড অ্যান্সার ফ্রম কোয়েশ্চেন 1 to 10, অথবা বলতো যে অ্যান্সার ফ্রম কোয়েশ্চেন 1 to 4, এই দূর পর্যন্ত বলতো।
এরপর একটা অডিও আপনার প্লে হইতো, সে অডিও প্লে এর বেসিসে আপনি হচ্ছে গিয়ে কি 1 নম্বরের অ্যান্সারটা লিখে ফেলতেন, 2 নম্বর অ্যান্সারটা লিখে ফেলতেন, 3 নম্বর অ্যান্সারটা লিখে ফেলতেন, 4 নম্বর অ্যান্সারটা লিখে ফেলতেন। এবং তারা কি সবসময় লিসেনিং এর বেলা এটা কিন্তু বেস্ট জিনিস, সেটা হচ্ছে অ্যান্সার গুলো সিরিয়ালি আসে। সে শুরুতে রুম নিয়ে কথা বলে, এরপরে হচ্ছে গিয়ে আপনার টেবিল চেয়ার নিয়ে কথা বলে, এরপরে আবার হচ্ছে কস্ট নিয়ে কথা কিন্তু বলবে না। সো সবকিছু সিরিয়ালি আসবে। তো আপনি যদি দেখেন যে আপনি আসলে রুম নিয়ে একটা অ্যান্সার লিখে ফেলছেন, এর পরেরটা হচ্ছে আপনার কি টেবিল চেয়ার নিয়ে অ্যান্সার লিখতে হচ্ছে, তখন আমরা আসলে বুঝে নেওয়া উচিত যে আপনি মাঝখানে দুটো জিনিস মিস করে ফেলছেন। রাইট? আবার চলে আসি আমরা জিনিসে, লিসনিং নিয়ে কারো কোনো সমস্যা থাকলে তাড়াতাড়ি বলবেন। মাল্টিপল চয়েসের প্রশ্নটা এমন থাকে, একটা অডিও শুনে ফেললেন, শুনে আপনি বুঝতে পারছেন যে মিটিংটা রিশিডিউল করা হয়েছে কয়টা 10:30 AM। এখানে কি বলছে মিটিংটা শিডিউল কখন হয়েছে, শিডিউল যখন হয়েছে, শিডিউলটা কোনটা রিশিডিউলের পরেও তো মেইনলি মানে শিডিউলটা আসলে কখন হয়, আপনি একবার ঠিক করছেন পরে আবার চেঞ্জ করে আরেকটা টাইম দিতে হচ্ছে, তাহলে শিডিউলটা কখন, শেষে যে লাস্ট যে টাইমটা, তাই না? সেটাই না? যেহেতু এখানে বলছে রিশিডিউল টু 10:30, তার মানে কনফিউজ হবেন না, এটা অ্যান্সার দিবেন না। শেষ যেই টাইমটা আপনাকে শিডিউল করাচ্ছে সেটা হচ্ছে কি আপনার মেইন টাইম, তাহলে অ্যান্সারটা কি হবে এখানে 10:30 হয়ে যাবে। কেউ কি এখানে একটু করে কনফিউজ হয়ে গেছেন? লিসেনিং এর মধ্যে কিন্তু আপনাকে এভাবে কনফিউজ দিবে, আপনাকে বলবে যে ক্লাসের প্রথম প্রথম হয়েছিল করিম, কিন্তু পরে দেখা গেল যে করিম প্রথম হয়নি, আসলে প্রথম হয়েছে রহিম, রহিমের নাম্বারে ভুল ছিল দেখে রহিমকে দ্বিতীয় দেখাচ্ছিল। তাহলে এরপরে যদি আপনাকে বলে যে অমুক ক্লাসের প্রথম প্রথম স্থান অধিকারী কে, নিশ্চয়ই হচ্ছে গিয়ে ওই যে যার রহিম হবে, যার নাম্বারে ভুল ছিল পরে নাম্বার ঠিক করে দেখছে সেই প্রথম। রাইট? এই ধরনের আপনাকে ট্রিক করা হবে, ট্রিকের মধ্যে পড়ে যায় না। ফর্ম টেবিল নোট ফ্লোচার্ট কমপ্লিশন আপনাকে হচ্ছে গিয়ে বলবে যে আপনাকে ইউ উইল হিয়ার দিয়ে আমি দেখাচ্ছি, যেরকম যে আপনাকে বলতে দ্য আর্ট কোর্স, এটা কিভাবে বলবেন, দ্য আর্ট কোর্স বিগিনস অন August 15th while the science course lasts 8 weeks। এই ধরনের ধরুন যে আপনাকে একটা অডিও পড়ে শোনানো হলো, তখন কি আপনি এখানের মধ্যে এই যে আর্ট কোর্সের এখানের মধ্যে কি দিয়ে দিবেন, আর্ট কোর্সের স্টার্ট ডেটটা কবে, দেখুন এখানে দেয়া আছে স্টার্ট ডেট এবং ডিউরেশন, তার মানে আপনি এখানে যেটা লিখতে হবে সেটা নিশ্চয়ই স্টার্ট ডেটটা লিখতে হবে। আর্ট কোর্সের স্টার্ট ডেট আপনি অডিওতে শুনছেন কবে, 15th অগস্ট, তাহলে 15th অগস্টটা লিখে ফেলবেন। রাইট? এখানে দেখুন 15th অগস্টে কেন লিখবেন, এখানে বলছে নো মোর দ্যান 2 ওয়ার্ড, দুইটা ওয়ার্ডের বেশি নাই। আমি বলছিলাম না দুইটা ওয়ার্ড বললে কি দুইটা ওয়ার্ড লিখে যাবে, সেখানে একটা নাম্বার থাকা যায়, সমস্যা নাই বলছিলাম। সো এই দুইটা নাম্বার এখানে, দুইটা জিনিস এখানে লিখে ফেলবেন। এরপরে দেখেন যে আবার সায়েন্সের বলছে যে সায়েন্সের একটা ডিউরেশন কত 8 উইকস, তাহলে এখানে কি লিখবেন 8 উইকস লিখবেন। যদি আপনাকে এখানে বলতো কি নো মোর দেন 1 ওয়ার্ড, ধরেন যে এখানে 2 বলে না, বলছে 1 ওয়ার্ড, 1 ওয়ার্ড বলছে, তাহলে আপনার এখানের মধ্যে দিয়ে দিত, এখানে এখানে বলতো যে 15th দিয়ে দিত, আপনার এখানে দিতে হতো জাস্ট অগাস্ট, তখন অ্যান্সার হতো জাস্ট অগাস্ট। আর এখানে আপনাকে বলতো যে 8 বলতো হয়তো, বা এখানে আপনার লিখতে হতো 2 উইকস, তখন অ্যান্সার হতো জাস্ট উইকস। বুঝতে পারছি আমরা? কারো কোনো কনফিউশন? উইকস এর এস না দিলে কি পুরো অ্যান্সারটাই কেটে দিবে, মানে পুরা 1 মার্ক গন? ইয়াস, ইয়াস, স্যাডলি খুবই দুঃখজনক ভাবে ইয়াস। আপনাকে আপনি যেটা শুনবেন ওটাই লিখবেন, নো মানে আমি এভাবেই বলতেছি, কোনো ধরনের পাকামি করা যাবে না। আইএলটিএস আপনাকে আইনস্টাইন হইতে বলতেছে না, আইএলটিএস আপনার প্রিভিয়াস বিসিএস এর নলেজ ইউজ করতে বলতেছে না। আইএলটিএস আপনাকে শুধুই বলতেছে আপনি যেটা শুনবেন, যেটা দেখবেন, যেটা পড়বেন সেটাই অ্যান্সার করবেন। ঠিক আছে? জি ভাই। ওকে, জোস। তারপরে চলে যাই সেন্টেন্স কমপ্লিশন। অফকোর্স এখানে বলা আছে দ্য সেমিনার, এখানে অডিওতে একটু বলবে দ্য সেমিনার ইজ বিং হেল্ড অ্যাট দ্য জ্যাকসন কনফারেন্স হল। এরপরে দেখলেন যে কোয়েশ্চেন মধ্যে দেওয়া হচ্ছে কি দ্য সেমিনার উইল টেক প্লেস অ্যাট দ্য ড্যাশ কনফারেন্স হল। এখানে অফকোর্স আপনার মনে রাখা উচিত এখানে জ্যাকসন বলছে, কারণ আপনি মনে আছে আপনাকে প্রত্যেকটা লিসনিং সরি একটা অডিও প্লে করার আগে আপনাকে বলবে যে আপনি এখন একটা অডিও শুনতে পাবেন এবং সেই অডিওর বেসিসে আপনাকে কোয়েশ্চেন নাম্বার 13 থেকে 17 পর্যন্ত অ্যান্সার করতে হবে। তখনই আপনি কোয়েশ্চেন 13 থেকে 17 নম্বর পড়তে গেলে এই কোয়েশ্চেনটাও পড়ে ফেলবেন। কোয়েশ্চেনটা পড়ার সময় কিভাবে পড়ি, দা সেমিনার উইল টেক প্লেস অ্যাট দা কনফারেন্স হল, এভাবে পড়বো না, সেমিনার পড়বো, উইল টেক প্লেস পড়বো, ঠিক আছে, উইল টেক প্লেস পড়বো, এখানে দেখবো যে কনফারেন্স হল দেওয়া আছে, তারপর তার মানে কি আমরা বুঝে ফেলবো এখানে কারো একটা কোনো একটা কনফারেন্স হলের নাম দেওয়া আছে, অ্যাট দা যেহেতু দেওয়া আছে কনফারেন্স হলের নাম দেওয়া আছে, বুঝে ফেলবো কোনটা মানে কিওয়ার্ড। আমি এভাবে আপনাদেরকে হয়তো কনফিউজ করে ফেলছি, বাট কোয়েশ্চেনটার দিকে একবার তাকায় দেখেন, খুব দ্রুত তাকান, তাকায় বোঝার চেষ্টা করেন আসলে এখান থেকে আসলে কি ধরনের অ্যান্সার চাইতেছে, কি কনফারেন্স হল, ঠিক আছে? তখনই আপনি বুঝবেন এডুকেশন বেসড কনফারেন্স হল বা হচ্ছে গিয়ে কনফারেন্স হলের একটা নাম আসতে পারে, তখন আপনি এটা এক্সপেক্ট করতেছেন না, প্রেডিক্ট করা স্টার্ট করছেন, যখন আপনি অডিওটা শুনলেন তখন আপনি জ্যাকসন শোনার সাথে সাথে কি আপনি জ্যাকসন বসাই দিবেন। গুড।
এক ইয়ে থাকলে কারো হচ্ছে কনফিউশন থাকলে প্লিজ বলবেন। ম্যাচিং এ চলে আস। ম্যাচিং এর মধ্যে কি বলবে দেখেন, বলছে ম্যাচ ইচ স্পিকার টু দেয়ার ফেভারিট টাইপ অফ মিউজিক। এখন স্পিকার ওয়ান এর এখানে বলা হচ্ছে তার কি ধরনের মিউজিক, সে কি জ্যাজ ভালোবাসে নাকি সে ক্লাসিক্যাল ভালোবাসে না রক ভালোবাসে, এটা কিভাবে বুঝবো? অফকোর্স আমরা একটা অডিও শুনবো সেটা বেসিসে। অডিওতে বলছে স্পিকার ওয়ান, I love the energy of rock music. একজন বলতেছে I enjoy listening to classical pieces in the evenings. একজন বলছে jazz is what I listen to when I need to relax. So তিনজন তিন ধরনের ধরেন যে বলছে, বলার পরে তিন নাম মানে প্রত্যেকের গলার ধরনের মধ্যে আপনি চেঞ্জটা শুনতে পাবেন। এমন হবে না যে তিনজনে সেম ভয়েসে কথা বলতেছে, যেটা আমি বললাম মাত্র আপনাদেরকে। আমিও ট্রাই করছি ডিফারেন্টলি বলার, ঠিক আছে? তো তখন আপনি বুঝে ফেলবেন আসলে স্পিকার ওয়ান কে, স্পিকার টু অফকোর্স স্পিকার ওয়ান এর পরে কথা বলছে, স্পিকার থ্রি অফকোর্স স্পিকার টু এর পরে কথা বলছে। সো অটোমেটিক আপনি বুঝে ফেললেন যে 1 2 3 কে কোনটা। তো যখন স্পিকার ওয়ান বলছে আই লাভ দ্য এনার্জি অফ রক মিউজিক, তার মানে কি একের এখানে কি বলবে? রক বসবে, সি বসবে, সি হবে অ্যান্সার, রাইট? তারপরে সেকেন্ড বলছে আই লাভ লিসনিং টু ক্লাসিক্যাল পিসেস, তো সেকেন্ডে কি বসবে? ক্লাসিক্যাল বসবে, বি বসবে। থার্ডে কি বসবে? জ্যাজ বসে যাবে ইজিলি, এটা বুঝতে পারতেছি আমরা। সো দিস ইজ ম্যাচিং। এটা অন্যান্য ধরনেও হতে পারে, ম্যাচিং অনেক ধরনের আছে। দিস ইজ ওয়ান অফ দ্য টাইপস। Like I said, practice, and you will come across a lot of types of the same, lot of examples of the similar type of questions, right? বাংলায় বলতে গেলে যেমন এখানে ম্যাপ, সরি, যেমন এখানে ম্যাচিং বললো, ম্যাচিং টাইপের অনেক ধরনের এক্সাম্পল পাবেন আপনারা। কিভাবে পাবেন? যত প্র্যাকটিস করতে থাকবেন। Of course, we'll introduce you to different types of matching as well. So, yeah. Let's come to map and plan labeling. Mapটা হচ্ছে একটা ইন্টারেস্টিং জিনিস। Let's go to internet and search maps for listening as listening. চলে আসি, দেখুন যেমন এখানে একটা ম্যাপ দেওয়া আছে, দেখছেন? এই যে একটা ম্যাপ দেওয়া আছে, এখন এখানের মধ্যে দেওয়া আছে কি 3 নাম্বার জায়গাটা কি, আসলে 4 নাম্বার জায়গাটা কি, 5 নাম্বার জায়গাটা কি, 6 নাম্বারটা কি, 7 নাম্বারটা কি, এটা আপনাকে কি ইয়ে করতে হবে, ডিফাইন করতে হবে। যেমন এখানে আরেকটা দেখেন, একটা ম্যাপ দেওয়া আছে না, এখানে একটা হাউস এন্ড ইয়ার্ড, এখানে কিছু একটা দেওয়া আছে, এখানে কিছু একটা দেওয়া আছে, এখানে 1 দেওয়া আছে, এখানে 2 দেওয়া আছে, 3 দেওয়া আছে, 4 দেওয়া আছে। এখন আপনাকে ম্যাপটা অডিওর মধ্যে ডেসক্রাইব করতে করতে বলবে যে 4 নাম্বার পজিশনটা সম্পর্কেও বলবে, ঠিক আছে? এরপর আপনাকে নিচের মধ্যে কোয়েশ্চেনের মধ্যে দেওয়া থাকবে 4 পজিশনটা, তাহলে আপনি কি? তো আপনি অডিওতে যেটা শুনছেন সেটা বুঝে, অডিওতে দেখবেন যে বলবে ড্রাইভওয়ের ডান পাশে, ডেড স্টক এরিয়ার পাশে, ঠিক আছে, ডেড স্টক এরিয়ার বাম পাশে, তারপরে লোডিং শুটের সরি বার্নের বাম নিচে একটা জায়গা আছে, সেই জায়গাটার নাম হচ্ছে এটা। যেই নামটা বলা হবে আপনাকে অডিওর মধ্যে, আপনি সেটা কি সাথে সাথে লিখে ফেলবেন। তো এইভাবে হচ্ছে ম্যাপ বা প্ল্যান সম্পর্কে আমরা আইএলটিএস লিসনিং এর মধ্যে দেখে থাকি। এখানে যদি একটা জিনিস দেখি, যেমন এখানে বলছে ফ্রম দ্য এন্ট্রান্স দ্য লাইব্রেরি ইজ অন ইউর লেফট, দ্য ক্যাফেটেরিয়া ইজ স্ট্রেট অ্যাহেড এন্ড দ্য মেইন অফিস ইজ নেক্সট টু দ্য ক্যাফেটেরিয়া। এখানে বলছে লেবেল দ্য ম্যাপ উইথ দ্য কারেক্ট লোকেশন, ঠিক আছে? সো লাইব্রেরিটা কোথায়? এটা হচ্ছে একটা ছবি আপনাকে দেয়া থাকবে, সেই ছবি আপনি যদি দেখে ফেলেন, ছবিটা কেমন, অফকোর্স এরকম কোন একটা ছবি দেয়া থাকবে, এবং আপনি এই অডিওটা শুনবেন। এই অডিওটা শুনলে আপনি বুঝবেন যে লাইব্রেরিটা হচ্ছে কি এ লোকেশনে। এখানে যেমন হচ্ছে গিয়ে নাম্বার দেয়া আছে, লোকেশন হচ্ছে কি এবিসিডিও দেয়া থাকতে পারে। আমরা যাই ইমেজে যাই, এই যেমন এটা সিডি বলা আছে, তো আপনাকে বললো যে স্ট্রেট অ্যাহেড, বি এর পাশে, বি এর বাম পাশে, ই থেকে রাস্তার অপোজিট সাইডে, ঠিক আছে? ওই জায়গাটা হচ্ছে গিয়ে আপনার ধরেন যে মানে কি বলে কিছু একটা, ধরেন যে বক্স অফিস, ওই জায়গাটা হচ্ছে একটা বক্স অফিস। তো আপনি বুঝে ফেললেন না? তো মানে ম্যাপস প্র্যাকটিস করার মূল কারণটা হচ্ছে আসলে আপনাকে ইউজ টু করানো ইনস্ট্রাকশনের সাথে। কেন আমি আপনাকে বলি, আপনি ধরেন যে ইউএস এর রাস্তায় গেলেন, রাস্তায় গিয়ে বললেন যে হুইচ ওয়ে টু দ্য পার্ক অ্যাভিনিউ, এটা আপনি প্রশ্ন করলেন। এরপরে যদি আপনাকে ব্যাখ্যা করে যে আপনি পার্ক অ্যাভিনিউ যাইতে গেলে আপনি সোজা যান, তারপর ডানে যান, তারপর এই জিনিসটা দেখতে পারবেন, ওই জিনিসটার একটু পরেই হচ্ছে কি আপনি পার্ক অ্যাভিনিউটা খুঁজে পাবেন। এই প্রশ্নটা যদি আপনাকে যদি এই ইনস্ট্রাকশনটা দেয়, আপনার তো বুঝতে হবে। বুঝবেন কিনা সেটা চেক করার জন্য আসলে ম্যাপ এন্ড প্ল্যান লেবেলিং এর কোশ্চেনগুলো দেওয়া হয়। আরো কোনো প্রশ্ন থাকলে প্লিজ আস্ক, পিক ফ্রম দ্য লিস্ট। এখানে আপনাকে বললো যে which two things the participants bring, must the participant bring, মানে হচ্ছে ধরেন যে আপনাকে বললো যে আপনি একটা পরীক্ষা দিতে আসবেন, আপনার পরীক্ষা দিতে আসার সময় আপনাকে এই 4টা জিনিস নিয়ে আসতেই হবে, ঠিক আছে? এই 4টা জিনিসের মধ্যে যে কোনো 2টা জিনিস হচ্ছে কি আসলে নিয়ে আসতে হবে, সেটা হচ্ছে অডিওতে শুনবেন আপনি। আর এখানে 4টা জিনিস দেওয়া আছে, 4টা থেকে 2টা চুজ করতে পারবেন কখন? যখন আপনি অডিও দেখে অডিও শুনে বুঝতে পারবেন বা অডিওতে যথেষ্ট ফোকাস করবেন। অডিওতে যদি দেখেন, অডিওর মধ্যে হয়তো বলা আছে participants are required to bring their ID cards and notebooks, but laptops are optional. So কি অপশনাল যেটা সেটা না আনলেও চলবে,
বাট রিকোয়ার্ড যেটা সেটা অবশ্যই আনতে হবে। দেখছেন এই যেগুলো হচ্ছে গিয়ে আপনার জিনিসগুলো যেগুলোতে আপনার ফোকাস করতে হবে। অপশনাল যেটা সেটা না আনলেও চলবে। কেন না আনলেও চলবে? কারণ আপনি এখানে বলছেন মাস্ট। তো পিক ফ্রম দ্য লিস্ট টাইপের কোয়েশ্চেনের মধ্যে এই ট্রিক গুলো আপনার খেয়াল করতে হবে। মজার না ব্যাপারটা গাইজ? এরপরে চলে আসি প্রেফার্ড স্টেপস। এগুলো কেমন? কোয়েশ্চেনটা অবশ্যই পড়বেন আর কিওয়ার্ড আন্ডারলাইন করবেন, যেমন আমি বলছিলাম। অ্যান্সার প্রিডিক্ট করবেন। কোয়েশ্চেনটা পড়বেন কখন? যখন আপনাকে বলবে যে নাও ইউ আর গোইং টু লিসেন টু অ্যান অডিও প্রম্পট and listening using that audio prompt you have to answer from question 9 to question 13 এই ধরনের কিছু যখন আপনাকে বলবে, ঠিক আছে, এর আগে আপনাকে এটার আগে আপনাকে বলবে now you have some time to look at question number 9 to 12 এই এই এরকম একটা ইনস্ট্রাকশন আপনাকে অডিওতে আপনি হেডফোনে শুনতে পাবেন। এটা যখন শুনতে পাবেন তখনই আপনি তাড়াতাড়ি হচ্ছে 9 to 12 হচ্ছে প্রশ্নগুলো পড়ে ফেলবেন। কিভাবে পড়বেন আমি কিভাবে বলছি? প্রশ্ন একদম আগা থেকে মানে গোড়া পর্যন্ত পড়বেন না, কোশ্চেনটার কিওয়ার্ডের দিকে তাকালেই তো কোশ্চেনটা কি সেটা বুঝে ফেলবেন, তাই না? কোশ্চেনটা এইভাবে খুব দ্রুত পড়ার চেষ্টা করবেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে কি এক্সপেক্ট করতে হবে অডিওর কাছ থেকে। ওই অডিওতে ওই জিনিসগুলো শোনার সাথে সাথে আপনি টুকে ফেলতে পারবেন। আন্ডারলাইন কিওয়ার্ডস, কোশ্চেনের মধ্যে কিওয়ার্ড গুলো আন্ডারলাইন করে ফেলেন, ঠিক আছে, যেগুলো হচ্ছে কি আপনি বুঝতেছেন যে এই রিলেটেড হচ্ছে কি আপনাকে অ্যান্সার অডিওতে পাবেন। প্রেডিক্ট অ্যান্সার এটা তো বললামই। সিনোনিমস গুলো আপনাকে বললো যে হি ওয়াজ ইল, ঠিক আছে, হি ওয়াজ ইল, এটা হচ্ছে কি আপনাকে অডিওতে বলছে। আর কোশ্চেনের মধ্যে দেয়া হি ওয়াজ সিক। সো সিক আর ইল এর মধ্যে পার্থক্য আছে? নাই কিন্তু। সো আপনাকে কি এই ধরনের সিনোনিম হচ্ছে গিয়ে জানতে হবে, জানলে কি আপনি অ্যান্সারটা করতে পারবেন। ডিস্ট্রাক্টর কি হয়েছে? যেমন অপশনাল, যেমন এই যে অপশনাল বলছে, অপশনাল বলে ল্যাপটপটা মেনশন করেছে। আপনি ল্যাপটপ শুনে এখানে ল্যাপটপ দেখে আপনি ল্যাপটপও তাকায় দিচ্ছেন। আপনি ধরেন যে আইডি কার্ড শুনছেন কিন্তু হচ্ছে গিয়ে আপনি নোটবুক শুনেন নাই, আপনি আইডি কার্ড আর ল্যাপটপ শুনে আইডি কার্ড আর ল্যাপটপ দাগাই দিচ্ছেন, ঠিক আছে। কেন দাগাইছেন? কারণ আপনি হচ্ছে কি অপশনাল শব্দটার দিকে খেয়াল করেন নাই, ডিস্ট্রাক্ট হয়ে গেছেন অপশনাল শব্দটা শুনে, ঠিক আছে। অপশনাল শব্দটা খেয়াল না করে আপনি ডিস্ট্রাক্ট হয়ে গেছেন। সো ডিস্ট্রাক্ট গুলো থেকে নিজেকে বাঁচানোর জন্য কি করতে হবে? প্রচুর প্র্যাকটিস করতে হবে। সো রাইট ওয়াইল লিসনিং, শুনতে শুনতে লিখতে হবে। এটা কিভাবে করব? প্র্যাকটিস, মানে ফ্রিকিং লোডস অফ প্র্যাকটিস করতে হবে আপনার। তখন আপনি বুঝে ফেলবেন কিভাবে শুনতে শুনতে লেখা যায়। ক্যাপিটাল লেটার লিখতে হবে অ্যান্সারিং মধ্যে, এটা খুবই কমন একটা মিস্টেক। সবগুলো অ্যান্সার ক্যাপিটাল লেটারে দেওয়ার চেষ্টা করেন। যারা ক্যাপিটাল লেটারে দেওয়ার চেষ্টা করবেন না তাদেরকে অনেকগুলো রুল আমার শিখাইতে হবে, ঠিক আছে, বা অনেকগুলো না, 2-3টা জিনিস শিখাইতে হবে। এর চাইতে বেটার কি সব ক্যাপিটাল লেটারে অ্যান্সার করেন। ক্যাপিটাল লেটারের অ্যান্সার মানে হচ্ছে কি, ধরেন যে একটা জিনিস বলা হচ্ছে আপনাকে বসাতে তো রক, ঠিক আছে, রকটাকে আপনি আরো সি কে পুরো জিনিসটাকে যদি আপনি এই যে এটা দেন আরো সি কে দেন তাহলে কোনো সমস্যা নেই, কিন্তু কিছু কিছু জায়গায় আপনি যদি আরো সি কে দেন তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে, ঠিক আছে। সো স্মল লেটারের অনেক ঝামেলা আছে, স্মল লেটার নিয়ে আপনি ঝামেলা করবেন না, আপনারা চেষ্টা করবেন ক্যাপিটাল লেটার। দিস ইজ এ টিপ। ইউ ক্যান অলসো অ্যান্সার আরো সি কে, দ্যাট ইজ অলসো অ্যাকসেপ্টেবল। বাট আমি জাস্ট বলতেছি কিছু কিছু জায়গায় এটা অ্যাকসেপ্টেবল, আবার কিছু কিছু জায়গায় মানে এই যে আরো ছোট আরো সি কেও অ্যাকসেপ্টেবল, আবার কিছু কিছু জায়গায় ছোট আরো সি কে অ্যাকসেপ্টেবল না। কেন ঝামেলার মধ্যে পড়তে যাবো? আমি যদি শুধু মানে সবগুলা বর্ণ যদি আমি ক্যাপিটাল লিখি তাহলে আমার কোনো কোশ্চেনই হচ্ছে কি কাটা যাবে না। হ্যাঁ এন্ড ইয়াস, ক্যাপিটাল স্মল এর মধ্যে ক্যাপিটাল লেটার স্মল লেটারের মধ্যে ভেরিয়েশনের জন্য আপনার নাম্বার কাটা যেতে পারে। সো অফকোর্স এখানে একটু সাবধান হতে হবে। বাকিগুলো গ্রামার, স্পেলিং, ফোকাস অন নাম্বারস, লেটার, এগুলো হচ্ছে গিয়ে খুব বেশি ইম্পর্টেন্ট না। এগুলো আপনি নিজেই বুঝে ফেলবেন কখন? যখন আপনি প্র্যাকটিস করা স্টার্ট করবেন। কয়েকটা জিনিস আমরা হচ্ছে কি ইন ডেপথে শিখবো, সেগুলো হচ্ছে প্রিডিকশন। সেগুলো আমরা ইয়েতে কোর্সের মধ্যে আমরা দেখতে পারবো প্রিডিক্ট কিভাবে আসলে আরো ফাস্টার করা যায়। কিন্তু একটা জিনিস প্রিডিক্ট কিভাবে করতে পারতেছি আমি, এখনকার টিপ কি হবে? কোশ্চেন পড়েন, কোশ্চেনের কিওয়ার্ডটা যখন মাথার মধ্যে ঢুকে যাবে তখন আপনি বুঝতে পারবেন আসলে নেক্সট ওয়ার্ডটা কি এক্সপেক্ট করতেছেন। ফ্রম দেয়ার ইউর প্রিডিকশন ক্যাপাবিলিটি স্টার্টস বিল্ডিং, ঠিক আছে। স্পেলিং যদি ভুল করতেন তাহলে প্র্যাকটিস করার সময় স্পেলিং ভুল করলে নিজেকে এভাবে 2-3 বার করে পিটাবেন। স্পেলিং ভুল করা যাবে না। কমন কিছু ওয়ার্ডেরই থাকবে, আপনাকে কমন কিছু ওয়ার্ড আপনাকে বলবে, ওই কমন ওয়ার্ড গুলা আপনাকে স্পেলিং ভুল করা যাবে না। যেমন আপনাকে ইনথুজিয়াজম বলতে পারে, ঠিক আছে, ডেডিকেশন বলতে পারে, আপনাকে বলতে পারে পারসেভারেন্স। শব্দগুলো আপনার কাছে কঠিন মনে হতে পারে, বাট এগুলো কি কঠিন শব্দ? ইনথুজিয়াজম, ডেডিকেশন গুলি কি আসলে কঠিন শব্দ? এগুলো নিত্য নৈমিত্তিক শব্দ না। পারসেভারেন্স শব্দটা যদি আপনার মনে হয় যে আরে পারসেভারেন্স তো জীবনও শুনিনি, অধ্যাবসায় শব্দটা আপনি শুনেন নাই, এটার ইংলিশ যদি আপনি না জানেন এটা আপনার সমস্যা। আপনার কিছু শব্দ হচ্ছে কি আপনার জানতে হবে। সো আমি বলেছি যে ভোকাবুলারি শিখে কাঁপা ফেলতে হবে এমন করা যাবে না, ভোকাবুলারির পিছনে সব সময় দিয়ে ফেলবেন এমন হওয়া যাবে না। আপনার কি করতে হবে? কিছু ভোকাবুলারি শিখতে হবে। এই কিছু ভোকাবুলারির মধ্যে এগুলো চলে আসে। আমি আপনাদেরকে এই ধরনের কিছু ইম্পর্টেন্ট ভোকাবুলারি লিস্ট দিয়ে দিব, এর বাড়তি শেখার দরকার নেই। যদি আপনার প্রিপারেশনের টাইম মাত্র 1 মান্থ থাকে, বাড়তি ভোকাব শিখে টাইম নষ্ট করার দরকার নেই। 2 মান্থ যদি থাকে, ভোকাবের লিস্ট যেগুলো দিব ওগুলাকে ঠাড়া মুখস্থ করে ফেলতে হবে।
ফ্যামিলিয়ারিটি হচ্ছে সিমিলারলি প্রোনাউন্স ওয়ার্ডস, কিছু ধরনের শব্দ বিভিন্ন অ্যাকসেন্ট আপনাকে বললো, ঠিক আছে? যেমন আপনাকে বলতেছে কি অফটেন, অফটেন, আবার বলছে অফেন। এই শব্দটা খুবই কমন না, মানে প্রায়শই এই শব্দ, এই বাংলায় এই শব্দটা আর কি প্রায়শই বা প্রায়, সেটাকে ইংলিশে আমরা অফটেন বলি অথবা অফেন বলি। অফেন বললে কি আপনি OFEN দিয়ে দিবেন না, কিন্তু কারণ আপনার জানতে হবে অফটেন আর অফেন কিন্তু একই ওয়ার্ড, বিভিন্ন অ্যাকসেন্টে বিভিন্ন ভাবে বলে। সো এটার সাথে কিভাবে আপনি ফ্যামিলিয়ার হবেন, এভাবে অনেকগুলো শব্দের সাউন্ডের সাথে কিভাবে, অ্যাকসেন্টের সাথে কিভাবে ফ্যামিলিয়ার হবেন। অ্যাকসেন্টের কোন একটা অ্যাপের সাথে আপনি পরিচিত হয়ে যাবেন, বা মানে $2,000 কোন একটা কোর্স করে ফেলবেন, তাই না? নো, আপনি যেটা করবেন আপনি হচ্ছে গিয়ে 35 থেকে 40টা লিসনিং টেস্ট দিয়ে ফেলবেন। 35 থেকে 40টা লিসনিং টেস্ট দিতে খুব বেশি সময় লাগে না। আপনি যদি মনে হয় যে ইউর ক্রেজি, নো আই এম নট, 35টা 40টা লিসনিং টেস্ট দেওয়া খুবই সিম্পল। যারা লিসনিং এ 9 পায় তারা দেখা যায় যে স্পিকিং এ পাইছে 7, তারা লিসনিং এর 9 দিয়ে টোটাল ব্যান্ড স্কোর তাদের দেখা যায় 8 এর দিকে চলে আসে। তার মানে লিসনিং ইজ সামথিং ওয়্যার ইউ ক্যান বুস্ট অ্যাট। সো লিসনিংটা 30 মিনিটের করে পরীক্ষা হয়। আপনি হচ্ছে গিয়ে স্পিড বাড়ায় প্র্যাকটিস করা স্টার্ট করেন। জাস্ট গো টু ইউটিউব, সার্চ ফর লিসনিং টেস্ট প্র্যাকটিসেস, which I'll give you links as well. আমি নিজেও কিছু জিনিস আপনাদেরকে দিব, লিংকসও দিব, আপনারা ইজিলিও খুঁজে পাবেন, ঠিক আছে? সো ওখানে গিয়ে আপনারা কি করতে পারেন, স্পিডটা একটু বাড়ায় দিয়ে যদি প্র্যাকটিস শুরু করেন, তাহলে আপনার মাঝে মাঝে অনেকে কমপ্লেন দেখে। আমার কাছে আমার প্রচুর স্টুডেন্ট এসে এই কমপ্লেন করছে যে ভাইয়া কোয়েশ্চেন হলে গিয়ে আমি ভাবছিলাম যে যে স্পিডে প্র্যাকটিস করছে ওই স্পিডে আসবে, হলে গিয়ে দেখেছি স্পিড বাড়ানো। স্পিড কেন বাড়াই দিছে? আমি বললাম যে চান্দু, বাংলাদেশের মধ্যে ঢাকার মানুষ যে স্পিডে কথা বলে, চিটং এর মানুষ কি স্পিডে কথা বলে? চিটং এর মানুষ খুব দ্রুত বলে না? তো এখন কি আপনি চিটং এর মানুষকে এটার জন্য কি আপনি জেলে পাঠিয়ে দিবেন? চিটং এর মানুষকে জোরে কেন কথা বলেন, আপনি দ্রুত কেন কথা বলেন? পারি না, তাই না? আমরা ঠিক তেমনি স্কটিশ যারা, স্কটিশ রাইট, সো দেয়ার ইজ এ থিং। সো স্কটিশ যারা, তারা হচ্ছে গিয়ে দে স্পিক ইন আ সার্টেন ম্যানার, দে স্পিক ফাস্ট, ঠিক আছে? সো তাদের সাথে আপনার কিপ আপ করতে হলে কি করতে হবে? আপনি তো জানেন না কখন আপনার লিসনিং টেস্টে কি স্কটিশ অ্যাকসেন্টের কারো দিয়ে আপনি লিসনিং টেস্টের অডিও প্রম্পট পাবেন কিনা। সেটার জন্য আপনি চেষ্টা করবেন 1.25 স্পিডে ইউটিউবে যাতে আপনি মানে লিসনিং টেস্টটা প্র্যাকটিস করেন। আমি যেটা বলছি, ইফ দ্যাটস নট মেকিং সেন্স, জাস্ট গো টু ইউটিউব, সার্চ ফর লিসনিং টেস্ট, IELTS টেস্ট, দেন ইউ উইল ফাইন্ড ভিডিওস এন্ড ইউ উইল ফাইন্ড প্লেব্যাক স্পিড, মানে কি বলে শব্দগুলো মাথায় রাখেন, প্লেব্যাক স্পিড যে কোনো ইউটিউব ভিডিওর মধ্যে গেলে দেখবেন ওখানে জাস্ট 1.25 দিয়ে দিবেন, দেখবেন যে স্পিডটা একটু বেড়ে গেছে। আপনার 30 মিনিটের এক্সামটা দেখবেন শেষ হয়ে গেছে কতটুকু, 22 অথবা 23 মিনিটে, রাইট? অথবা 25 মিনিটে শেষ হবে। এটা আপনি নিজেকে ট্রেন করে ফেললেন ফাস্টার অ্যাকসেন্টের সাথে কিভাবে অ্যান্সারটা করা যায়। বাকি জিনিস, কিছু জিনিস আছে যেমন লিসনিং এর কিছু কমন টপিক আছে, এই কয়েকটা টপিকের সাথে নিজেকে পরিচিত করে দেবেন। এগুলো হচ্ছে কি আমরা কোর্সের মধ্যে আসলে মনোযোগ দিব। আর আপনিও মানে কি বলে, আপনি প্র্যাকটিস করলে যারা হচ্ছে গিয়ে কোর্স করবেন না, আই এম নট ফোর্সিং ইউ এনিওয়ান, জাস্ট কোর্স যারা করবে না তাদেরকে আমি বলে দিচ্ছি, আপনারা দেখবেন কিছু কমন IELTS লিসনিং টপিক আছে, সেটা খুঁজে বের করতে হবে না, প্র্যাকটিস করতে থাকেন, আপনার নিজের মাথার মধ্যে আইডিয়াটা হয়ে যাবে। চলে আসি স্পিকিং এ, আমরা অলমোস্ট মডিউল স্পিকিং। নাও আমার একটু হচ্ছে গিয়ে কি একটু শো অফ করা উচিত। নাও I just need to speak in English just to show off, just to let you guys know that I can, and I can help you so that you guys can as well. Cool? Capiche? Sorry, that was not English. So guys, in speaking, what you really need to do is you need to speak, you need to express yourself. Why is that necessary? Because you're feeling something. Say you're in a room, temperature is really hot, you're not feeling comfortable. So you want to tell your instructor that, can we turn on the air conditioning, please? Because it's getting sweaty out here. মানে আপনি বলার চেষ্টা করতেছেন ঘেমে যেতেছি ভাই, একটু এয়ার কন্ডিশনটা চালু করেন। এটা যদি আপনি না বলতে পারেন, আমি যদি ভাই একটু কি ঠান্ডা করা যায়, ও বলবে যে what the hell are you saying? So that is not going to work. আপনাকে কেন অন্য দেশটা আপনাকে, লাইক আই সেড, আবার চিন্তা করেন, কোন ইনস্টিটিউশন আপনাকে আইএলটিএস জানতে চায় না, ইনস্টিটিউশন চায় না আইএলটিএস, মানে দরকার এটা হচ্ছে কি গভর্নমেন্ট ডিসাইড করছে, তারপরে হচ্ছে ইনস্টিটিউশন এটা ইমপ্লিমেন্ট করা স্টার্ট করছে, ঠিক আছে? গভর্নমেন্ট বলছে যে আপনারা ইনস্টিটিউশনরা যারা আনতেছেন এদেরকে তো আপনাদের ইনস্ট্রাকশন গুলো বুঝাইতে হবে নাকি? এরা যদি না বুঝে, এরা যদি নিজেদের কথা না বলে আপনাদেরকে, আপনারা যদি না বুঝেন, তাহলে কি পড়াবে, কি পড়বে সে? So that's why IELTS is there, right? তো এবার চলে আসি স্পিকিং এ। স্পিকিং এ কি করা লাগে, আমরা কি বললাম? স্পিকিং এ আপনাকে বলবে যে ভাই আপনার নাম কি, আপনার সম্পর্কে একটা পরিচয় দেন। আর পরিচয়টা তো দিতে হবে, কোথায় যে দিতে হবে? আপনি একটা পার্ট টাইম জব করতে চান, আপনার পরিচয়টা দিতে হবে না? ক্লাসে প্রথম দিন পরিচয়টা দিতে হবে না? ইনস্ট্রাক্টরের সামনে বলতেছেন, থিসিস দিয়ে কথা বলতে চাইতেছেন, বা নিজেকে ডিফেন্ড করতে চাইতেছেন, কোথাও কোনো একটা জায়গায় ঝগড়া হয়ে গেছে, নিজের সম্পর্কে সাফাই গাবেন,
সবকিছু থেকে নিজের একটা আইডেন্টিটি প্রকাশ করতে হবে। এই রিলেটেড কোশ্চেনটা এই জন্য সবাই কি ফোকাস করে, আপনি কোথায় থাকতেছেন। তো এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, আপনার কি নিজের অ্যাড্রেসটা বলতে হইতে পারে। দ্যাটস ওয়াই আমি একটা জিনিস বুঝে নেন, আইএলটিএস এমন কোনো কিছু আপনাকে বলবে না যেটা আপনার বেঁচে থাকতে ওই দেশে ভিন্ন দেশে গিয়ে বেঁচে থাকতে লাগবে না, এরকম কিচ্ছু আপনাকে বলবে না, ঠিক আছে। সো আইএলটিএস আপনাকে দেখবে যে আপনি কোনো কিছু একটা জিনিস এক্সপ্রেস করতে চাইছেন, যেমন আপনি অনেক মানুষের জীবনী দেখবেন যে তারা বিদেশ গেছে, অনেক স্ট্রাগল করছে, কেউ তাকে পাত্তা দেয় না, কিন্তু একটা সময় সে হচ্ছে গিয়ে বিরাট এক মানুষ হয়ে গেছে। যেমন কি ইউকে তে গেছে কিন্তু ইংলিশে কথা বলতে পারতো না, যাচ্ছে তাকে কেউ পাত্তা দেয় নাই, তাকে সবাই খ্যাত বলছে, ঠিক আছে। খ্যাত তো হচ্ছে গিয়ে দেখা যায় যে অন্য মানে কিছু এইরকম রেসিজম থাকে, ওটা বাদ, ওটা বাদ। ইংলিশে যদি আপনি নিজেকে এক্সপ্রেস না করতে পারেন, ইংলিশ যেহেতু সবাই ইংলিশে এক্সপ্রেস করতে পারে, এরকম কোনো বাধ্যবাধকতা কিন্তু অন্যরকম ভাবে নাই। ওটা কেন বাধ্যবাধকতা? যাতে আরেকজন আপনাকে বুঝতে পারে, আপনি নিজে যাতে আরেকজনকে বুঝতে পারেন, এটার জন্য আপনি ভাই নিজেই চুজ করে নেবেন ইংলিশ। কেন এত কথা বললাম, একটু টপিকে ফিরে আসি, অন্যদিকে চলে যাচ্ছি। স্পিকিং এ আপনাকে 11 থেকে 14 মিনিট কথা বলবে কিসের বেসিসে? আপনাকে দেখবে যে আপনি কি আসলে ফ্লুয়েন্টলি কথা বলতে পারেন কিনা, মানে আপনি টানা কথা বলতেছেন আর না আটকায়, কোহেরেন্স আছে কিনা আপনার কথাবার্তার মধ্যে। মানে ধরেন আমি আপনাকে বললাম যে গরুর রচনা বলেন, আপনি কি করলেন, গরুর রচনার মধ্যে আপনি কক্সবাজার হচ্ছে বিরাট সমুদ্র সৈকত এটা বলা শুরু করে দিলেন, হইলো? হয় নাই। তো আপনার কি কোহেরেন্ট হইতে পারে, মানে রেলেভেন্ট, ওটার সাথে সামঞ্জস্যপূর্ণ হইতে হবে। ভোকাবুলারির দিকে একটু খেয়াল রাখতে হবে, আপনি খালি বলতে পারেন না যে হি ইজ দিস, হি ইজ দ্যাট, হি লাইক ইট, হি ডু ইট, এই ধরনের বলে আপনি আসলে পেতে পারবেন না। একটু অন্যান্য ভোকাবুলারি দিয়ে যদি নিজেকে একটু বেটার এক্সপ্রেস করেন, আপনি তো বুঝতে পারবেন একই শব্দে একই সিচুয়েশনকে মাল্টিপল ওয়ার্ড দিয়ে আমরা প্রকাশ করার একটা প্রবণতা আমাদের মধ্যেও দেখি, বাঙালিদের মধ্যেও, ঠিক আছে। ভালো লাগছে, দারুণ লাগছে, অসাধারণ লাগছে, বললাম না? I'm feeling, মানে it's phenomenal, majestic, wonderful, amazing. So there are different type of words, right? Breathtaking, flawless, seamless. এই ধরনের ওয়ার্ডস গুলা বিভিন্ন জায়গার মধ্যে বিভিন্ন ওয়ার্ড ইউজ করলে কি হয় দেখবেন কি আপনার কথা বলার ওয়েটটা বেড়ে গেছে। নট নেসেসারি যে সবসময় ফ্যান্সি ওয়ার্ড ইউজ করতে হবে, আমি বারবার ডিসকারেজ করতেছি ফ্যান্সি ওয়ার্ড, ফ্যান্সি মানে দামি দামি ওয়ার্ড, কঠিন শব্দ, এগুলা ইউজ করার পিছনে সময় দিতে গিয়ে কোর থেকে দূরে চলে যাবেন না। কোর থেকে দূরে চলে গেলে যেটা হবে, ওই যে ভাইয়া যে বলতেছিল না, ভাইয়া কোনোভাবেই 6 এর বেশি পাইতেছেন না, কারণ আপনি ভাই করেই নেই। ভোকাবুলারি মুখস্থ করতে করতে আপনি এত সময় কাটাইছেন যে আপনি ভুলে গেছেন যে আপনার ফ্লুয়েন্সিটাও বাড়াইতে হয়, কোহেরেন্সটাও বাড়াইতে হয়, ভোকাবুলারিটাও ইউজ করতে হয়, প্রোনাউন্সিয়েশনটাও ঠিক রাখতে হয়, ঠিক আছে। ধরেন হস্টেল, মানে হস্টেলটা বলে হোস্টেল, এখন হোস্টেল বললে ঠিক আছে, সমস্যা নাই, বাট হস্টেল বলাটা বেটার না, ঠিক আছে। এটাই যে প্রোনাউন্সিয়েশনে বললে জিনিসটা ও আরেকজন বুঝতে পারবে, যে প্রোনাউন্সিয়েশনে বলার একটু চেষ্টা করেন, না বলতে বললে প্যারা নেই, ফ্লুয়েন্সিটার দিকে একটু খেয়াল রাখেন। প্রোনাউন্স তো করতে পারতেন, হোস্টেলে তো আর হোটেল বলেন, হোস্টেল তো বলতেন। সো এটাই কোর বলে আমি যে বারবার বলতেছি, কোরে ফিরে যান। কোর জিনিসগুলো আসলে কি, কোর জিনিসটা হচ্ছে কি একটা মানে স্পিকিং অ্যাসেসমেন্টের মধ্যে আপনার ফ্লুয়েন্সিও দেখবে, কোহেরেন্সও দেখবে, প্রোনাউন্সিয়েশনও দেখবে, ভোকাবুলারি দেখবে। সো চারটা দিকেই খেয়াল রাখতে হবে। একটাতে একদম এক্সেল করে দিয়ে বাকিগুলোতে মানে ডাব্বা মেরে দিচ্ছেন এমন যাতে না হয়। ইউজ মাই ল্যাঙ্গুয়েজ, ইটস জাস্ট ফর ইউ টু আন্ডারস্ট্যান্ড বেটার, রাইট। এরপরে চলে আসি কি পার্সোনাল টপিকে। আপনাকে প্রথম পার্টে বলবে কি, যেমন আমি বললাম আপনি কই থেকে আসছেন, কে আপনি, আপনাকে বলবে যে হু আর ইউ, মানে হোয়াটস ইওর নেম, ক্যান ইউ টেল মি। ওরা বলবে যে টেল মি অ্যাবাউট ইয়োরসেলফ। তখন আপনি কি বলবেন যে হ্যালো, my name is Sharif Mezba, but you can call me Mezba since Sharif is a very common name. So this is the way you introduce yourself. So এরপরে সে আপনাকে প্রশ্ন করতে পারে যে where are you from? Then you can answer, I'm originally from here, but now I'm living in Dhaka, which is the capital of Bangladesh. এই যে আপনি একটা কথা বলছেন, সে একটা আইডিয়া পেলো। নাও এইটা বলার দরকার আছে ঢাকা হচ্ছে ক্যাপিটাল অফ বাংলাদেশ, মানে পাকনামি না, ঠিক আছে, পাকামি তো বলার দরকার আছে, কোনো দরকার আছে, টু সাম এক্সটেন্ট আছে। কেন? আপনি ওকে বুঝাচ্ছেন যে ভাই আমি কিন্তু কথা বলতে পারি, এটাও কিন্তু দেখানোর একটা ব্যাপার থাকে স্পিকিং এর। তো প্রথম পার্টের মধ্যে কি আসতেছে, প্রথম পার্ট আপনাকে নিয়ে, আপনি কে, আপনি আপনার নাম কি, আপনি কই থেকে আসতেছেন, আপনার পছন্দ কি, এটা কেন পছন্দ, কি করেন, এই ধরেন আপনার প্রফেশনটা কি, আপনি কোথায় ছিলেন, আপনার বাসস্থান নিয়ে কয়েকটা কথা বলেন, আপনি যেখান থেকে উঠে আসছেন ওখানে কিছু একটা কথা বলেন, ঠিক আছে, মানে যেই জায়গা আপনার জন্মস্থল ওটা নিয়ে একটা ইনফরমেশন দেন। কেন এগুলো জিজ্ঞেস করতেছে? জাস্ট টু আন্ডারস্ট্যান্ড। আপনি যদি একটা মানুষের সাথে খালি কাজ নিয়ে কথা বলেন, তাহলে কি আপনার বিদেশের মধ্যে কোনো খাতির হবে? হবে না। কিন্তু তাদের মধ্যে নিজেদের মধ্যে একটা পার্সোনাল রিলেশনশিপ বিল্ড করতে হবে না, আপনাকে একটু আইডেন্টিফাই করতে হবে না। তো এগুলোর জন্য এই কোয়েশ্চেন গুলো অ্যান্সার করাটা জরুরি, কোয়েশ্চেনটা আপনাকে করা জরুরি যাতে আপনি কোয়েশ্চেনটা বুঝার ক্যাপাবিলিটি রাখেন, এবং আপনার কাছ থেকে অ্যান্সারটা পাওয়া জরুরি যাতে আপনার অ্যান্সারটা ওই দেশের মানুষগুলো বুঝতে পারে, তাতে আপনার সাথে সখ্যতা গড়ে উঠবে, কমিউনিকেশন হবে। লেটস গো টু দ্য সেকেন্ড পার্ট। সেকেন্ড পার্টটা হচ্ছে আপনার 2টা মিনিট সময় দিবে, সময় দিয়ে কি বলবে, এই জিনিসটা কখন লাগে, ব্যবসা করতে অথবা, রাইট,
সো আপনাদের আমি হয়তোবা আজকে স্পিকিং পর্যন্তই যাব। রাইটিং নিয়ে আমি হয়তোবা আরেকটা দেখবো, আরেকটা আপনাদের জন্য যদি ফ্রি ক্লাস দেওয়া যায়, যারা যারা অ্যাড হইতে চান প্লিজ অ্যাড হয়ে যাবেন। লাইক এই স্যার, ফ্রিতে চলে আসবেন, ফ্রি নলেজ কাজে লাগায় পেইড নলেজটাকে বেশি দ্রুত হোল্ড করবেন। আমার কাছে কোর্স করতে হবে এমন কোনো কথা নাই, জাস্ট বিকজ আই লঞ্চড এ কোর্স দেয়ার ইজ লাইক আ টনস অফ পিপল হু আর লঞ্চিং কোর্স, বাট অফকোর্স মানে কি বলে ট্রাই টু জাজ আর কি, যে কে বেটার পড়ায়, তারপর হচ্ছে বা কে বেটার রিসোর্সেস দিচ্ছে, অথবা কে আপনাকে জাজ করে আপনার অবস্থাগুলো বুঝে তারপর হচ্ছে আপনাকে রিসোর্সটা দিচ্ছে। আমি ডুইং আ বিট অফ মার্কেটিং ফর আইএলটিএস ট্র্যাক অ্যাজ ওয়েল, এটাই বলতেছি আর কি, যে আইএলটিএস কেন বেটার। কারণ আইএলটিএস বাই দ্য ওয়ে আইএলটিএস বেটার কারণ আইএলটিএস আপনাকে একটা সুযোগ দিবে আপনাকে জাজ করার, যে আপনি আসলে কোন সিচুয়েশনে আছেন, আপনার কত মাস আসলে দরকার, এটা আপনাকে এই একটা জাজমেন্ট আপনাকে দিবে। ঠিক আছে, তারপর হচ্ছে কি অনেক আনলিমিটেড ব্যাপার স্যাপার আছে যেগুলো আপনি অনেক আনলিমিটেড স্পিকিং প্র্যাকটিস করতে পারবেন, যেটা দরকার। অনেক আনলিমিটেড রাইটিং প্র্যাকটিস করে আইএলটিএস কে দিয়ে জাজমেন্ট করাই নিতে পারবেন, মানে ইভালুয়েট করে নিতে পারবেন। যেটা আপনি মক করতে গেলে একটা মক কত হয়, কেউ একটু ধারণা দিবেন একটা মক কত হয়? 500 টাকার নিচে কোনো মক হয় না, 1000 টাকায় 3টা মক দেয়, খুবই বাজে যেই মক গুলা হচ্ছে ইয়ে করে, আপনাকে দিয়ে রাখবে 6.5 দিয়ে রাখবে, আপনি মেইন পরীক্ষায় গিয়ে দেখবেন 5। মকের জায়গায় যদি আপনি মেইন পরীক্ষায় গিয়ে কম পান, তার মানে মক ওয়ালাদের ঝামেলা ছিল, এটা করা যাবে না। তো মক মানে যে কোনো কিছু জিনিস যেটা ভালো দাম তার একটু বেশি, কম জিনিস কমন জিনিস আপনারা সবাই জানেন। সো এক্সপেন্সিভ জায়গার মধ্যে দিতে হবে এমন না, আপনি টাকা পয়সা না খরচ করে আইএলটিএস দিতে পারেন। জাস্ট ওই যে লাইক আই সেড, গো টু অনলাইন ম্যাটেরিয়ালস, রিলিজিয়াসলি যদি পড়াশোনা করেন 4-5 আওয়ার্স, নিজের মধ্যে যদি একটা গাইডলাইন নিয়ে আসতে পারেন, যদি ধরতে পারেন, ধরতে একটু সময় লাগে আর কি, ধরতে ধরতে কিছু মানুষের 1-1.5 মাস চলে যায়। ওই সময়টা যদি আপনার কাছে হাতে না থাকে, গো টু এ কোচিং সেন্টার, go to IELTS track, get enrolled, start মানে get the guideline and start studying, ঠিক আছে? তো yeah, there's that. আবার চলে আসি স্পিকিং এ। স্পিকিং এর কি ছিল সেকেন্ড পার্টটা। স্পিকিং এর পার্ট কয়টা? 3টা পার্ট। লাইক যেমন লিসনিং এ যেমন 3টা পার্ট, তাই না? স্পিকিং এর মধ্যেও তেমনি 3টা পার্ট। কারো কি দ্বিমত আছে এখানে? আছে ভাইয়া, লিসেনিং এ তো 4টা। রাইট, লিসনিং এ 4টা, স্পিকিং এ 3টা। এটা জেনে কি আমাদের খুব ভালো কিছু হয়ে গেছে? না, না হয় নাই। বাট তাও একটু নিজেদের মধ্যে একটু জানি, জিনিসগুলো জানলে কি বেটার প্রিপেয়ার ফর দ্য এক্সাম না? ওকে, আমরা আবার ফিরে আসি। সো স্পিকিং এর 3টা পার্ট মানে কি, আপনি তিনটা জিনিস নিয়ে নিজেকে প্রিপেয়ার করবেন। কি কি? প্রথম হচ্ছে গিয়ে নিজের রিলেটেড ইনফরমেশন। আপনি কে, আপনি কই থেকে আসছেন, আপনি কি পছন্দ করেন, সেটা কেন পছন্দ করেন, যেখান থেকে আসছেন ওখানের ভালো কি আছে, এই রিলেটেড প্রশ্ন। আমি কি কয়েকটা উদাহরণ আপনাদেরকে চলেন দেখে আসি। আরে কই চলেন, এই যে যেমন এখানে কি বলছেন, প্রথম পার্টটাতে কি ছিল যে ওয়্যার আর ইউ ফ্রম, হোয়াট ডু ইউ ডু ফর আ লিভিং, আপনি চাকরি বাকরি করেন নাকি, এগুলো হচ্ছে গিয়ে প্রশ্ন। এই প্রশ্নটা মানে এটা আর কি, ঠিক আছে? এই যে মানে হোয়াট ডু ইউ ডু অথবা হোয়াট ডু ইউ ডু ফর আ লিভিং, আর ইউ আ জব হোল্ডার, এই ধরনের অনেক ওয়েতে এই প্রশ্নটা করা যায়। কিভাবে ইউজ টু হবেন? যত প্র্যাকটিস করবেন তত। এবার স্পিকিং এর প্র্যাকটিসটা কি ইউটিউবে খুঁজে পাবেন? স্যাডলি না। এটার জন্য কি করতে হবে? আসলে নিজেকে কিছু প্রশ্ন করতে হবে, বা অনলাইনে ম্যাটেরিয়াল খুঁজতে পারেন, অর গেট এ গাইডলাইন ফ্রম আ কোচিং সেন্টার, or come to IELTS, please. Tell me about your family. So do have an idea about your family. ওখানে গিয়ে ভুলে যান না যে আপনার বাবা মা আছে এবং 2টা ভাই বোন আছে। তাদেরকে কিভাবে বলতে হয়, এক্সপ্রেস করতে হয়, সেটা সম্পর্কে একটু আইডিয়া রাখতে হবে। এরপরে কি চলে আসে? এরপরে সেকেন্ড পার্টটা যেটা সবচেয়ে ফেমাস, সেটা হচ্ছে কিউ কার্ডের পার্ট। কিউ কার্ড মানে হচ্ছে গিয়ে একটা কার্ড দিবে আপনাকে, তাস থাকে না, তাসের মতো একটা কার্ড দিবে আপনাকে। ওই তাসের কার্ডের মধ্যে আপনাকে বলবে কি, আপনাকে দেয়া থাকবে যে একটা টপিক দেয়া থাকবে, ওই টপিকের মধ্যে আপনাকে ধরেন যে আপনাকে বললো যে ডেসক্রাইব আ সিটি ইউ হ্যাভ ভিজিটেড, তারপর ওই টপিকের 2-3টা হচ্ছে গিয়ে জিনিস আপনাকে মেনশন করবে, যে ওয়্যার ইজ দ্যাট সিটি, ওয়েন ডিড ইউ ভিজিট দ্যাট সিটি, হোয়াট ডিড ইউ লাভ অ্যাবাউট দ্যাট সিটি, এরকম 3টা পয়েন্ট দিয়ে রাখবে, 3টা অথবা 4টা পয়েন্ট দিয়ে দিবে এই টপিকের। তো আপনাকে যেটা বলবে, আপনাকে বলবে যে এই পয়েন্ট গুলো নিয়ে আপনি আপনার স্পিচের মধ্যে বলেন। কিউ কার্ড দিয়ে বলছে ভাই 1 মিনিট প্রিপারেশন নেন, এই কিউ কার্ড দেখে, কিউ কার্ডের মধ্যে আপনাকে একটা টপিক দেওয়া আছে এবং টপিকের আন্ডারে 3টা পয়েন্ট দেওয়া আছে, যে 3টা পয়েন্ট এই টপিক নিয়ে কথা বলার সময় আপনার মেনশন করা লাগবে। কেউ কি কনফিউজড থাকলে আবার চলে যাই আমরা ইন্টারনেট। কিউ কার্ড, এই যে মানে এইটা হচ্ছে একটা কিউ কার্ড। চলুন দেখে আসি। এই যে একটা কিউ কার্ড দেখতে পাচ্ছি আমরা। এই যে এখানে বলতেছে কি, বলতেছে যে ডেসক্রাইব ইউর হোম টাউন। এখানে বলছে ইউ শুড সে, বলে এই যে 3টা পয়েন্টার মেনশন করে দিছে। এরপরে বলছে এন্ড এক্সপ্লেইন হাউ ইউ ফিল অ্যাবাউট ইউর হোম টাউন। সো টোটাল আসলে 4টা পয়েন্ট। অনেকে এই পয়েন্টার গুলো দেখে নিচের লাইনটা দেখে না, তো এই ভুলটা আপনারা করবেন না, ঠিক আছে? একটা ছোট্ট টিপ, এটা আপনারা ভুলেই যাবেন। এর জন্য কি করতে হবে? প্র্যাকটিস। এরপরে সো এই কিউ কার্ডটা দিয়ে আপনাকে বলবে কি, নাও ইউ হ্যাভ 1 মিনিট টাইম টু প্রিপেয়ার টু provide a speech on this cue card, and you will be given 2 minutes to speak on this cue card.
ঠিক আছে, টু স্পিক অন দিস টপিক। কি বুঝলাম আমরা? আপনাকে বলবো যে কিউ কার্ডটা দেখে 1 মিনিট প্রিপারেশন নেন এবং 2 মিনিট ধরে আপনার 1 মিনিট প্রিপারেশন শেষের পরে 2 মিনিট এই কিউ কার্ড নিয়ে কথা বলতে হবে। 2 মিনিট নিয়ে বলার সময় আপনি বলবেন আপনি কি বলছে এখানে, আপনার হোম টাউন নিয়ে কথা বলতে হবে। আপনি বলবেন যে মাই হোম টাউন ইজ লোকেটেড ইন চিটাগং। What do people do there? People there speak really fast. They like to have dried fish, which is also called shutki. The climate is phenomenal. কারণ আমি অ্যান্সার গুলো যখন দিলেন, ও ক্লাইমেট নিয়ে বলছেন, এরপরে বললেন যে when I go to my hometown I feel like home. Right now I'm staying in Dhaka, but it doesn't feel like home. It feels like a workplace. But when I go back to Chittagong, it has that aura that brings back memories where I grew up. So I love my hometown. এই যে একটা কথা তো বলছেন, তাই না? এখানে অনেক কিছু বলা যায়। এবার in my hometown I have my childhood friends. There is our childhood home, which is a hut. Now we live in a building which is not that fancy really, but in a hut, living in a hut, enjoying the climate change. Oh my God, I won't be able to describe my feeling in words. Right? এই যে কত কিছু বলে ফেললেন, বলেন, সমস্যা নাই। বলতে হবে কি 2 মিনিট বা 2 মিনিট 10 সেকেন্ড 20 সেকেন্ড। আপনি 2 মিনিট 10 সেকেন্ড 20 সেকেন্ডে চলে গেলে আপনাকে থামাই দিবে। আপনাকে থামাই দিলে কি আপনি মন খারাপ করে ফেলবেন? না। আপনাকে থামাই দিলে আপনি কি বুঝে নেবেন যে আপনার বলার ক্যাপাবিলিটি আছে, সে আপনার কাছ থেকে গল্পটা 2 মিনিটের বেশি আর শুনতে চাইতেছে না। কিন্তু হোয়াট হি অর শি মানে ইনস্ট্রাক্টর আপনাকে কি এক্সপেক্ট করবে সেটা কি, যে আপনি এই পয়েন্ট গুলো, এই যে ওয়্যার ইজ ইট লোকেটেড, হোয়াট ডু পিপল ডু দেয়ার, হোয়াট ইজ দ্য ক্লাইমেট লাইক, হাউ ডু ইউ ফিল অ্যাবাউট ইউর হোম টাউন, এই পয়েন্ট গুলো কিছু মেনশন করছেন কিনা। ঠিক আছে, সো সেগুলো মেনশন করবেন। সো কিউ কার্ড সম্পর্কে আমাদের আইডিয়া হয়ে গেল। কারো কি কিউ কার্ড নিয়ে প্রবলেম আছে গাইস? অফকোর্স আমরা এগুলার প্রত্যেকটা নিয়ে আরো ইনডেপথ আলোচনা করব, বাট বিফোর দ্যাট সারফেস লেভেলে কারো সমস্যা আছে কিনা আমরা আর 10 সেকেন্ড একটা সময় নিব। 1 2 3 4 5 6 7 8 9 10। নো কোয়েশ্চেন। ওকে কুল, লেটস গেট ব্যাক টু দ্য স্লাইড। 3 নাম্বার পার্টটা কি আসলে? 3 নাম্বার পার্টটা হচ্ছে এবার আপনাকে বলবে যে দেখেন এটা হচ্ছে টু এঙ্গেজ ইন এ মোর অ্যাবস্ট্রাক্ট ডিসকাশন। মানে হচ্ছে ডিরেক্টলি আপনি অ্যান্সার করে ফেলতে পারবেন, এই ধরনের কোয়েশ্চেন আপনাকে করবে না। কিন্তু এখানে একটু এই যেমন দেখেন একটা কোয়েশ্চেন করে, if you were to choose a new career, what would it be and why? এই প্রশ্নটা কি আপনি আসলে প্রস্তুতি নিয়ে গেছিলেন? যদি নিয়ে যেয়ে থাকেন, ঠিক আছে, মাক্কার টাক্কার ফলো করে, বই নিয়ে আপনাদেরকে বলবো, মাক্কার ফলো করবেন, মাক্কারের অনেকগুলা হচ্ছে মানে মাক্কারের বইগুলো ফলো করবেন, মাক্কারের রাইটিং টাইপিং এগুলো আমি আপনাদের সবাইকে কিছু বইয়ের সাজেশন দিব। কোর্সে ঢুকলে হচ্ছে গিয়ে স্পেসিফিক্যালিও বলবো। কিন্তু দিন শেষে ইটস জাস্ট ম্যাটেরিয়ালস, রাইট? ম্যাটেরিয়াল গুলো আপনি অনলাইনেও পাবেন, আপনি অফলাইনেও 2-1 মানুষকে জিজ্ঞেস করলে আপনি পেয়ে যাবেন। মাক্কার এর বইয়ের সমগ্রটা আপনি সংগ্রহ করার চেষ্টা করবেন, দিস ইজ গুড, বাট ইজ ইট এভরিথিং? নো, নো। মাথায় রাখেন, কয়েকটা স্পেসিফিক টাইপ মুখস্থ করে যদি ভাবেন এখান থেকে অ্যান্সার করতে পারবেন, নো। ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড দ্যাট you have to be prepared and they are going to assess your preparation on impromptu situations. মানে হচ্ছে অপ্রস্তুত অবস্থাতে আপনি কেমন রেসপন্ড করেন সেটা তারা জানতে চায়, এই জন্য তারা এই ধরনের প্রশ্ন করে দিবে। যেমন হাউ ইম্পর্টেন্ট ইজ টেকনোলজি ইন মডার্ন সোসাইটি, এটা একটা কমন জিনিস, এটা ঠিক আছে। আর প্রথমটার দিকে তাকান, আপনার যদি একটা নতুন ক্যারিয়ার চুজ করতে হতো তাহলে আপনি কোন ক্যারিয়ারটা চুজ করতেন এবং কেন করতেন? এটা আপনার একটু ভাবতে হবে না? ভাবতে ভাবতে বলা শিখেন, বাংলায় না ইংরেজিতে ভাবা শিখেন, যাতে আপনি বলতে বলতে কি ইংরেজিতে বলতে পারেন। ঠিক আছে, এইটা নিয়ে আপনার সাথে ব্যাক এন্ড ফোর্থ কোয়েশ্চেন আদান প্রদান হইতে থাকবে। আপনাকে বলবেন ও কিন্তু এই ক্যারিয়ারটাতে ভালো কি কি দেখে আছে বলে আপনার মনে হয়, আপনার কি জিনিসটা পছন্দ? ঠিক আছে, এই যে এই ধরনের অনেকগুলো প্রশ্ন করে টরে সে হচ্ছে কি আপনার সাথে আরো 3-4 মিনিট কথা বলবে। সো এই 3 নাম্বার পার্টের মধ্যে টোটাল 3-4 মিনিটের মতো কথা হয়। ওই যে ইয়াতে 3-4 মিনিট বা 5 মিনিটের মতো কথা হয়। আপনার হচ্ছে গিয়ে কিউ কার্ডের মধ্যে টোটাল 3 মিনিট বা 3.5 মিনিটের মধ্যে কথা হয়। কত হলো? 8.5 মিনিট। আপনার পরিচয় পরিচিতি পর্ব যেটা প্রথম পার্ট, সেখানে হচ্ছে কি আপনার 3 বা 4 মিনিটের মতো কথা হয়। এই তো হয়ে গেল আপনার 11, 12, 14 মিনিট। 14 মিনিটের বেশি আপনি অবশ্যই সময় নিবেন না। 14 মিনিট যদি আপনি কথা বলে ফেলেন তাহলে কি ভয় পেয়ে যাবেন? না, পাবেন না। হইতে পারে যে আপনার কথা এতই সুন্দর লাগছে তার কাছে যে সে আপনার কাছে আরো শুনতে চায়। এটা হইতে পারে। অথবা এমন হতে পারে যে আপনার কিছু কথা আপনি আটকে গেছেন বাট বাকি কথাগুলো ভালো বলতেছেন। সো সে আপনাকে আবার জাজমেন্টটা আপনাকে আরেকটু বেটার ওয়েতে জাজ করার ট্রাই করতেছে। ঠিক আছে, কোনটা নিয়ে ভয় পাবেন না। ভয় হচ্ছে আপনার জম, আর কোনো কিছু আপনার জম না। আপনার জম হচ্ছে ভয়। এগিয়ে গিয়ে ভয় পাওয়া যাবে না, নিজেদের মতো করে বলতে হবে। মাথায় আছে মুখে নাই এরকম যাতে না হয়। এটা দূর করবেন কিভাবে? চলেন টিপসে চলে যাই। ঠান্ডা থাকবেন, উত্তেজিত হওয়া যাবে না, চিৎকার চেঁচামেচি করা যাবে না। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আবার একটু বলবেন, এই কথাটা বলা যাবে না, ইংলিশে বলবেন, ক্যান ইউ প্লিজ রিপ্রেজ দ্য কোয়েশ্চেন। কেউ কি আমার সাথে এটা রিপিট করবেন? এই জিনিসটা যদি আপনারা যে রিপিট করবেন, আমি আই সোয়ার
দিস ইজ গোয়িং টু হেল্প ইউ, দিস ইজ ডেফিনেটলি গোয়িং টু হেল্প ইউ ইন দ্য এক্সাম হল। ঠিক আছে, যে কোনো একজন, আমি বলবো সেন্টেন্সটা, আপনি আপনাদেরকে এটা আমার সাথে হচ্ছে রিপিট করতে হবে। কুড ইউ প্লিজ রিপিট দ্য কোয়েশ্চেন, এই কথাটা কেউ একজন বলেন। মাহফুজুর রহমান, প্লিজ একটু রিপিট করবেন। Could you please repeat the question? অ্যামেজিং, কুল। মাহফুজুর রহমান, আপনি আরেকটা জিনিস বলেছেন, আপনি যেহেতু ভালো করছেন, আপনি আরেকটা জিনিস বলেন। কুড ইউ প্লিজ রিপিট দ্য কোয়েশ্চেন, এটা আমরা কখন বলবো? যখন আমি শুনি না, কথা শুনি না। কথা না শুনলে কি সমস্যা? সেও তো সমস্যা থাকতে পারে, তারও তো ভয়েস লো থাকতে পারে, তারাও ধরেন আগের দিন ঝগড়াঝাটি হইতে পারে, তাই না? সে আমাকে ক্লিয়ারলি বলেন, আমি বলতেই পারি যে রিপিট করেন কোয়েশ্চেনটা, আমি শুনি না, আই কুডন্ট হিয়ার ইট, কুড ইউ প্লিজ রিপিট দ্য কোয়েশ্চেন, আই কুডন্ট হিয়ার। ঠিক আছে, এটা বললে মানে কি, সে বুঝবে যে সে তার প্রশ্নটা আবার বলবে আপনাকে, সেই সেম কোয়েশ্চেন আবার বলবে। কিন্তু ধরেন যে আপনাকে বললো কি, ধরেন আপনাকে বললো যে এনক্রিপশন নিয়ে, আপনাকে বললো যে what do you know about, what do you think about data encryption, do you think it's necessary in the modern days? এটা যদি আপনাকে বলে, আপনি ধরেন যে ডেটা এনক্রিপশন নিয়ে আপনার কোনো আইডিয়াই নাই, তখন আপনি কি বলবেন? আপনি এনক্রিপশন শব্দটা শুনে আপনি চোখে দিক ওদিক করতেছেন, ভাই এনক্রিপশনের সাথে তো আইডিয়া। এখন ওই কোয়েশ্চেনটাকে যদি অন্যভাবে বলতো, তাহলে হচ্ছে আমি হয়তোবা অ্যান্সারটা দিতে পারতাম, কিন্তু আমি এনক্রিপশনটা কি এটাই বুঝি না। এটা ধরেন যে আপনার মাথা মধ্যে চলতেছে, চোখে দিক ওদিক করতেছেন আপনি, বাট ডোন্ট ওয়েস্ট টাইম, জাস্ট ওনার সাথে কমিউনিকেট করেন, উনিও তো একটা মানুষ, ওনার সাথেও তো কমিউনিকেট করতে হবে নাকি? দ্যাটস দ্য হোল পয়েন্ট অফ IELTS, রাইট? তখন আপনি কি বলবেন? মাহফুজুর রহমান, সরি আপনাকে অনেকক্ষণ দাঁড় করে রাখছি। তখন আপনি বলবেন যে কুড ইউ প্লিজ রিফ্রেজ দ্য কোয়েশ্চেন, কুড ইউ প্লিজ রিফ্রেজ দ্য কোয়েশ্চেন। তখন সে বলবে, ডু ইউ থিংক হাইডিং দ্য ট্রু ইন্টেন্ট অফ দ্য ডেটা ইজ নেসেসারি? সেটা যদি আপনাকে বলে, এখন আপনার একটা হাইড শুনে ট্রু ইন্টেন্ট বা ট্রু পারপাস অফ ডেটা, এগুলো শুনে আপনার মাথার মধ্যে একটা আইডিয়া চলে আসছে, এখন আপনি এটা নিয়ে দুই চারটা কথা বলে ফেলতে পারবেন, রাইট? সো আগে আপনি শুধু চিন্তাই করতেছিলেন, এখন আপনি বলার সুযোগ পাচ্ছেন। সো এটা নিজেকে এনেবল করবেন কি বলে, বলেন? Could you please repeat the question? রিপিট না, রিফ্রেজ। Rephrase. রিফ্রেজ বললে রিফ্রেজ, PHRASE, ফ্রেজ, রিফ্রেজ দুটাকে এক জায়গায় করেন। রিফ্রেজ দ্য কোয়েশ্চেন, কুড ইউ প্লিজ রিফ্রেজ দ্য কোয়েশ্চেন। এইটা যখন বলবেন, তখন সে কি বুঝবে যে আমি যে প্রশ্নটা করছি, ইনস্ট্রাকশন, ধরেন আপনি আমাকে এই কথাটা বলে আমি কি বুঝবো জানেন? আমি বুঝবো যে আমি আপনাকে যে প্রশ্নটা করছি, এটাকে একটু অন্য শব্দ ব্যবহার করে আপনাকে যদি বলতে পারি, তাহলে আপনি আমার বোঝানোর বুঝতে জন্য। পারবেন। এতে কি আপনার মার্ক কাটা যাবে? না, হুম। এতে মার্ক কাটা যাবে না। তো স্যার, এই মানে ক্ষেত্রে কি যে ট্রেন মানে যারা আমাদের পরীক্ষাটা নেবে, ওনারা কি আমাদেরকে এতটা সময় দিবে কিনা? বা অনেক আমি শুনছিলাম যে ওনারা অন্য প্রশ্নে চলে যায়, যে এত টাইম নেয় না, আমি যা জানি আর কি, যেটা শুনলাম আর কি। আপনি সময় যদি না নেন, তাহলে উনি হচ্ছে গিয়ে তাড়াহুড়ো করবেন। আপনি যদি আটকে থাকেন, উনি হচ্ছে তাড়াহুড়ো করবেন। আপনি ধরেন যে এমন যদি করে, যদি আপনি 10 সেকেন্ড নেন, এরপরে যদি উনারে বলেন রিপিট করতে, উনি তো আপনার ভাই পিটায় বের করে দেওয়া উচিত। আপনি যে সামনের প্রশ্নটাতে যাচ্ছে, এটা তো ভালো জিনিস। আপনি উনারে বলবেন যে, উনি আপনাকে বলছে এরকম বলছে, আপনি বলছেন সরি, কুড ইউ প্লিজ রিপিট দ্য কোয়েশ্চেন, আই ডিডন্ট গেট ইট। উনি আপনাকে বলছেন হোয়ার ইউ লিভ, তখন উনি আপনাকে বলেন, ও আই আস্কড ইউ হোয়ার ইউ লিভ, তখন আপনি বলেন, ও আই লিভ। এবার বুঝছেন আপনি বিষয়টা? আপনি জি, টাইম ওয়েস্ট করবেন না। কিছু না বুঝলে সাথে, সাথে প্রশ্ন করবেন যে, "Could you please repeat the question?" ঠিক আছে? জি। আর যদি এমন হয় যে আপনি কোয়েশ্চেনটা মানে ও যে কোয়েশ্চেনটা বলছে, ওটা বুঝার সক্ষমতাটা আপনার নাই। কারণ এইখানে যে টেকনিক্যাল টার্মটা ব্যবহার করা হইছে বা বায়োলজিক্যাল টার্ম ব্যবহার করা হইছে, বা ধরেন এলিয়েন রিলেটেড একটা টার্ম ব্যবহার করা হইছে। তখন কি আপনি এটা নাই জানতে পারেন। এই টপিকটা আপনি নাই জানতে পারেন। সাথে, সাথে কি বলবেন? "Could you please rephrase the question?" তখন কি বলবেন? সেই ফ্রেজটা চেঞ্জ করে দিলে আপনি কোয়েশ্চেনটার অ্যান্সারটা করতেও পারেন। ঠিক আছে? উনি Don't এক্সপ্লেইন waste করে his or বলবে her হয়তো। time, then they won't মানে hurry. Sorry? হয়তো রিপ্লেস করতে বললে হয়তো উনি একটু এক্সপ্লেইন করে বুঝাবে, ডিটেইলস Right. একটু বলবে। উনি প্রশ্নটাকে অন্যভাবে বলবে। সো অন্যভাবে এমন বলবে। হবে না কখনো, আপনি যদি উনার সময় নষ্ট না করেন, উনি কখনোই আপনাকে আপনার বলার অধিকার থেকে আপনাকে বঞ্চিত করবে না। যেমন আপনি কিউ কার্ডে 2 মিনিট যদি বলেন, আপনাকে উনি থামাবে না। 2 মিনিট 10 সেকেন্ড বললেও আপনাকে থামাবে না। এটা হচ্ছে একটা ইনসাইডার ট্রিক। আপনি 2 মিনিট 10 সেকেন্ডের বেশি 2 সেকেন্ড বলতে গেলে আপনাকে থামায় দিবে। আপনি ভাবতে পারেন যে আপনাকে কি মাইনাস মার্কিং করবে কিনা? না, করবে না। উনি কিন্তু উনি বুঝার চেষ্টা করবে আপনি কি কোহেরেন্ট কথাবার্তা বলছেন, রিলেভেন্ট কথাবার্তা বলছেন। যেই প্রশ্নটা করছেন সেটা রিলেটেডই কথা বলছেন। যদি বলে থাকেন গুড, যদি আপনি কি আ ও কি জানি বলছেন? আপনি কি ওই পয়েন্ট গুলো মেনশন করছেন কিউ কার্ডে? হ্যাঁ, যদি বলে থাকেন তাহলেও জোস। কিন্তু এছাড়াও আপনি স্টোরিতে আপনার এত কিছু বলার আছে, যেগুলো আর শেষ হচ্ছে না। তখন আপনাকে কি বলবেন? যে বুঝছি ভাই, আপনি ইংলিশে কথা বলতে পারেন। এবার থামেন। নেক্সট কোয়েশ্চেন এ যান। বুঝছেন বিষয়টা? তো দিস ইস গুড অ্যাকচুয়ালি। ভাইয়া, একটা কোয়েশ্চেন ছিল। মামুন ভাই বলেন। ভাইয়া, উনি রিফ্রেশ করার পরেও যদি আমি মানে এই আনসারটা করতে পারি না বা আমার যদি ধারণা থাকে না, তখন আমি ইংলিশে কি বলবো? ভেরি গুড, ভেরি গুড। তখন আপনি বলবেন যে I actually didn't get your question, but to the extent what I could understand from it, let me answer. See?
এটা কি আপনার মুখস্থ করতে হবে? না ভাই না, এটা মুখস্থ করতে হবে না, আমি যেমন বলছি এটা মুখস্থ করতে হবে না, বাট এভাবে বলতে পারলে কষ্ট, এটা সুন্দর। ঠিক আছে, বলে আপনি বলবেন যে আপনারা ধরেন যে আপনারা বলছেন যে আপনাকে বলছে যে আপনি অ্যাস্ট্রোনট সম্পর্কে কি জানেন, আপনি বলবেন যে অ্যাকচুয়ালি, আপনি বলবেন ফ্রম হোয়াট আই গট ফ্রম দ্য কোয়েশ্চেন, আই থিঙ্ক বিস্কিট ইজ আ ভেরি ডেলিশিয়াস ফুড, আই লাভ কুকিজ and biscuits are kind of the same, but the biscuits that are sold in packets, they're not as tasty as the cookies that we make in the households. আপনারা বলছে অ্যাস্ট্রোনট নিয়ে কোয়েশ্চেন, আপনি অ্যান্সার করছেন বিস্কিট নিয়ে, হইলো কিছু? না, হয় নাই। কিন্তু ট্রিকটা হচ্ছে এখানে, কিছু তো বলছেন ইংলিশ, কোহেরেন্ট না, বাট বাকি তিনটা জিনিস ফ্লুয়েন্টলি তো কথা বলছেন, ভোকাবুলারি তো ভালো ইউজ ছিল, তাই না? ঠিক আছে কিনা জি আপনি ভাই। আমাকে বলেন, এটার জি জন্য আপনি ভাই। মার্ক পাবেন। আপনি চুপ করে যদি এমন ভেবা চেকার মতো যদি ভয় খেয়ে পরেরটাও যদি না বলতে, তাহলে তো আমরা খালি মাইনাসের পর মাইনাস। কিছু বলেন ভাই, অ্যাস্ট্রোনট নিয়ে না পারেন, না বুঝেন কোয়েশ্চেন, সমস্যা নেই, রিপ্লেস করতে বলার পরও না বুঝেন, সমস্যা নাই। আপনি যা বুঝছেন আপনি তখন তাকে এটা বলে শুরু করবেন যে আপনার প্রশ্ন আমি বুঝি নাই, কিন্তু আমি যতদূর বুঝছি আমি সেটা দিয়ে অ্যান্সারটা করি। এরপর অ্যান্সারটা করার পরে লাস্টে এক দূর বলবেন খাতিরের সুর, মানে কি বলে ইয়ের খাতে, ভদ্রতার খাতিরে, যে কুড আই অ্যান্সার ইউর কোয়েশ্চেন। তখন যদি সে আপনাকে বলে ইয়েস ইউ কুড, তাহলে তো বেশি খাতে। যদি বললে যে না ইউ কুডন্ট, তখন বলবেন অ্যাকচুয়ালি আই ডিডন্ট আন্ডারস্ট্যান্ড ইউর কোয়েশ্চেন টু বিগিন, মানে আমি শুরু থেকে আপনার কোয়েশ্চেনটাই বুঝিনি কেন, কিভাবে এত। তো ফ্র্যাঙ্ক থাকে, আন্ডারস্ট্যান্ড, হি ইজ অলসো আ কমিউনিকেটর, শি ইজ অলসো আ কমিউনিকেটর। ঠিক আছে, তার সাথে কথা বলতে হবে। কথা যদি না বলতে পারেন, তার মানে ভাই আপনি কোয়েশ্চেনের অ্যান্সার দিয়ে লাভ কি যদি আপনি তার সাথে কমিউনিকেটই না করতে পারেন, আপনার কমিউনিকেশন সেন্সই যদি না থাকে। আমি বারবার একটা কথাই বোঝানোর চেষ্টা করতেছি, আইএলটিএস আপনার কমিউনিকেশন সেন্সটা বোঝার ট্রাই করে। কমিউনিকেশন সেন্সটাই যদি আপনার না থাকে, তাহলে কোয়েশ্চেন অ্যান্সার করে লাভটা কি? বুঝতে পারছি মামুন ভাই নাকি শিমুল ভাই যে কোয়েশ্চেন করছেন? জি ভাইয়া, থ্যাংক ইউ, বুঝতে পারছি ভাইয়া। জোস। এরপরে আমরা একটু ফিরে যাই, স্পিকিং আর একটুই আসি আমরা। এরপর হচ্ছে কথা বলে যান, কথা টপিকে মিল রাখেন আর বলে যান মানে বলতেই থাকেন ভাই, লিটারালি আমি বাংলাই বললাম কথাটা, কথা থামাবেন না, চুপ করে যাবেন না। লাইক কিছুক্ষণ আগের উদাহরণটা এটাই ছিল। কিছু কাজের জিনিস ফ্রেজাল ভার্বস গুলো শেখার চেষ্টা করেন, ফ্রেজ গুলো ইউজ করা শেখার চেষ্টা করেন, কানেক্টর শেখার চেষ্টা করেন। ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, মোর ওভার, হাউএভার, ঠিক আছে, এই ধরনের ওয়ার্ড গুলা দিয়ে বলার চেষ্টা করেন। এরপরে ডায়ালগ বলার চেষ্টা করেন, ডায়ালগ প্র্যাকটিস করার চেষ্টা করেন, মানে আয়নার সামনে দাঁড়ায় প্রচুর প্রচুর পরিমাণে কথা বলতে থাকেন, তাহলেই আপনি দেখবেন যে আপনার স্পিকিংটা বেটার হয়ে গেছে। এরপরে আমরা রাইটিং এ যদি আসি, রাইটিং আসলে দুইটা টাস্ক থাকে, একটা একাডেমিক রাইটিং না, সরি, একটা হচ্ছে আসলে আপনার সামারাইজ করার বা এক্সপ্লেইন করার ক্ষমতাটাকে জাজ করে, আরেকটা আপনার সম্পূর্ণটার অপিনিয়ন বা আপনার ধারণা এগুলো প্রকাশ করার যে ক্ষমতাটাকে, এসে রাইট করার হচ্ছে ক্ষমতাকে জাজ করে। রাইটিং নিয়ে আমরা পরে আরো বিশদভাবে আলোচনা করব। আজকের মতো এইটুকুই। কাদের কি কি প্রশ্ন আছে আমাকে এখন মানে প্রশ্ন দিয়ে জর্জরিত করে ফেলতে পারে। ভাইয়া, জি ভাইয়া, প্রশ্নটা করুন। Bhaiya, in case of speaking test, you said that I have to speak. But speaking is not only talking a simple sentence, it's about correlating a lots of criteria within 14 to 15 minutes in one setting with a single person. So for me, it is very arduous to combine all of things together for a short period. So how can I overcome this? I know Use fluency, I know coherence, I know about the criteria, all of them, and I know what should I do for my improvement. But in a specific time, I can't use them, all of them. I use specific, like I focus more on fluency or vocabulary, but I forget to use idioms and coherent type linking word. So it is like an uphill struggle to me to combine all of things together. Sure. I got your answer. So here's what you can do. You spoke in English. That is very good. I would have answered you in English as well, but for the betterment of the rest of the attendees, let me speak in English. Let me speak in Bengali. Is that okay with you? Yes, ma'am. Great, cool. So উনি যেটা বললো, উনি বলতেছে যে উনার কোহেরেন্স মানে হচ্ছে যেই টপিকে প্রশ্ন হচ্ছে, গরুর রচনা নিয়ে যদি প্রশ্ন করে আপনি কুমিরের রচনায় চলে যাবেন না, ঠিক আছে? তো আপনার গরুর রচনাতেই থাকতে হবে, তারপর আপনাকে কি কথা বলে যেতে হবে, এই যে দুটা জিনিসের মানে আরো অনেকগুলো জিনিস আছে, ভোকাবুলারি অ্যাড করা, ঠিক আছে, এই সবগুলো জিনিসটা এক জায়গায় কি ধরে আনা, তাই তো? আপনি যেটা করবেন ভাই, আপনার প্রথম আপনার যদি ফ্লুয়েন্সি থাকে যে আপনি বলে যেতে পারেন এবং আপনি টপিকে বলে যেতে পারেন, ভোকাবুলারি অ্যাড করতে চান,
আয়নার সামনে যান, একটা পেজ কে হচ্ছে গিয়ে আয়নার সাথে টানান, ভোকাবুলারি হচ্ছে গিয়ে কিছু লাগান, এবার হচ্ছে গিয়ে ওই টপিকে ভোকাবুলারি দিকে তাকায় তাকায় চেষ্টা করবেন কি প্রত্যেকটা ভোকাবুলারি ইউজ করে করে একটা সেন্টেন্স আপনার কথার মধ্যে আনতে। ক্যান ইউ ডু দ্যাট? দ্য মোমেন্ট ইউ স্টার্ট বিকামিং ফ্লুয়েন্ট, লুকিং অ্যাট দ্য ওয়ার্ডস এন্ড ইউজিং দেম সাইমালটেনিয়াসলি, মানে হচ্ছে আয়নার সামনে যে ওয়ার্ডের লিস্টটা, ওই ওয়ার্ড গুলোকে ব্যবহার করে নিজের আইডিয়াটা ফ্লুয়েন্টলি বলতে যখন আপনি ফ্লুয়েন্ট হয়ে যাবেন, তখন হচ্ছে কি আপনি বুঝবেন যে ইউ আর অন ট্র্যাক, ভোকাবুলারি ইউজ করা শুরু করেছে। যখন আপনি ভোকাবুলারি এরকম ভাবে 50টা ভোকাবুলারি, মাত্র 50টা ভোকাবুলারি আপনি রাখেন, আপনার আপনি ইউজ টু এগুলো ইউজ করে, অথবা নট সো ফ্যান্সি বা নট টু অ্যাভারেজ, মিডিওকার ফ্যান্সি টাইপের ভোকাবগুলো ইউজ করার চেষ্টা করেন। একটা জিনিস চিন্তা করবেন, মাইনাস মার্কিং কিন্তু একটা জিনিস আসছে, অনেক ফ্যান্সি ভোকাব ইউজ করছেন কিন্তু সেন্টেন্সের মধ্যেই ভুল, গ্রামারের মধ্যেই ভুল, এর মানে হচ্ছে আপনি মুখস্থ বুদ্ধি ফলো করতেছেন, এখানে কিন্তু মাইনাস মার্কিং হয়, জানেন? সো খুব ভালো ভোকাবুলারি যে ইউজ করতে হবে তা কিন্তু না, খুব ভালো ভোকাবুলারি ইউজ করতে হবে না আপনার। আপনি মিডিওকার ভোকাবুলারি ইউজ করেন, আপনি যদি ভাবেন আপনার লেভেল মিডিওকার, ঠিক আছে, যেমন আপনার যে লেভেল, আপনার লেভেল কিন্তু ভালো ভোকাবুলারি ইউজ করার লেভেল। তো ভালো ভোকাবুলারি গুলো ইউজ করেন, 20টা বা 30টা ভালো ভোকাবুলারি ইউজ করে 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 15 থেকে 20টা স্পিকিং টেস্ট দেন নিজের সামনে, আয়নার দিকে তাকায়, ভোকাবুলারির দিকে তাকান, তাকে ইউজ করেন, দেখেন যাতে কোনোভাবে ফ্লুয়েন্সি না ব্রেক করে, তাহলে হচ্ছে কি ইট উইল গেট বেটার। গেল। সো সেম ভাবে হচ্ছে আপনি কানেক্টর, সেন্টেন্স কানেক্টর আর ফ্রেজাল ভার্ব দিয়ে আপনি সেম ভাবে ইউজ করবেন, যে এই সেন্টেন্স কানেক্টর, এই 5টা কানেক্টর ইউজ করে আমি এই কিউ কার্ডটা অ্যান্সার করবই, এই 5টা কানেক্টর ইউজ করব, বা ডিফারেন্ট আরো 5টা কানেক্টর ইউজ করে এই পরের কিউ কার্ডটা অ্যান্সার করব, এভাবে প্র্যাকটিস করতে থাকে। That's how you bring in all the criteria together for success. That was your query, right? Yes, I got it. Is there Thank anyone you. else? Yeah, thank you. If you want further guideline, please do enroll in the IELTS track question. This is going to be a very in-depth, granular, straight to the point, and helpful to use your own capabilities kind of course. So make sure, yeah, it'll be better if you enroll in it. Because it's good to have guidelines to follow, because we don't really have that much time to make guidelines for ourselves. It's better to trace the ones that were found by the ones before us, right? আর কারো কোনো প্রশ্ন? আবার বলে দিচ্ছি, there may be discounts as well. Please do knock in the page. আপনারা IELTS track এর সাথে থাকতে পারেন, পেজের দিকে মনোযোগ রাখেন, there will be tips updated there. আর কোর্স গুলো হচ্ছে খুবই কম দামে আসলে দেওয়া হচ্ছে, আর অনেক ম্যাটেরিয়ালস দেওয়া হবে আপনাদেরকে, অনেক প্র্যাকটিসের সুযোগ থাকবে, প্রচুর পরিমাণ মক টাইপের প্র্যাকটিসের সুযোগ আপনার থাকবে, ঠিক আছে, there will be mocks as well. আর হচ্ছে সবচেয়ে বেস্ট থিং অ্যাবাউট IELTS ট্র্যাক কোর্স ইজ যে আপনাকে আপনার ক্যাপাবিলিটিস ইউজ করে বেটার রেজাল্ট আনতে সাহায্য করবে। আপনাকে বলবে না যে 1000 ভোকাবুলারি মুখস্থ না করলে ভাই আপনার দিয়ে কিছু হবে না, উই ওন্ট ডু দ্যাট, উই আর নট দ্যাট। আমরা আপনাকে বলবো আপনার ভোকাবুলারি আসতে 500, আপনি 500 ভোকাবুলারি দিয়েই কাজ করেন, আপনার ওই এক্সট্রা 1000 এক্সট্রা 300 ভোকাবুলারি আপনি মুখস্থ করতে হবে না। উই আর দ্যাট, পারলে ভালো, না পারলে প্যারা নেওয়ার দরকার নেই, যেটা আছে ওটা দিয়ে বেস্ট রেজাল্ট করে। দ্যাট ইজ আওয়ার guys. Anyone else? Bhaiya, one more question. Go ahead. Is mumbling habit can create a negative impact in Of course test it can. method? You just mentioned that you're fluent. If you're mumbling, then how can you be fluent? But These are two sometimes different things. when I get nervous and don't find any idea to generate, but that time I'm just mumble myself and I cannot get overcome in that time. I get that question 1,000 times. Trust me. So I am an instructor at multiple coaching centers. So I also teach students who already speak English. English speaking, their native is English speakers, and they also have this very problem. Why is that happening? You can do one thing. Do you have a pen in your house? Do this. Yes, definitely. Do this and start speaking. Okay. AJ, this is funny. This is funny. Start speaking. Now, Okay. if I can speak in a fluent manner with this, I can definitely speak in a fluent manner without it. See the difference? So start speaking like this. This is funny. শুরুতে আপনার funny মনে হইতে পারে। এরপরে যেটা করবেন, মামলিং থামানোর জন্য আপনি কি মামলিং করা মানে কি? আপনি বলার চেষ্টা করতেছেন faster than you're thinking, right? Yes, Bhaiya. মানে You're trying to speak faster than you're. I have idea and concept in my mind, but I can't express it. I want to talk, but
I can't expect. Why? I don't know. যেটা করতে হবে আর একটু আস্তে কথা বলতে হবে। আপনি Yeah, I'm আপনি very এমন quick. I একজন know. মানুষ হইতেই পারেন, আপনি এমন মানুষ হতেই পারেন যে আস্তে কথা বলে। আস্তে কথা যারা বলে তারা যে বাজে স্পিকার বা তারা যে বাজে লিসনার তেমন কিন্তু কোনো কথা নেই। তার মানে আপনি যদি স্লো কথা বলে আপনি যদি আপনার আইডিয়াটা এক্সপ্রেস করে ফেলতে পারেন, Okay. Okay. ঠিক আছে? সো Okay. আপনি আপনার আইডিয়াটাকে চিন্তা করাটাকে আরেকটু ফাস্টার করে সেটা কিভাবে করতে পারবেন? সেটা রাতারাতি হবে না। আপনি IELTS এর প্র্যাকটিস করতে থাকেন, তাহলে আপনি বুঝে যাবেন কি ধরনের কোয়েশ্চেন আসলে হয়। তখন আপনার মাথার মধ্যে ইনবিল্ট কিছু আইডিয়া থাকবে, সেখান থেকে আপনার থিংকিং প্রসেস অনেক ফাস্ট হবে। গুড। Okay. জেনে Yes, ফেললাম yes. কিভাবে ফাস্ট থিংক করা যায়। সেকেন্ডে চলে আসবো কিভাবে ফাস্ট মানে কিভাবে মামলিং কমানো যায়। মামলিং কমাতে হবে আপনার আইডিয়া আর আপনার কথা বলার স্পিডটাকে চেঞ্জ করে। কথা বলার Okay. স্পিডটা যদি ফাস্টার হয়ে থাকে, স্পিডটা কমান। চিন্তার স্পিডটাকে বাড়ানোর জন্য আইডিয়া বাড়ান। ঠিক আছে? তাহলে কি চিন্তার স্পিডটা আস্তে একটু বাড়লো, কথা বলার স্পিডটা একটু কমলো, এখন লেভেল হয়ে গেল। তখন আপনি Yes, মামলিং sir. চলে যান। I've got my এরকম point. আরো there are a pack of tips for you guys. Join IELTS Trek. আপনার যদি আপনি যদি মনে করেন যে you are very good and you want to sit for IELTS in within 1 month, we have that rigorous course for you as well. If you think you need more time, you have more time, go for the 2 months course. Both are good. So both are more than enough to prepare you to get at least 6.57. 6.5 তো মানে পাবেনই। 7, at least 7. Because so of course you have to study. Come on. It's not like I'm going to give you tips and you're not going to study and you're going to get a 7. No, that's not going to happen. But yes, নিজের মধ্যে থাকা capability we're going to use the most. Thank you everyone. Thank you for joining this free master class. We missed the writing part. We will cover it in the next class, I hope. So stay with us, share this course, share the links, share the page with your friends so that they can be here as well. একটা জিনিস মনে রাখবেন, IELTS এ তারাই ভালো করে যারা হচ্ছে সামগ্রিকভাবে প্র্যাকটিস করে। নিজে একা প্র্যাকটিস করবেন, IELTS এ যতটুকু ভালো করবেন তার থেকে 3 জন 4 জন 5 জন 10 জন মিলে প্র্যাকটিস করবেন, IELTS এ আরো অনেক বেটার করবেন। সো ব্রিং ইন ইউর ফ্রেন্ডস। এমন হবে না যে আপনি 7.5 পাচ্ছেন, ওরা 7.5 পাচ্ছে, এই জেলাসিটা কাজ করতে হবে না। ওরা যদি 7.5 পায়, আপনি 6.5 পাওয়ার মানুষ থাকলে আপনি 7 পাবেন। And people are going to make you better. So keep on sharing. Share knowledge to get better. Thank you, everyone.